আসসালামু আলাইকুম। তো তোমাদের অলরেডি উদ্ভিদ বিজ্ঞান অধ্যায়ে ও উদ্ভিদ বিজ্ঞানের প্রথম অধ্যায় অলরেডি শেষের দিকে। তোমার তিনটা প্রসেস চলে আসছি। তিনটা প্রসেসে অলরেডি রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন আলোচনা করা শেষ। আজকের ভিডিওতে আমরা ট্রান্সলেশন আলোচনা করব। তো ট্রান্সলেশন প্রসেসটা একটু অন্য টাইপের, অর্থাৎ দেখবা যে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন অনেকটা সেম টাইপেরই প্রসেস, বাট ট্রান্সলেশন প্রসেসটা একটু অন্যরকম, মানে একটু বড়, বাট প্রসেসটা সহজ। তোমরা যদি প্রসেসটা বোঝো, যত বড়ই হোক তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আজকে আমরা আমাদের টপিকটা শুরু করি। আমাদের আজকের টপিক হলো ট্রান্সলেশন। আমাদের টপিক হলো ট্রান্সলেশন। তো আমি প্রথমে যেই কাজটা করি, আমি প্রথমে তোমাদের বই থেকে কিছু লাইন দাগিয়ে দেবো। এগুলো তোমার ট্রান্সলেশনের ভিতরে এমসিকিউ হিসেবে আসতে পারে, আর প্রসেসটা বোঝার জন্য তোমাদের এই জিনিসগুলো হালকা পাতলা লাগতে পারে। তো ওইটা দাগিয়ে দেওয়ার পরে আমি প্রসেসটা তোমাদের কাছে এক্সপ্লেইন করব। তো প্রথমে তোমরা ট্রান্সলেশন প্রসেসে চলে আসো। তো চলে আসার পরে দেখবা যে উপরে একটা লাইন লেখা আছে, ট্রান্সলেশন প্রক্রিয়ার প্রয়োজনীয় উপাদান সমূহ, এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবা যে 1 নাম্বার পয়েন্টে একটা ওয়ার্ড আছে এমআরএনএ, এমআরএনএ ওয়ার্ডটা দাগাও। 2 নাম্বার পয়েন্টে একটা ওয়ার্ড আছে শুরুতে টিআরএনএ, টিআরএনএ ওয়ার্ডটা দাগাও। পরের পৃষ্ঠায় চলে যাও। পরের পৃষ্ঠায় যাওয়ার পরে তোমার 3 নাম্বার পয়েন্টে দেখবা প্রথমে লিখা আছে সূচনা কোডন, সূচনা কোডন এতটুকু দাগাও। তারপরে একটু করে পরে লিখা আছে এইউজি যা মেথিওনিন, এতটুকু দাগাও। এইউজি যা মেথিওনিন এতটুকু দাগাও। দাগানোর পরে দেখবা 4 নাম্বারে লিখা আছে অ্যামিনো অ্যাসিড 20 প্রকার, 20 প্রকার অ্যামিনো অ্যাসিডের জন্য 61 প্রকার কোডন থাকে। এই পুরা পয়েন্টটা দাগাও। পয়েন্টে দুইটা লাইন আছে, দুইটা লাইনই দাগাও। দুইটা লাইনই দাগাইলা। দাগানোর পরে তোমার হলো তোমার 6 নাম্বারে একটা পয়েন্ট আছে। 6 নম্বরে তোমার বলা আছে অ্যাক্টিভেটিং এনজাইম, অ্যাক্টিভেটিং এনজাইম এতটুকু দাগাও। তারপরে ভিতরে লেখা আছে অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস, এতটুকু দাগাও। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এতটুকু দাগাও। তো এই এতটুকু দাগাও। দাগানোর পরে এদিকে আর কিছু দাগানো লাগবে না। দেখবা তোমার পরের পৃষ্ঠায় লাস্টে দেখো একটা বক্সের ভিতরে কিছু অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া আছে। এটা তোমাদের পরের পৃষ্ঠায় বা আশেপাশে একটু খোঁজো, পাবা যে কিছু একটা বক্সের মধ্যে তোমার কিছু অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া আছে। এখন এই অ্যান্টিবায়োটিকের নামগুলো তোমার এইচএসসির জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট যখন মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। তো আমি এগুলো তোমাদেরকে একটু দাগিয়ে দিই। তো এখানে আসলে দাগানোর কিছু নাই, তোমরা কিভাবে দাগাবো, ধরো অ্যান্টিবায়োটিকে যাও। তো অ্যান্টিবায়োটিক প্রথমে 5টা অ্যান্টিবায়োটিকের নামই লিখে দাগাই ফেলো। 5টা অ্যান্টিবায়োটিকের নামই দাগাই ফেলো। এখানে 5টা নাই অ্যান্টিবায়োটিকের নাম আছে, সব দাগাও। দাগানোর পরে 1 নম্বরে অ্যান্টিবায়োটিকের তোমার হলো ওই বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়তে যাও। ওইখানে লেখা আছে পেপটাইড বন্ধনী সৃষ্টিতে, এতটুকু দাগাও। 1 নম্বরের ক্ষেত্রে পেপটাইড বন্ধনী সৃষ্টিতে এতটুকু দাগাও। 2 নম্বরের ক্ষেত্রে শুধু এমআরএনএ ওয়ার্ডটা দাগাও। 2 নম্বরে অ্যান্টিবায়োটিকের এমআরএনএ ওয়ার্ডটা দাগাও। দেন হলো 3 নম্বরের ক্ষেত্রে এমআরএনএ ও টিআরএনএ এতটুকু দাগাও। এমআরএনএ ও টিআরএনএ এতটুকু দাগাও। এবার 4 নম্বরের ক্ষেত্রে ট্রান্সলেশনের সূচনা লগ্নে এতটুকু দাগাও, যে ট্রান্সলেশনের সূচনা লগ্নে এতটুকু দাগাও। তারপরে 4 নম্বরে তোমার টিআরএনএ ওয়ার্ডটা দাগাও। টিআরএনএ 4 নম্বর, সরি, 3 নম্বরে এমআরএনএ ও টিআরএনএ দাগাও। 4 নম্বরে ট্রান্সলেশনের সূচনা লগ্নে এতটুকু দাগাও। 5 নম্বরে টিআরএনএ ওয়ার্ডটা দাগাও। আগে একটু ভুলে গেছিল, 5 নম্বরে টিআরএনএ ওয়ার্ডটা দাগাও। এই হলো, অর্থাৎ অ্যান্টিবায়োটিক গুলার নাম দাগাও। তারপরে বিঘ্ন সৃষ্টিকারী বলতে আমি যেইভাবে বললাম ওইভাবে তোমরা দাগাই ফেলো। তো এটা দাগাইলা। দাগানোর পরে দেখবা যে তারপরের পৃষ্ঠায় চলে আসো। তারপরের পৃষ্ঠায় আসার পরে দেখবা যে একটা লাইন আছে। পরের পৃষ্ঠায় দেখবা একটা মানে ছক আছে। ছকে লেখা আছে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের পার্থক্য। তার উপরে একটা লাইন আছে দুটি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে, দুটি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত থাকে, এতটুকু দাগাও। এতটুকু দাগাইলা। দাগানোর পরে একটা ছক আছে ট্রান্সলেশন আর ট্রান্সক্রিপশনের মধ্যে পার্থক্য। তো এই ছকটায় আসো। তো ট্রান্সক্রিপশনে তোমার হলো দেখবা যে 1 নম্বর পয়েন্টে তোমার ডিআরএনএ নাম, ডিএনএ একটা ওয়ার্ড আছে শুরুতে, এটা দাগাও। তার একটু ওটা পরে দেখবে একটা ওয়ার্ড আছে এমআরএনএ, এমআরএনএ ওয়ার্ডটা দাগাও। এই দুইটা ওয়ার্ড দাগাও। আর ট্রান্সলেশনে যাও, ট্রান্সলেশনে এমআরএনএ ওয়ার্ডটা দাগাও, এমআরএনএ ওয়ার্ডটা দাগাও। একটু করে পরে প্রোটিন একটা ওয়ার্ড আছে, প্রোটিন ওয়ার্ডটা দাগাও। প্রোটিন ওয়ার্ডটা দাগাইলা। দাগানোর পরে 2 নম্বর পয়েন্টে কিছু দাগানো লাগবে না। 3 নম্বর পয়েন্টে আসো। 3 নম্বর পয়েন্টে তোমার লিখে আছে একটু মানে 3 নম্বর পয়েন্টে তোমার লিখে আছে নিউক্লিয়াসের মধ্যে সংগঠিত, এতটুকু দাগাও। নিউক্লিয়াসের মধ্যে সংগঠিত এতটুকু দাগাও। আর হলো তোমার ট্রান্সলেশনে 3 নম্বর পয়েন্টে সাইটোপ্লাজমে সংগঠিত, এতটুকু দাগাও। দাগানোর পরে তোমার 4 নম্বরে 9 ওয়ার্ডটা দাগাও। একদম লাস্টে একটা 9 ওয়ার্ড আছে ট্রান্সক্রিপশনে 4 নম্বরে, অতটুকু দাগাও। 9 ওয়ার্ডটা দাগাও। আর ট্রান্সলেশনের 4 নম্বরে লেখা আছে রাইবোজোমের সাথে সংশ্লিষ্ট, এতটুকু দাগাও। তারপর ট্রান্সক্রিপশনের সময় এসে তুমি লেখা আছে আরএনএ পলিমারেজ এনজাইম, ট্রান্সক্রিপশনে তোমার কি লেখা আছে আরএনএ পলিমারেজ এনজাইম, এতটুকু দাগাও 5 নম্বর পয়েন্টে। আর হলো ট্রান্সলেশন 5 নম্বর পয়েন্টে অ্যাক্টিভেটিং এনজাইম, এতটুকু দাগাও।
অ্যাক্টিভেটিং এনজাইম এতটুকু দাগাও। তারপরে কি আছে, তারপরে তোমার 6 নম্বর পয়েন্ট দাগানোর দরকার নেই, 6 নম্বর পয়েন্ট দাগানোর দরকার নেই, এতটুকুই আপাতত দাগাও। দাগাইলা, দাগানোর পরে তোমার হলো তোমার দেখবে একটা লিখা আছে, একটা প্যারা আছে, জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। তো এটা 3 নম্বর পয়েন্টে লেখা আছে প্রোটিন হলো সর্ববৃহৎ কর্মী অণু, সর্ববৃহৎ কর্মী অণু হলো প্রোটিন, এতটুকু দাগাও যে প্রোটিন হলো সর্ববৃহৎ কর্মী অণু, এতটুকু দাগাও। তার 4 নম্বর পয়েন্টে লেখা আছে কোষের সবকিছু নিয়ন্ত্রণ ও প্রকাশ করে প্রোটিন, এতটুকু দাগাও, এই পুরো লাইনটুকু দাগাও, কোষের সবকিছু নিয়ন্ত্রণ ও প্রকাশ করে প্রোটিন। তারপরে তোমার হলো এসে যাও, তোমার পাশের পৃষ্ঠায় চলে আসো, পাশের পৃষ্ঠায় তোমার লেখা আছে সেন্ট্রাল ডগমাতি নিম্নরূপ। তো তুমি এখানে সেন্ট্রাল ডগমা ওয়ার্ডটা দাগাও, সেন্ট্রাল ডগমা ওয়ার্ডটা দাগাও, এখানে তুমি সেন্ট্রাল ডগমা ওয়ার্ডটা দাগাবা, সেন্ট্রাল ডগমা ওয়ার্ডটা দাগাবা। সেন্ট্রাল ডগমা ওয়ার্ডটা দাগানোর পরে তোমার হলো দেখো এখানে লেখা আছে ডিএনএ ট্রান্সক্রিপশন এমআরএনএ, এমআরএনএ ট্রান্সলেশন প্রোটিন, তো এই পুরাটুক দাগাও, ডিএনএ থেকে প্রোটিন পর্যন্ত পুরাটুক দাগাও। দাগানোর পরে দেখবা যে নিচে একটা লাইন লেখা আছে সেন্ট্রাল ডগমা হলো আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি, আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি। তাহলে এই পুরা লাইনটুকু দাগাও যে সেন্ট্রাল ডগমা হলো আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি, এতটুকু দাগাও। তার একটু পুরা পরে তার নিচের লাইনে লেখা আছে আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি, এতটুকু পুরা দাগাও নিচের একটু লাইনে, অর্থাৎ প্রথমে একটা লাইন আছে শুরুতে সেন্ট্রাল ডগমা হলো আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি, এতটুকু দাগাও। আবার নিচে আরেকটা লাইন আছে যে আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি, এই লাইনটুকু দাগাও, এই লাইনটুকু দাগাও। তো এই হলো মূলত তোমার ট্রান্সলেশন প্রক্রিয়ার মধ্যে এতটুকু তোমাদেরকে দাগানো লাগবে, কারণ এটা মেইনলি একটা প্রসেস, আমি মেইনলি তোমাদেরকে প্রসেস বুঝাবো। তো এখানে কিন্তু এমসিকিউ হিসেবে তুমি এতটুকু জানলে হচ্ছে, এটা আমি তোমাদেরকে পরে আলোচনা করব। আমি ফার্স্টে হলো প্রসেসটা নিয়ে তোমাদের একটু আলোচনা করবো যে প্রসেসটা আসলে কিভাবে হয়, ওইটাই মূলত আমার আজকের মেইন টপিক। এই হলো ট্রান্সলেশন। তো ট্রান্সলেশন সম্পর্কে জানার আগে তোমাদের কিছু জিনিস সম্পর্কে আগে জেনে নেওয়া লাগবে। তো ওই টপিক গুলা জানলে তোমার ট্রান্সলেশনটা অনেক ইজি হবে। এখন অন্য গুলার ক্ষেত্রে কি হতো, আমি প্রসেসের ভিতর থেকে কিছু কিওয়ার্ড বের করতাম, বের করে ওয়ার্ড গুলো তোমাদেরকে বোঝাইতাম। বা ট্রান্সলেশন বোঝানোর জন্য তোমাদের এই প্রসেসের বাইরে থেকেও কিছু ওয়ার্ড বোঝানো লাগবে, অর্থাৎ এই ওয়ার্ড গুলো তোমার পরে জিন আলোচনা করা হয়েছে, এই জিনের মধ্যে ওই ওয়ার্ড গুলো আলোচনা করা হয়েছে, ওইগুলো আমি এখনই তোমাদের আলোচনা করে দেবো, তাহলে তোমার ট্রান্সলেশন ইজিলি বুঝে যাবা। আর আমরা আগেও কিছু জিনিস পড়েছি যেগুলো আমাদের এখানে আনা লাগবে, তো কারণ ট্রান্সলেশন একটু অন্যরকম টাইপের একটা প্রসেস। তো চলো আমরা ট্রান্সলেশন শুরু করি। ট্রান্সলেশন আমরা শুরু করি। তো ট্রান্সলেশন তো ট্রান্সলেশন আমাদের আজকের টপিক হলো ট্রান্সলেশন, যেটা নিয়ে আমরা মূলত পুরা টাইম এই টপিকটা নিয়ে আলোচনা করবো। এখন ট্রান্সলেশন চেনার আগে তোমাদের কিছু কিছু জিনিস চেনা লাগবে, যেগুলো অলরেডি তোমাদের বলছি, একটু মনে করাই দিব। তো প্রথমত তোমাদের কি চেনা লাগবে, তোমাদের এমআরএনএ চেনা লাগবে, এমআরএনএ চেনা লাগবে, আর হলো টিআরএনএ চেনা লাগবে। এখন আমি তোমাদেরকে এমআরএনএ আর টিআরএনএ একসাথে চিনাবো, অর্থাৎ তোমরা অলরেডি এমআরএনএ টিআরএনএ চিনো, বাট এমআরএনএ কে আলাদাভাবে চিনো, টিআরএনএ কে আলাদা, অর্থাৎ এই দুটাকে তুমি আরএনএ এর প্রকারভেদ হিসেবে চিনো। বাট এখন আমরা এদেরকে চিনবো ট্রান্সলেশনে, এদের কাজ অনুযায়ী এদেরকে চিনবো। এদের যেই গঠনটা আমরা এখন শিখবো ওটা হলো ট্রান্সলেশন অনুযায়ী এদের গঠনটা আমরা শিখবো। তো এমআরএনএ আর টিএনএ তোমার ট্রান্সলেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস, একটা এমআরএনএ একটা হলো টিআরএনএ। এখন কথা বলি যে এমআরএনএ কি আর টিআরএনএ কি। তোমরা অলরেডি জানো যে আরএনএ 5 প্রকার, তার মধ্যে একটা প্রকার হলো এমআরএনএ আর একটা প্রকার হলো টিআরএনএ, এতটুকু তোমরা জানো। এমআরএনএ কে হলো পুরা রূপ, মানে এমআরএনএ কে তোমার মূলত বলা হয় মেসেঞ্জার আরএনএ, আর টিআরএনএ কে কি বলে, টিআরএনএ কে ট্রান্সফার আরএনএ বলে, এতটুকু জানো। দেন হলো এমআরএনএ তোমার কি, যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তোমার ডিএনএ থেকে, নতুন ডিএনএ থেকে যেই হলো আরএনএটা তৈরি হয়েছিল ওটা মূলত এমআরএনএ। আর হলো টিআরএনএ কি, এটা হলো তোমার এই মানে এটা ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় তৈরি হয় না, বাট ওটা নিউক্লিয়াসের মধ্যে যেই ডিএনএ থাকে ওরাই মূলত এই টিআরএনএটা তৈরি করে, বাট ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করে না, অন্যভাবে তৈরি করে, কিন্তু দুইটাই তোমার হলো নিউক্লিয়াসই তৈরি করে, এতটুকু আমরা আগেই জানি। এখন নতুন কিছু জানবো। তো আমরা অলরেডি শিখে গেছি যে ট্রান্সক্রিপশনের মাধ্যমে এমআরএনএটা তৈরি হয়। এখন কেমন এমআরএনএ তৈরি হয় সেটা তোমাদেরকে আমি তো আগের ভিডিওতে বুঝাইছিলাম যে কি হয়। ধরো এই হলো তোমার, ধরো তো এই হলো তোমার এমআরএনএ, এমআরএনএ এটা হলো তোমার 5 নাম্বার প্রান্ত, আর এটা হলো তোমার 3 নাম্বার প্রান্ত, এটা হলো আমাদের চূড়ান্ত এমআরএনএ। তোমরা যদি আগের ভিডিও দেখো তাহলে বুঝে গেছো যে এটা কিরকম, কেন এরকম, এদিকে জি আছে এদিকে এ আছে, সবকিছুর কারণ কিন্তু তোমরা আগের ভিডিও দেখলেই জেনে যাবে।
তো তোমরা, আমি আশা করতেছি তোমরা আগের ভিডিও দেখেছো, তাহলে তোমরা বুঝতেই পারছো। তো এটা হলো এর 5 নাম্বার প্রান্ত, এটা 5 নাম্বার প্রান্ত, এটা 5 ক্যাপ বলা হয়, কারণ কি এটা ক্যাপিং এর মাধ্যমে সৃষ্টি হয়েছে। অনেকগুলো জি লাগাই এখানে হলো তোমার ক্যাপিং হয়েছে, আর এখানে কি হয়েছে, এটা হলো তোমার 3 নাম্বার প্রান্ত, কারণ কি এখানে হলো তোমার অনেকগুলা এ যুক্ত হয়েছে। অনেকগুলা এ যুক্ত হয়েছে কোন প্রক্রিয়ায়? টেইলিং প্রক্রিয়ায়। এর জন্য এই প্রান্তকে তোমার পলি এ টেইল বলা হয়। এই প্রান্তকে তোমার কি বলা হয়? পলি এ টেইল বলা হয় এই 3 নাম্বার প্রান্তকে। আর 5 নাম্বার প্রান্তকে তোমার 5 ক্যাপ বলা হয়, কারণ এখানে ক্যাপিং হয়েছে। তো এটা হলো মূলত আমার mRNA-টা, যেটা হলো আমি কিসের মাধ্যমে? ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করেছি। এখন এই mRNA-টা কিভাবে আছে? 5 থেকে 3 কার্বনমুখী আছে। এটা কি আছে? 5 থেকে তোমার 3 কার্বনমুখী আছে। এখন আমি তোমাদেরকে টিআরএনএ-টা নিয়ে আসি। এখন আমার যে টিআরএনএ-টা, আমার এখন এখানে কি আনা লাগবে? এখানে তোমার হলো আমার একটা টিআরএনএ আনা লাগবে। তো যখন আমি তোমাদেরকে টিআরএনএ পড়াইছিলাম, ধরো টিআরএনএ গঠন অনেকটাই এরকম হয়, অনেকটা এরকম হয়, মানে কাইন্ড অফ এরকম হয়। এখানে তোমার বিভিন্ন ফাস থাকে, বিভিন্ন বাহু থাকে, এগুলো তোমাদেরকে টিআরএনএ পড়ানোর সময় পড়াইছিলাম। তখন তোমাদেরকে একটা কথা বলছিলাম যে টিআরএনএ এইখানে এইখানে 3টা সিকোয়েন্স থাকে, এ সি সি। এখন জিনিসটা কি? জিনিসটা তোমার বইতেও মানে বলা আছে যে এইখানে কি এটা সবসময় এসিসি থাকবে। আমি ওইভাবে পড়াইছিলাম, বাট পরবর্তীতে আমার জিনিসটা খেয়াল ছিল না। পরবর্তীতে আমি যখন মানে এই ট্রান্সলেশনটা একটু দেখতেছিলাম, তখন আমার আসলে জিনিসটা মানে আসলে জিনিসটা ভুল। এটা কি? এটা হলো টিআরএনএ ওয়াইজ ভ্যারি করে, অর্থাৎ একটা টিআরএনএ তে এসিসি থাকতে পারে, আরেকটা টিআরএনএ তে অন্য কিছু থাকতে পারে, আরেকটা টিআরএনএ তে অন্য কিছু থাকতে পারে। এটা এক এক টিআরএনএ তে এক এক রকম থাকবে, এটা কখনোই তোমার হলো সবগুলা টিআরএনএ তে একরকম থাকবে না। এই জিনিসটা ওই টাইমে একটু ভুল পড়ানো হয়েছিল, তো তোমরা এটা একটু কারেকশন করে নিও। তো এসিসি ঠিক আছে, এটা হলো একটা টিআরএনএ ক্ষেত্রে। 31 থেকে 42 প্রকারের টিআরএনএ আমাদের হলো কোষের মধ্যে আছে। একটা কোষের মধ্যে 31 থেকে 42 প্রকার টিআরএনএ থাকতে পারে, এতটুকু আগে পড়াইছি। তো 31 থেকে 42 প্রকার টিআরএনএ তে এই যে এই সিকোয়েন্সটা 31 থেকে 42 ধরনের হইতে পারে, এতটুকু তোমরা জেনে রাখো। তো জানলা। তো এই যে এমআরএনএ, তো তোমাদের আরেকটা জিনিস শিখাইছিলাম কি, এটা হলো কোডন আর অ্যান্টিকোডন। তোমাদের কি বলছিলাম? তোমাদেরকে বলছিলাম যে কোডন কোথায় থাকে? কোডন হলো তোমার হলো এমআরএনএ থাকে। এমআরএনএ তে কি থাকে? এমআরএনএ তে হলো কোডন থাকে। এমআরএনএ তে কোডন থাকে, আর টিআরএনএ তে কি? অ্যান্টিকোডন থাকে। আর এটাও তোমাদের একটা ভিডিওতে বলে বুঝাই দিছিলাম যে কোডন আর অ্যান্টিকোডন জিনিসটা কি। এখনো তোমাদেরকে হালকা একটু বুঝাই দেবো যে কোডন আর অ্যান্টিকোডন জিনিসটা কি। এখন কোডন কি? এই যে তোমাদেরকে আগে আমি একটা জিনিস বুঝাইছি কি, নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক। নিউক্লিয়াসকে কেন কোষের মস্তিষ্ক বলা হয়? কারণ কি নিউক্লিয়াস হলো কোষের সকল যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করে। এখন নিউক্লিয়াস মানুষের মতো হাঁটা চলা করে ওরকম যে তোমার মিটিং করবে, যে ওরে মানে কি বলে, ওরে বকা দিয়ে কয় তুই এই কাজ কর, তুই ওই কাজ কর, এরকম ভাবে তো নিউক্লিয়াস নিয়ন্ত্রণ করবে না। নিউক্লিয়াসের তো একটা প্রসিডিউর আছে। আমরা যেভাবে জিনিস নিয়ন্ত্রণ করি, মানুষ যেভাবে জিনিস নিয়ন্ত্রণ করে, নিউক্লিয়াস ওইভাবে করবে না। নিউক্লিয়াসের একটা প্রসিডিউর আছে। নিউক্লিয়াসের প্রসিডিউর কি? নিউক্লিয়াস হলো তোমার হলো প্রোটিন তৈরি করে। নিউক্লিয়াস প্রোটিন তৈরি করে। এখন এটা ওই প্রোটিন না, আমরা মাছ মাংস খাচ্ছি, মাছ মাংসে প্রোটিন আছে, এটা আসলে ওই প্রোটিন না। এটা প্রোটিন ঠিক আছে, বাট এটা অন্যরকম প্রোটিন। এটা কেমন প্রোটিন? তোমার পুরো বডিতে বিভিন্ন কাজকর্ম হয়, এগুলো এই মানে এই কাজকর্মের মধ্যে এই জিনিসটা ইনপুট দিয়ে আসে যে যখন এই কাজটা, ধরো একটা কাজ হচ্ছে, এখন এই কাজটা কি? এই কাজটা হলো একটা ভিতরে একটা ইনপুট দিয়ে আসে যে সে যদি একটা প্রোটিন পায়, ওই প্রোটিনটা পাইলে সে তার কাজ করা শুরু করবে। সে যদি আবার আরেকটা প্রোটিন পায়, তাহলে সে তার কাজটা আরো জোরে করবে। সে যদি আরেকটা প্রোটিন পায়, তাহলে সে তার কাজটা থামাই দেবে। এরকম ভাবে তোমার বডির ভিতরে ইনপুট দিয়ে আসে যে এরকম হবে। এখন তোমার নিউক্লিয়াস কি করে? নিউক্লিয়াস কিছুই করে না, যে সে জাস্ট ওই প্রোটিন গুলা তৈরি করে। তার মনে এখন মনে হচ্ছে যে বডির এই কোষের মধ্যে এই কাজটা করানো লাগবে, তাইলে এই যে করানোর যে প্রোটিনটা আছে, ওই প্রোটিনটা সে তৈরি করে ওইখানে পাঠায় দেয়। ওইখানকার ওই যে প্রসেসটা আছে, সে ওই প্রোটিনটা পেয়ে কাজটা করা শুরু করে। আবার বন্ধ করানো লাগবে, আরেকটা প্রোটিন তৈরি পাঠায় দেয়, কাজটা বন্ধ হয়ে যায়। এইরকম ভাবে তোমার হলো নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হলো বডির বিভিন্ন কাজকর্ম সবকিছু নিয়ন্ত্রণ করে, এতটুকু আমরা জানি। এখন এই নিয়ন্ত্রণ তো এমনি প্রোটিন তৈরি করে নিয়ন্ত্রণ করলে, এখন জিনিসটা তো আর অত ইজি না, ভিতরে তো একটু কমপ্লেক্সিটি থাকবে, তাই না? জিনিসটা তো একদম বলে দিলাম, বলে দিলে তো হবে না, ভিতরে তো একটা প্রসিডিউর থাকা লাগবে। তো ওই প্রসিডিউরের তোমার মেইন পার্ট হলো কোডন আর অ্যান্টিকোডন। তো কোডন আর অ্যান্টিকোডনকে তো আমরা অলরেডি চিনছি যে রেপ্লিকেশন। রেপ্লিকেশন প্রসেস, রেপ্লিকেশনে কি করা হয়? তোমার পুরাতন ডিএনএ থেকে একটা নতুন ডিএনএ তৈরি করা হয়, নতুন ডিএনএ তৈরি করা হয়। তো নতুন ডিএনএ তৈরি করা হয়, তো অলরেডি রেপ্লিকেশন হয়ে গেছে। রেপ্লিকেশন করে কি করলাম? রেপ্লিকেশন করে আমরা একটা নতুন ডিএনএ তৈরি করে দিলাম। এখন এই যে নতুন ডিএনএ আছে, এই যে ধরো এটা হলো আমার নতুন ডিএনএ। তো নতুন ডিএনএ তোমার পুরাতন ডিএনএ, এটা হলো পুরাতন ডিএনএ এর একটা স্ট্র্যান্ড, আর এটা হলো নতুন যে স্ট্র্যান্ড, নতুন স্ট্র্যান্ড তৈরি হয়েছে। হলো নতুন স্ট্র্যান্ডটা তৈরি হলো। এখন যে নতুন স্ট্র্যান্ডটা তৈরি হবে, এখন যে নতুন স্ট্যান্ডটা তৈরি হবে, এই নতুন স্ট্যান্ডের মধ্যে তোমার যে নতুন স্ট্যান্ড থাকে, নতুন স্ট্যান্ডের মধ্যে কি হবে? তোমার নতুন স্ট্যান্ডের মধ্যে একটা সিকোয়েন্স থাকবে, অর্থাৎ তোমার হলো পুরা নতুন এই জন্য তোমার পুরা নতুন স্ট্যান্ড এমআরএনএ তৈরি করে না। ধরো এই যে আমার কি, আমার ধরো দুইটা স্ট্যান্ডের মধ্যে কিন্তু একটা স্ট্যান্ড এমআরএনএ তৈরি করে, নর্মালি তোমার নতুন স্ট্যান্ডটাই এমআরএনএ তৈরি করে।
এটা তোমরা অলরেডি ট্রান্সক্রিপশন থেকে জেনে গেছো যে দুইটা স্ট্র্যান্ড কখনো এমআরএনএ তৈরি করে না, একটা স্ট্র্যান্ড এমআরএনএ তৈরি করে। সেটা কি, সেটা হলো তোমার হলো 5 থেকে 3 প্রান্তমুখী যে ইটা আছে, ওইটা হলো তোমার হলো, ওটা মূলত ইটা তৈরি করে, নতুন হলো এমআরএনএটা তৈরি করে। এখন কথা হলো তোমার যে পুরা স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ড করলো না, ঠিক আছে, একটা স্ট্র্যান্ড করে। এখন পুরা স্ট্র্যান্ড যে এমআরএনএ পরিণত হয় এরকম না। এই স্ট্র্যান্ডের মধ্যে একটা জিন থাকে, জিনের একটা নির্দিষ্ট অংশ থাকে, ওই নির্দিষ্ট অংশ হলো এমআরএনএ তৈরি করে। এখন আমি তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদেরকে কি বলছি, তোমাদেরকে বলছি যে জিন, জিন কি করে, জিন হলো আমাদের হলো বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ধরো বাবা মা, পিতামাতার সন্তান হয়েছে, এখন পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে প্রকাশ পাচ্ছে, পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে, মার কিছু বৈশিষ্ট্য সন্তানের মধ্যে প্রকাশ করছে, বাবার কিছু বৈশিষ্ট্য সন্তানের মধ্যে প্রকাশ করছে। এটা কিভাবে প্রকাশ করছে, এটা হলো জিনের মাধ্যমে প্রকাশ করতেছে, তাই না? অর্থাৎ পিতামাতার এই জিনটা গেছে, ওই জিনটা গেছে, যে কি হয়েছে, যে মাতার কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতেছে বা হলো বাবার কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। এখন জিন তো ডাইরেক্টলি বডির ভিতরে একদম কি বলে, জিন তো আর ডাইরেক্টলি বের হয়ে বৈশিষ্ট্য প্রকাশ করবে না, জিনেরও একটা প্রসিডিউর আছে। জিনেরও কি প্রসিডিউর আছে, ধরো এই ধরো একটা জিন, ধরো এইটা একটা জিন, তো এর ভিতরে তোমার এরকম নাইট্রোজেন বেশ আছে। তো এই জিনটা কি গেল, এই জিনটা তোমার বাবা থেকে তোমার সন্তানে গেল, এটা বাবা থেকে কিসে গেল, ধরো এটা হলো সন্তানে, এই জিনটা উভয় চলে গেল, এই জিনটা হলো তোমার সন্তানের মধ্যে গেল। এখন কি আছে, এটা কিসের জিন, ধরো বাবার চুলের রং হলো তোমার সোনালী, বাবার চুলের রং কি, বাবার চুলের রং হলো সোনালী, তো বাবার এই যে চুলের রং সোনালী, ওইটার কারণ হলো এই জিন। এখন সন্তানের মধ্যে যেহেতু যে এই সোনালী রঙের এই মানে এই জিনটা কিসে, তাহলে অবশ্যই সন্তানের চুলের রং সোনালী হবে। এখন সন্তানের চুলের রং কিভাবে সোনালী হবে, সেটা কিভাবে হবে, ধরো এই যে জিনের মধ্যে নির্দিষ্ট তোমার নাইট্রোজেন ক্ষার আছে, নির্দিষ্ট নাইট্রোজেন ক্ষার আছে, তো এই জিনের যে নাইট্রোজেন ক্ষার আছে, এই নাইট্রোজেন ক্ষার কি করবে, এই নাইট্রোজেন ক্ষার হলো তোমার হলো, সেটা তো জিন, তো এই জিনটা ধরো একটা ইসের মধ্যে আছে, ডিএনএ এর মধ্যে আছে। তো এই জিনটা ধরো কি, এই জিনটা তো এমনি ডাইরেক্টলি জিন থাকে না, জিন কিসের মধ্যে থাকে, জিন হলো একটা ডিএনএ এর মধ্যে থাকে। তো ডিএনএ ধরো এই জায়গাটা এই জিনটা আছে, ডিএনএ কি আছে, ডিএনএ এই জায়গাটা এই জিনটা আছে। এখন এই ডিএনএ কি করবে, এখন এই ডিএনএ তোমার হলো, ধরো এখানে দুইটা জিনিস হইতে পারে, এখানে দুইটা জিনিস কি হইতে পারে, ধরো এইখানে আছে, এইখানে আছে, এইখান থেকে একটা নতুন ডিএনএ তৈরি হয়ে গেল, এখান থেকে একটা নতুন ডিএনএ তৈরি হয়ে গেল। ধরো জিনিসটা একটু বেশি মানে ই হয়ে গেছে, আমি এই জিনিসটা ই করি, পরে আবার আঁকাই দিই। মানে ধরো এইখানে ধরো ডিএনএ এর এইখানে কি ওই ওই সিকোয়েন্সটা আছে, ওই সিকোয়েন্সটা আছে। এখন তোমার ধরো আমরা তো জানি কি একটা ডিএনএ থেকে দুইটা ডিএনএ তৈরি হয়, মানে একটা ডিএনএ থেকে নতুন দুইটা ডিএনএ তৈরি হয়। এখন ওই নতুন ডিএনএ তোমার একটা মাতৃ স্ট্র্যান্ড থাকে, একটা মাতৃ স্ট্র্যান্ড থাকে, আর একটা হলো তোমার হলো নতুন স্ট্র্যান্ড থাকে। এখন ধরো মাতৃ স্ট্র্যান্ডে, এই ধরো মাতৃ স্ট্যান্ডে, মাতৃ স্ট্যান্ডে ওই জিনটা আছে। এখন দুইটা কাজ হইতে পারে, দুইটা কাজ কি হইতে পারে, ধরো তুমি এই এই ধরো মাতৃ স্ট্যান্ডের এইটার উপরে বেস করে, অর্থাৎ ধরো এই স্ট্যান্ডটা কি হলো, এই স্ট্যান্ডার এই অংশটুকু এমআরএনএ তৈরি করলো, তাহলে কি হলো, আমার এমআরএনএ তে এর উল্টা সিকোয়েন্স চলে গেল, এমআরএনএ কি হলো, এমআরএনএ তে এর উল্টা সিকোয়েন্স চলে গেল, এরকম হইতে পারে। বা আর কি হইতে পারে, এই হলো এমআরএনএ এর উল্টা সিকোয়েন্স চলে গেল। এখন কি আমার এমআরএনএ তো ডাইরেক্টলি এই সিকোয়েন্সটা যাওয়া লাগবে, তাই না? আমার এমআরএনএ তে কিন্তু উল্টা সিকোয়েন্স চলে যাচ্ছে, যদি তোমার কি হয়, যদি হলো এই মাতৃ স্ট্যান্ডটা হলো ডাইরেক্টলি কি হয়ে যায়, মাতৃ স্ট্যান্ডটা যদি তোমার ডাইরেক্টলি হলো হলো মানে এই সরি, মাতৃ স্ট্যান্ড থেকে যদি তোমার যদি ইটা তৈরি হয়, মাতৃ স্ট্যান্ড থেকে যদি আমার এমআরএনএটা তৈরি হয়, তাহলে এমআরএনএ কিন্তু আমার উল্টা সিকোয়েন্স আছে, কিন্তু আমার তো ডাইরেক্টলি এই সিকোয়েন্সটাই লাগবে। তো এই সিকোয়েন্সটা লাগার জন্য আমি কি করতে পারি, এই সিকোয়েন্সটা লাগার জন্য ধরো এই যে এটা তো মাতৃ স্ট্যান্ড, তাই না? মাতৃ স্ট্যান্ড, এটা হলো নতুন স্ট্যান্ড, তাহলে নতুন স্ট্যান্ডে কি আছে, নতুন স্ট্যান্ডে কিন্তু এই যে মাতৃ স্ট্যান্ডে যে বেস গুলো আছে ওর উল্টা বেস আছে, অর্থাৎ এই যে নতুন স্ট্যান্ড এখানে যে বেস গুলো আছে এগুলো কি, এইগুলো হলো মাতৃ স্ট্যান্ডের উল্টা বেস, উল্টা বেস। এখন যদি নতুন স্ট্যান্ড থেকে যদি আমার ইটা তৈরি হয়, এমআরএনএটা তৈরি হয়, তাহলে নতুন স্ট্যান্ড থেকে ধরো আমার এই যে এমআরএনএ তৈরি হলো, এমআরএনএ এটা হলো নতুন স্ট্যান্ড থেকে তৈরি হয়েছে। এখন নতুন স্ট্যান্ডে মাতৃ স্ট্যান্ডের উল্টা জিনিস আছে, আবার নতুন স্ট্যান্ড থেকে যেটা যেটা তৈরি হবে ওটা আবার মাতৃ স্ট্যান্ডের উল্টা হবে। মাতৃ স্ট্যান্ডের কি হবে, মানে নতুন স্ট্যান্ড থেকে যেটা তৈরি হবে ওটা আবার নতুন স্ট্যান্ডের উল্টা হবে। মানে আলটিমেটলি জিনিসটা কি হচ্ছে, জিনিসটা কিন্তু আমার মাতৃ স্ট্যান্ডের সমানই হচ্ছে। তোমরা জিনিসটা একটু বোঝো, অলরেডি তোমরা মোটামুটি একটা ধারণা করতে পারছো যে আমি তোমাদের কি বুঝাইতে চাচ্ছি। ধরো এই যে এই জিনটা, এটা হলো কি, এটা হলো বাবার সোনালী চুলের জিন। এখন এই সোনালী চুলের জিনটা কোথায় থাকে, এটা হলো তোমার ডিএনএ এর মধ্যে আছে। এখন একটা ডিএনএ আছে, এখন এই ডিএনএটা প্রথমে কি হবে, রেপ্লিকেশন হবে, রেপ্লিকেশনে কি করবে, রেপ্লিকেশনে তোমার হলো দুইটা ডিএনএ তৈরি করবে, দুইটা ডিএনএ তৈরি করবে। তো ওই দুইটা ডিএনএ এর মধ্যে মানে দুইটা ডিএনএ তে একটা মাতৃ স্ট্র্যান্ড হবে আর একটা নতুন স্ট্র্যান্ড হবে। এরপরে ওই নতুন ডিএনএ কোথায় যাবে, নতুন ডিএনএ হলো তোমার ট্রান্সক্রিপশনে যাবে। এখন তোমাদের আমি বলছি কি যে নতুন যে স্ট্র্যান্ডটা হয় ওটা হলো তোমার ট্রান্সক্রিপশন করে, অর্থাৎ নতুন ডিএনএ মানে নতুন ডিএনএ যে সূত্রটা হয় ওই সূত্রটা তোমার মূলত ট্রান্সক্রিপশন করায়।
কারণ আমি তোমাদেরকে বলছি যে কোনো একটা সূত্র করাই সেটা হলো নতুন সূত্রটা করা। এখন নতুন সূত্র যে করাই এরকম না, নতুন সূত্রের মধ্যে জিন থাকে, জিনের আবার একটা অংশ করায়। তো এই যে এই জিনের হলো একটা অংশ, বা এটা তো একদম ডাইরেক্টলি জিন বা জিনের একটা অংশ হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই জিনিসটা কোথায় আছে? এই জিনিসটা তোমার হলো মাতৃ স্ট্যান্ডে আছে। তখন মাতৃ স্ট্যান্ডে এই জিনিসটার উল্টা সিকোয়েন্সে তোমার নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে। এখন যদি আমার নতুন স্ট্যান্ড থেকে এমআরএনএ তৈরি হয়, তাহলে এমআরএনএ সিকোয়েন্সটা হলো নতুন স্ট্যান্ডের উল্টা হবে, আর নতুন স্ট্যান্ডের উল্টা জিনিস হলো মাতৃ স্ট্যান্ড। এই জিনিসটা আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। অর্থাৎ ধরো এটা হলো মাতৃ স্ট্যান্ডের সিকোয়েন্স, মাতৃ স্ট্যান্ডের সিকোয়েন্স, এখান থেকে নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে, নতুন স্ট্যান্ড তৈরি হয়েছে। তো এইখান থেকে কি এটা হলো নতুন স্ট্যান্ড, তাহলে এইটা যা, এটা হলো কি তার উল্টা। এখন তুমি এই উল্টা জিনিসে আবার তুমি হলো সিকোয়েন্স করলা, এর আবার উল্টা করলা, এর উল্টা করলে এই যে এখানে তুমি যেটা পাবো এটা তো এটা সমানই। মানে অনেকে বলে না যে শত্রু শত্রু আমার বন্ধু, জিনিসটা এরকম। অর্থাৎ এর উল্টা এ, এর উল্টা আবার এ, তার মানে এ আর এ সেম। যেহেতু এ এর উল্টা আবার এর উল্টা এ, তার মানে এ আর এর সেম। এই জন্য আমার কি হয়, আমার মাতৃ স্ট্যান্ডে যে জিনিসটা থাকে তোমার এমআরএনএ তেও সেই জিনিসটা থাকে। অর্থাৎ আমার জিনটা কি হয়েছে, আমার জিনটা কিন্তু এমআরএনএ তে চলে গেছে, এমআরএনএ হিসেবে চলে গেছে। কিন্তু ওই যে ডবল প্রসিডিউর, প্রথমে এটা আবার ওই হলো কি হয়েছে, আবার নতুন উল্টা সিকোয়েন্সে গেছে, উল্টা থেকে আবার উল্টা হয়ে তোমার হলো এমআরএনএ তে চলে গেছে। তো এটা হলো তোমার মূলত প্রসিডিউর। এই জিনিসটাই তোমাদেরকে এতক্ষণ বুঝাইতে চাচ্ছে। এখন এই যে জিনটা তোমার এমআরএনএ হয়ে গেছে, এখন তোমার এটা কি, এটা হলো সন্তানের দেহে আছে। তো এই জিনটা তোমার এমআরএনএ হয়ে গেল। এখন এই জিনটা যখন এমআরএনএ হয়ে যাবে, এমআরএনএ হয়ে যাওয়ার পরে এই জিনটা হলো এই যে ওর ভিতরে এই যে নির্দিষ্ট বেজ আছে, এই বেজ অনুযায়ী ও হলো প্রোটিন তৈরি করবে, ওই প্রোটিন তৈরি করবে। অর্থাৎ এই যে এর কাছে যে সিকোয়েন্সের বেজ আছে ওই সিকোয়েন্স অনুযায়ী এই জিনটা হলো মানে সেম সিকোয়েন্স, জিনের সেম সিকোয়েন্স প্রোটিন তৈরি করবে। ওই প্রোটিনটা কি করবে, ওই প্রোটিনটাই মূলত তোমার ওই সেলের চুলকে সোনালী করে দিবে। ওই যে প্রোটিনটা তৈরি হবে অর্থাৎ জিন ডাইরেক্টলি কখনো তোমার হলো ওই সেলের চুলকে সোনালী করবে না, জিন কখনোই করবে না। জিন প্রথমে একটা হলো কি বলে, জিন ডিএনএ এর মধ্যে আছে, তো ওইটা প্রথমে ট্রান্সক্রাইব হবে, ট্রান্সক্রাইব হয়ে নতুন ডিএনএ তে যাবে, নতুন ডিএনএ থেকে আবার এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ আবার প্রোটিন তৈরি, ওই প্রোটিনটাই মূলত কি করবে, মূলত তোমার সেলের হলো চুলকে কি করে দেবে, সোনালী করে দেবে। এই জিনিসটাই তোমাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম এতক্ষণ ধরে। তো এটা হলো তোমার মেইন কাহিনী। এখন কোডন আর অ্যান্টিকোডনের কাহিনীটা কি, কোডন আর অ্যান্টিকোডনের কাহিনী তোমাদেরকে বোঝাইতে ওইদিকে চলে গেছিলাম। তো এই যে এমআরএনএ তে যে জিনিসটা আছে, এই যে এমআরএনএ ধরো, এই যে এমআরএনএ তে যে জিনিসটা আছে এটাই তো মূলত কোডন, তাই না? এমআরএনএ তে যেটা আছে ওটা হলো কোডন। অর্থাৎ কোডন হলো এমআরএনএ থাকে, এমআরএনএ তে থাকে। আর অ্যান্টিকোডন হলো কিসে থাকে, অ্যান্টিকোডন হলো টিআরএনএ থাকে। এতটুকু আমি তোমাদেরকে বুঝাইছি যে কোডন হলো এমআরএনএ তে থাকে আর অ্যান্টিকোডন হলো টিআরএনএ থাকে। তোমাদের আরেকটা জিনিস একটু বুঝাই দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো জিনিসটা একদম ক্লিয়ারলি বলতেছি, ধরো এই যে এই জিনটা, ধরো এই হলো একটা সিকোয়েন্সের জিন, ধরো 1 2 3, অ্যাডেনিন, গুয়ানিন, আর হলো থায়ামিন, এজিটি। এই জিনটা কি, এই জিনটা হলো তোমার বাবাতে আছে, বাবার আছে, এটা কিসের, বাবার সোনালী চুলের জিন। ভালো কথা। এটা কি হলো, এটা হলো তোমার পরবর্তীতে কিসে চলে গেল, সন্তানে চলে গেল, সন্তানে এই জিনটা চলে গেল। তাহলে এই জিটি এমনি হলো সন্তানের দেহে চলে আসলো, সন্তানের দেহে চলে আসলো। এখন এজিটি কিসে আছে, এজিটি হলো তোমার হলো সন্তানের ডিএনএ তে আছে। এখন সন্তানের ওই সোনালী চুলের বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, কেমনে প্রকাশ পাবে, তোমার এটা হলো তোমার মাতৃ স্ট্যান্ড, তাই না? অর্থাৎ ডিএনএ এর পুরাতন স্ট্যান্ড, এখান থেকে একটা নতুন স্ট্যান্ড তৈরি হবে, অর্থাৎ এর একটা পরিপূরক স্ট্যান্ড তৈরি হবে। এখন ধরো এটা হলো সেই নতুন স্ট্যান্ড বা পরিপূরক স্ট্যান্ড, পরিপূরক স্ট্যান্ডে কি আসবে, উল্টা জিনিস আসবে। অর্থাৎ অ্যাডেনিনের জায়গায় কি আসবে, অ্যাডেনিনের জায়গায় তোমার থায়ামিন আসবে, গুয়ানিনের জায়গায় সাইটোসিন, আর থায়ামিনের জায়গায় কি আসবে, থায়ামিনের জায়গায় অ্যাডেনিন আসবে। তো এই হলো মেইনলি জিনিস। তো এটা হলো আমার নতুন ডিএনএ, নতুন ডিএনএ তোমার নতুন স্ট্যান্ড। এখন এই নতুন স্ট্যান্ড কি হবে, এই নতুন স্ট্যান্ড কি করবে, এই নতুন স্ট্যান্ডটা তোমার এমআরএনএ সাস হিসেবে কাজ করবে। অর্থাৎ ওই ট্রান্সক্রিপশনে এই নতুন স্ট্যান্ডটা কি হবে, সাস হিসেবে কাজ করবে। এখন আমরা সবাই জানি যে ট্রান্সক্রিপশনে যে কোনো একটা সূত্র সাস হিসেবে কাজ করে, মেইনলি তোমার নতুন স্ট্যান্ডটাই সাস হিসেবে কাজ করে, এটা একটু জেনে রাখো। দেন পুরা স্ট্যান্ড যে সাস হিসেবে কাজ করে এরকম না, ওই স্ট্যান্ডের জিনের একটা নির্দিষ্ট অংশ, অর্থাৎ পুরা জিনটাই যে সোনালী চুল করবে এরকমও না, জিনের একটা নির্দিষ্ট অংশ হলো সোনালী চুলটা করবে। তো এই জিনের এই যে এই অংশটা হলো সোনালী চুল করবে। এখন এই অংশটা আমি হলো কি করবো, এই অংশটার এমআরএনএ তৈরি করবো। এখন যখন আমি এই অংশটার এমআরএনএ তৈরি করবো, ধরো এটা হলো আমার এটা হলো আমি সাস হিসেবে ইউজ করে এমআরএনএ তৈরি করছি। এখন এমআরএনএ কি, এটা একটা আরএনএ। তো এখন দেখি টি এর বদলে কি আসবে, অ্যাডেনিন আসবে, ঠিক আছে। তোমার সাইটোসিনের বদলে গুয়ানিন আসবে। আর এখানে কি, এখানে হলো তোমার এর বদলে কিন্তু এখন আর টি আসবে না, কারণ এটা হলো আরএনএ। তার মানে এখন কি আসবে, এখন তোমার ইউরাসিল আসবে, ইউরাসিল আসবে। এখন তোমাদের মাথায় আসবে ভাইয়া এরা তো এজিটি, বাট এখানে এমআরএনএ তে তো এজি ইউ করা হচ্ছে। কিন্তু একটা জিনিস সবসময় মাথায় রাখবা, ডিএনএ তে টি যেই কাজ করে,
তোমার আরএনএ তে ইউজ সেম কাজটাই করে, এখানে কোনো পার্থক্য নেই। অর্থাৎ তোমার ডিএনএ তে টি যেই কাজটা করতেছে আরএনএ তে ইউজ ওই কাজটা করবে, জাস্ট টিটা ইউ হয়ে যায়, বাট কাজ সেম থাকে। অর্থাৎ এখানে এজিটি যেই কাজ করবে এজি ইউ সেম কাজ করবে। তো এই হলো আমার এমআরএনএটা এখানে তৈরি হয়ে গেছে। ধর কি এটা হলো আমার এমআরএনএ। তো এমআরএনএ তে এই যে এজিইউ, এমআরএনএ কি, এমআরএনএ তে এজিইউ হলো একটা কোডন। এমআরএনএ তে এজিইউ কে কোডন বলা হয়। এরকম অর্থাৎ এরকম তিনটা তিনটা করে অনেকগুলা কোডন থাকে। অর্থাৎ মানে জিনিসটা কি, জিনিসটা আমি তোমাদের কেমনে বুঝাইছি, আমি তোমাদেরকে বলছি যে এই তিনটা, আমি জাস্ট তোমাদের তো সংক্ষিপ্ত আকারে বুঝাচ্ছি তোমাদের মানে আসলে জিনিসটা কি, তিনটা নাইট্রোজেন বেস দ্বারা কখনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা সম্ভব না, অনেকগুলা নাইট্রোজেন বেস লাগে। অনেকগুলা অনেকগুলা বলতে 70 80 90 100 এরকম নাইট্রোজেন বেস লাগে একটা বৈশিষ্ট্যই করার জন্য। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে তিনটা রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, অতগুলা নিলে তোমরা বুঝতে পারবা না। বাট তিনটা দ্বারা হয় না, তিনটা দ্বারা কখনো একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রিত হয় না। একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করার জন্য মানে জিনের যেই অংশটা নেওয়া হয় ওই অংশটাতে তোমার 70 80 100টা তোমার নাইট্রোজেন বেস থাকা লাগে। জাস্ট আমি এক্সাম্পল হিসেবে নিচ্ছি যে তিনটা আছে। এখন একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবা, যে কোডন, কোডন জিনিসটা, কোডন অ্যান্টিকোডন এগুলা মূলত তোমার তিনটা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়। তিনটা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয় তোমার কোডন, তারপরে তোমার অ্যান্টিকোডন, এগুলো সব কি হয়, এগুলো সব হলো তিনটা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়। তো তিনটা নাইট্রোজেন বেস দ্বারা গঠিত হয়। এখন একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে ধরতে পারে। এখন আমার লাগবে প্রোটিন, আমার কিন্তু অ্যামিনো অ্যাসিড হবে না। অর্থাৎ এই জিনিসটা তোমার একটা প্রোটিন, একটা হলে অ্যামিনো অ্যাসিড ধরতে পারবে, একটা অ্যামিনো অ্যাসিড ধরতে পারবে, বাট আমার তো অ্যামিনো অ্যাসিড লাগবে না, আমার প্রোটিন লাগবে। তার মানে আমার এরকম অনেকগুলা পেয়ার লাগবে, এরকম তিন তিন করে অনেকগুলা লাগবে, যেগুলো আমার অনেকগুলা অ্যামিনো অ্যাসিড ধরবে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড ধরে আমাকে একটা প্রোটিন দেবে। এই জন্য অনেকগুলা থাকা লাগবে, এরকম তিনটা থাকলে হবে না। আর আমি এক্সাম্পল হিসেবে দিচ্ছি যে ধরো আমার এখানে একটা কোডন আছে, অর্থাৎ আমার যেই জিনটা, এই যে এই জিনটা সোনালী চুল তৈরি করার জিন, এই সোনালী চুল তৈরি করার জিনের তিনটা বেস, ধরো এই যে এই তিনটা বেস আমি এখানে তোমাদের রাখছি, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিড ধরার ক্ষমতা এর আছে। এরকম অনেকগুলা থাকবে, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে তিনটা রাখছি। এখন এমআরএনএ তে এই যে তিনটা বেস আছে এগুলাকে আমরা কোডন বলবো। কেন কোডন বলবো? প্রথম কথা হলো এরা এমআরএনএ তে আছে, আমরা জানি এমআরএনএ তে কোডন আছে। আর আমরা আরেকটা জিনিস জানি যে কোডন অ্যান্টিকোডন এগুলো মূলত তিনটা নাইট্রোজেন বেস একত্রিত হয়ে তৈরি হয়। কোডন অ্যান্টিকোডন তিনটা নাইট্রোজেন বেস একত্রিত হয়ে তৈরি। এখন এই কোডন অ্যান্টিকোডনের কাজ কি? কোডন অ্যান্টিকোডনের কাজ হলো অ্যামিনো অ্যাসিড ধরা। কোডন অ্যান্টিকোডনের কাজ হলো অ্যামিনো অ্যাসিড ধরা, একটা কোডন একটা অ্যামিনো অ্যাসিড ধরতে পারে। এখন আমার লাগবে প্রোটিন, প্রোটিনের জন্য আমার লাগবে অ্যামিনো অ্যাসিড, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড লাগবে। তো এরকম অনেকগুলা কোডন একত্রিত হয়ে মূলত একটা এমআরএনএ তৈরি হয়। আর এমআরএনএ তে তোমার ততগুলা কোডনই থাকে যতগুলা কোডন আমার লাগবে একটা সম্পূর্ণ প্রোটিন চেইন, একটা সম্পূর্ণ প্রোটিন তৈরি করার জন্য। অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড ধরার কোডন একটা এমআরএনএ জুড়ে থাকবে। আমি জাস্ট তিনটা রাখছি। তো তোমরা কোডন জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কোডন হলো এমআরএনএ তে থাকে তিনটা নাইট্রোজেন বেস দ্বারা, তিনটা বৈশিষ্ট্য এমআরএনএ তে থাকে, তিনটা নাইট্রোজেন বেস থাকবে। আর এরা কি করবে? এরা হলো তোমার হলো অ্যামিনো অ্যাসিড ধরবে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে তোমার প্রোটিন তৈরি হয়। এখন হলো অ্যান্টিকোডনের কাহিনীতে আসে। এখন অ্যান্টিকোডন কি? অ্যান্টিকোডনটা হলো ধরো এটা আমার কিসে আছে, এটা হলো আমার এমআরএনএ, এটা হলো আমার এমআরএনএ কি আছে, এই জি ইউ আছে। এখন এই যে এমআরএনএ, তো এটার কি, এটার অ্যান্টিকোডন, এটা হলো আমার কোডন, এটা কি, এটা হলো আমার কোডন। এখন এর অ্যান্টিকোডন কি? উল্টা। উল্টা কি? তোমার অ্যাডেনিনের জায়গায় কি আসবে? অ্যাডেনিনের জায়গায় ইউরাসিল আসবে, গুয়ানিনের জায়গায় তোমার সাইটোসিন আসবে, আর হলো ইউ এর জায়গায় কি আসবে? ইউ এর জায়গায় হলো অ্যাডেনিন আসবে, ইউসিএ। এইটা কি? এটা হলো আমার অ্যান্টিকোডন, এটা হলো আমার অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন। আর এটা কিসে থাকে? এটা হলো তুমি টিআরএনএ তে পাবা। অর্থাৎ একটা টিআরএনএ পাবা যাতে কি আছে, যাতে এই যে এই অ্যান্টিকোডনটা আছে, এই অ্যান্টিকোডনটা আছে। এখন তোমাদের আসল কাহিনীটা বোঝায়, অর্থাৎ টিআরএনএ পড়ার সময় এই জিনিসটা তোমাদেরকে বোঝায়, এই জিনিসটা এখন আমার বোঝানো লাগবে যে তোমাদের আসলে এই জিনিসটা আসলে কি। ধরো ধরো এইটা একটা টিআরএনএ, এইটা একটা টিআরএনএ। এখন টিআরএনএ তে তোমাদেরকে বলেছিলাম যে এর ভিতরে বিভিন্ন বাহুটাও থাকে, তাই না? এর ভিতরে একটা বাহু আছে অ্যামিনো অ্যাসিড বাহু, একটা বাহু আছে অ্যান্টিকোডন বাহু, টি বাহু, ডি বাহু, এরকম অনেকগুলো বাহু আছে। তো তোমার ধরো এই বাহুটা, এই বাহুটাকে তোমার অ্যামিনো অ্যাসিড বাহু বলে, আর এইটাকে তোমার হলো অ্যান্টিকোডন বাহু বলা হয়। তো এতটুকু তোমরা মাথায় রাখবে, এটা কি, এটা হলো তোমার অ্যামিনো অ্যাসিড বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু, অ্যাসিড বাহু। আর এটা হলো তোমার অ্যান্টিকোডন বাহু, অ্যান্টিকোডন বাহু, অ্যান্টিকোডন বাহু। এতটুকু তোমরা চিনলা। এখন আমরা আসল জিনিস আছে, আসল জিনিস কি, এখন ওই যে নামই বুঝতে পারতেছো কি, অ্যান্টিকোডন বাহু। তাহলে অ্যান্টিকোডন বাহুতে কে থাকবে? অ্যান্টিকোডন বাহুতে আমার অ্যান্টিকোডন থাকবে। তাহলে এই যে অ্যান্টিকোডন, এই যে অ্যান্টিকোডন কি, ইউসিএ, এটা তোমার এইখানে থাকবে, এই অ্যান্টিকোডন ইউসিএ এখানে থাকবে। এখন এইখানে যে ইউসিএ টা থাকবে, এই ইউসিএ
বিপরীত জিনিস, অর্থাৎ ইউসি এর হলো কোডনটা, ইউসি এর কোডন, অর্থাৎ ইউসি তো অ্যান্টি কোডন, তো এর কোডনটা কোথায় থাকে, এইখানে যেই জিনিস থাকবে ওর বিপরীত জিনিস হলো অ্যামিনো অ্যাসিড বাহুতে থাকবে, এই জিনিসটা আমাদের জানা লাগবে। এইখানে যা আছে এর বিপরীত জিনিস, অর্থাৎ এর হলো বিপরীত, অর্থাৎ বলতে পারো যে কোডন, এই অ্যান্টি কোডনের কোডনটা কোথায় থাকে, এই অ্যামিনো অ্যাসিড বাহুতে থাকে, তাহলে এর কোডন কি হবে, এর উল্টা, এর উল্টা, তাহলে এর উল্টা কি, ইউ এর উল্টা কি, ইউ এর উল্টা হলো অ্যাডেনিন, তোমার হলো সি এর উল্টা কি গুয়ানিন, আর এর উল্টা কি ইউরাসিল, এজিইউ, এই যে তোমার এই, অর্থাৎ যে এমআরএনএতে যে জিনিসটা আছে ওই জিনিসটাই যে এইখানে আছে। কেন এইখানে এই জিনিসটা আছে, নামটা শুনেই বুঝতে পারতো, এর নাম কি, অ্যামিনো অ্যাসিড বাহু, অ্যামিনো অ্যাসিড বাহু, এর নাম কি, এর নাম হলো অ্যামিনো অ্যাসিড বাহু। তার মানে কি, নামটা বুঝতে পারতেছে এর সাথে অ্যামিনো অ্যাসিডের সম্পর্ক আছে, অর্থাৎ এই যে অংশটা আছে এই অংশটা কি করে, তোমার অ্যামিনো অ্যাসিড ধরে, কি অনুযায়ী, এইখানে তোমার এজিইউ আছে ওই অনুযায়ী, এখন এই এজিইউ কিন্তু এইখানে, তো আমার তো এই এজিইউ এর জন্য যে অ্যামিনো অ্যাসিড ওইটাই লাগবে, কারণ কি আমার জিনে তো এই এজিইউ আছে, এই এজিইউটাও কিন্তু তোমার এই টিআরএনএ তেও আছে, কিন্তু জিনিসটা একটু ই টাইপের কমপ্লেক্স, অর্থাৎ প্রথমে এজিইউ তোমার টিআরএনএ এর অ্যান্টিকোডনে পাইছে, মানে এজিইউ অর্থাৎ টিআরএনএ, টিআরএনএ কেমনে বসবে যে আমার এই এমআরএনএ এর এই কোডনে লাগা লাগবে, এই জিনিসটা মূলত তোমার টিআরএনএ কে এখানে লাগাবে, কেন লাগাবে, কারণ ও দেখবে যে আমার কাছে একটা অ্যান্টিকোডন আছে আর ওর কাছে একটা কোডন আছে, ওর কাছে কোডন আছে, টিআরএনএ এই জিনিসটা খেয়াল রাখবে না যে এইখানে আমার যেই জিনিসটা আছে ওইখানেও সেম জিনিস আছে, এই জন্য আমি লাগবো, ওরা টিআরএনএ লাগার কারণ, টিআরএনএ লাগার কারণ কি, আমার অ্যান্টিকোডনে যেই জিনিসটা আছে এখানে তার উল্টা জিনিসটা আছে, এই জন্য আমি ওর সাথে লাগবো, আর ওর সাথে যদি লেগে যায়, লাগিয়ে গেলে উপরে তুমি ওরেই পাবা, উপরে তুমি ওরেই পাবা, আর আমার অ্যামিনো অ্যাসিড কি, ওর জন্য তো আমার অ্যামিনো অ্যাসিড লাগবে, আমার তো আর এর জন্য অ্যামিনো অ্যাসিড লাগবে না, তো ওর জন্য যে অ্যামিনো অ্যাসিডটা ওইটা এই ধরে দেবে, কারণ কি এর কাছে এই যে ওই জিনিসটাই আছে, এই হলো কাহিনী। তো আমি আমার মনে হয় জিনিসটা তোমাদেরকে বুঝাইতে পারছি, এই জিনিসটা বুঝতে পারলে তোমাদের ট্রান্সলেশনে তোমার আসল জিনিসটা বোঝা হয়ে যাবে, যে আসলে মেইন জিনিসটা কি, যে আমার প্রথমে জিনে একটা সিকোয়েন্স আছে, ওটা হলো ডিএনএ এর মধ্যে থাকে, ওটা থেকে তোমার নতুন স্ট্র্যান্ড তৈরি হয়, তো মাতৃ স্ট্র্যান্ডের হলো সিকোয়েন্স জিনে, ওর নতুন স্ট্র্যান্ড তৈরি, নতুন স্ট্র্যান্ডে ওর উল্টা জিনিস তৈরি হয়, তারপরে কি হয়, তারপরে ওইখান থেকে তোমার এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ তে আবার ওর উল্টা তৈরি হয়, তাহলে আমার জিনে যে জিনিসটা থেকে ওটা হলো এমআরএনএ তে থাকে, এখন এমআরএনএ তে যেই জিনিসটা থাকে ওটাতে টিআরএনএ এর হলে অ্যান্টিকোডনে তার উল্টা জিনিসটা থাকে, আর টিআরএনএ এর তোমার হলে অ্যামিনো অ্যাসিড বাহুতে অ্যান্টিকোডন বাহুতে যা থাকে তার উল্টা জিনিস থাকে, যেহেতু এমআরএনএ তে যা থাকে টিআরএনএ অ্যান্টিকোডনে তার উল্টা থাকে, আবার হলো তোমার অ্যামিনো অ্যাসিডে অ্যান্টিকোডনের উল্টা থাকে, এজন্য অ্যামিনো অ্যাসিডে যা থাকে তোমার এমআরএনএ তে তাই থাকে, আমার মূলত অ্যামিনো অ্যাসিড লাগবে এমআরএনএ তে এই যে এজিইউ আছে এর জন্য, আর এখানে তোমার অ্যামিনো অ্যাসিডে এজিইউ আছে, ওই জিনিসটার কারণে আমার অ্যামিনো অ্যাসিড লাগবে, তো প্রসিডিউরটা বললে তোমরা আরো প্রপারলি বুঝতে পারবে। তো তোমাদেরকে প্রসিডিউরটা এখন আমরা বুঝাবো যে প্রসিডিউরটা আসলে কি হয়। তো প্রসিডিউর, আমরা প্রসিডিউর আসি, প্রসিডিউরটা আসলে কি, ধরো প্রসিডিউরটা কিরকম, তোমার একটা এমআরএনএ থাকে 5 থেকে 3 কার্বন মুখী, 5 থেকে 3 কার্বন মুখী একটা এমআরএনএ থাকে, যেমন ধরো এমআরএনএ তে আমার সেই কোডনটা আছে, কি কোডন লিখছিলাম, এ ইউ, এ জি ইউ, হ্যাঁ, এই জি ইউ হলো আমাদের এমআরএনএ এর একটা কোডন, এখন এখানে কি আসবে, এখানে একটা টিআরএনএ আসবে, এখানে কি আসবে, এখানে তোমার একটা টিআরএনএ আসবে, ধরো এই কি হয়ে গেল, সরি, এটা আমার টিআরএনএ, অত ভালো করে আঁকাইতে পারলাম না, তাইলে তো বোঝানো সম্ভব হয় না, বেশি ফাঁকাই গেছে, আরেকটু আঁকাই, ধরো এটা আমার টিআরএন, ঠিক আছে, এবং টিআরএন এখানে এর উল্টা জিনিসটা আছে, উল্টা জিনিসটা কি আছে, উল্টা জিনিসটা অর্থাৎ অ্যাডেনিনের জায়গায় কি আছে, ইউরাসিল আছে, গুয়ানিনের জায়গায় সাইটোসিন আছে, আর এই ইউরাসিলের জায়গায় কি আছে, অ্যাডেনিন আছে, উল্টা জিনিস, তো জিনিসটা এর সাথে একদম ম্যাচিং হয়ে যাবে, বাট আমি যেহেতু একটা বড় ছোটা গেছি এজন্য ম্যাচিং হচ্ছে না, বাট এর সাথে একদম ম্যাচিং, অর্থাৎ ইউ এর সামনাসামনি এ থাকবে, সি এর সামনাসামনি ডি থাকবে, এর সামনাসামনি ইউ থাকবে, আর এইখানে যে জিনিসটা আছে এইখানে তার উল্টা জিনিস থাকবে, উল্টা জিনিস মানে, উল্টা জিনিস মানে এর উল্টা, অর্থাৎ ইউ এর জায়গায় কি থাকবে, এ থাকবে, তোমার হলো সি এর জায়গায় জি থাকবে আর ইউ থাকবে, এই হলো উল্টা জিনিস থাকবে, তো এই হলো তোমার মেইন জিনিস, এখন কথা কি, এখন এরকম জিনিসটা হয়, এখন এখানে তোমার আসলে কাহিনীটা কি হয়, তো কাহিনীটা কি হয়, এখানে তোমার রাইবোজোমকে আমার লাগবে, রাইবোজোমকে কেন লাগবে তোমাদেরকে বোঝায়, ট্রান্সক্রিপশন হয়ে গেছে,
ট্রান্সক্রিপশন হয়ে গেছে, ট্রান্সক্রিপশন হয়ে এই যে আমার এই এমআরএনএটা তৈরি হয়েছে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে এই এমআরএনএটা তৈরি হয়েছে। এমআরএনএটা কিছু করছে, সাইটোপ্লাজমে ঘোরাফেরা করতেছে, কারণ ওর প্রোটিন তৈরি করা লাগবে। আর টিআরএনএটা আগে থেকেই তোমার সাইটোপ্লাজম, অর্থাৎ এটা আমার সাইটোপ্লাজম, আমরা সাইটোপ্লাজমে আছি। সাইটোপ্লাজমে কি আছে, টিআরএনএ কে আগেই নিউক্লিয়াস তৈরি করে দিয়েছে, টিআরএনএ ঘোরাফেরা করতেছে। দেখেন এইটা দেখো, তোমার রাইবোজোমের দুইটা অংশ, একটা বড় অংশ একটা ছোট অংশ, এরা হলো সাইটোপ্লাজমে ঘোরাফেরা করতেছে, অর্থাৎ টিআরএনএ আর রাইবোজোমের অংশ এদেরকে আগেই নিউক্লিয়াস তৈরি করে সাইটোপ্লাজমে পাঠাই দিয়েছে। এরা সাইটোপ্লাজমে অপেক্ষা করতেছে কার জন্য, এমআরএনএ এর জন্য, যে কখন এমআরএনএ আসবে, কখন এমআরএনএ আসবে, কখন প্রোটিন তৈরি করব। যখন এমআরএনএ চলে আসে তখন তো এরা খুশি হয়ে যায়, হ্যাঁ এখন তো প্রোটিন তৈরি করা যাবে, এখন তো প্রোটিন তৈরি করা যাবে, এখন ওই জিনিসটা, এখন তো প্রোটিন তৈরি করা যাবে, এখন কিভাবে কি হবে এই জিনিসটা আমাদের জানা লাগবে, যে আসলে কিভাবে কি হয় এই জিনিসটা জানা লাগবে। তো প্রথমে তোমার কি হবে, তো তোমার প্রথমে কি হয় এটা একটু তোমাদেরকে দেখাই। এখন প্রথমে কি হয় এটা আমরা একটু দেখবো। তো প্রথমে আসলে কি হয়, প্রথমে হয় হলো, আচ্ছা এই মানেটা থাকুক, এই মানেটা পরে আনতেছি। ধর এই হলো আমার টিআরএনএ, এ ঘুরে বেড়াচ্ছে, আর এখানে তোমার রাইবোজোমের বড় খণ্ড আছে আর ছোট খণ্ড আছে। ধরো এটা হলো আমার রাইবোজোমের ছোট খণ্ড। তো ছোট খণ্ড, তো রাইবোজোমের ছোট খণ্ডে আমি যখন তোমাদের রাইবোজোম পড়াইছিলাম তোমাদেরকে পড়াইছিলাম যে রাইবোজোমের তিনটা সাইড থাকে। তিনটা সাইড কি কি, তোমার হলো ই সাইড, ই সাইড, পি সাইড, আর হলো এ সাইড। এটাকে অ্যামিনো অ্যাসিড সাইড বলে, এটাকে পেপটিডাইল সাইড বলে, আর এটাকে এক্সিট সাইড বলে। তো এরকম ধরো তিনটা সাইড আছে, এরকম তিনটা সাইড আছে। তো তোমার কি হয়েছে, যখন হলে এমআরএনএ দেখতেছে কি ভিতরে তোমার এই যে এমআরএনএ চলে আসে, তখন প্রথম কাজ কি, প্রথম কাজ হলো এই যে টিআরএনএ যে আছে এই হলো রাইবোজোমের ছোট খণ্ডে চলে আসবে, রাইবোজোমের ছোট খণ্ডে চলে আসবে। এখন রাইবোজোমের ছোট খণ্ডে আসবে, রাইবোজোমের ছোট খণ্ডে আসার পরে এর এই যে অ্যান্টিকোডন সাইটটা আছে, অ্যান্টিকোডন সাইটটা কি করবে, অ্যান্টিকোডন সাইটটা হলো তোমার হলো এই ছোট খণ্ডে, ছোট খণ্ডে তোমার পি বরাবর রেখে দেবে। ধরো এই হলো আমার টিআরএনএ, এটা এই যে পি বরাবর, পি বরাবর এর এই যে অ্যান্টিকোডন সাইটটা থাকলো, পি বরাবর অ্যান্টিকোডনটা সাইট থাকলো। তো এই যে পি বরাবর অ্যান্টিকোডন সাইটটা থাকলো, অর্থাৎ এই অ্যামিনো টিআরএনটা এখানে এসে ছোট খণ্ডের সাথে যুক্ত হলো। এখন ছোট খণ্ডের সাথে যুক্ত হয়ে যে পি বরাবর এই সাইটটা রেখে দিল। এখন ওই জিনিসটার নাম কি, এই জিনিসটার নাম হলো তোমার, এই জিনিসটার নাম হলো তোমার হলো টিআরএনএ, টিআরএনএ রাইবোজোম যৌগ। এটাকে তোমার কি বলে, এটাকে তোমার টিআরএনএ রাইবোজোম যৌগ বলা হয়, যৌগ বলা হয়। এটাকে তোমার কি বলে, এটাকে তোমার হলো টিআরএনএ রাইবোজোম যৌগ বলা হয়। এখন কি হয়, এখন পরবর্তী নেক্সট ধাপ কি, নেক্সট হলো এই টিআরএনএ রাইবোজোম যৌগ কোথায় যায়, এই যে এমআরএনএ এর কাছে যায়। এমআরএনএ এর কাছে যাওয়ার পরে এমআরএনএ টা কি হয়, এই যে এইখানে ঢুকে যায়, এমআরএনএ টা তোমার এখানে ঢুকে যায়। এই এটা হলো আমার সেই এমআরএনএ, এমআরএনএ টা এখানে ঢুকে যায়। এখন এমআরএনএ এর এখানে কি আছে, এমআরএনএ এর এখানে তোমার সেই কোডনটা আছে, এমআরএনএ এখানে কি আছে, সেই কোডনটা আছে। আর কোডনের সাথে আমার অ্যান্টিকোডন লেগে গেছে, কোডনের সাথে অ্যান্টিকোডন লেগে গেছে। এখন এমআরএনএ এর সাথে কোডনের সাথে অ্যান্টিকোডন লেগে গেছে। আসলে জিনিসটা এরকম হয় না, জিনিসটা মানে আসলে মেইনলি কি হয়, তোমার প্রথমে এমআরএনএ ঢোকে, এমআরএনএ ঢোকে, তারপরে এমআরএনএ তোমার চলতে থাকে, তোমার হলো এমআরএনএ এরকম ভাবে চলতে থাকে। ধরো এই যে ধরো এইটুক ঢুকেছে, ঢুকে এমনি সামনে চলতে থাকে যতক্ষণ না তোমার এই জিনিসটা হলো তোমার টিআরএনএ এর সংস্পর্শে আসে, অর্থাৎ এই যে কোডনটা, কোডনটা হলো তোমার টিআরএনএ এর সংস্পর্শে আসে। তো কোডনটা টিআরএনএ এর সংস্পর্শে আসলো, আসার পরে পাইলো যে আমি আমার জিনিস পেয়ে গেছি, আমি আমার জিনিস পেয়ে গেছি। এখন এখানে একটা কাহিনী আছে, এখানে একটা কাহিনী কি, এখন কথা হলো তোমার আগে আমার কোডন সম্পর্কে তোমাদের তো আমি মোটামুটি এখন ধারণা দিছি। এখন কোডনের মধ্যে তোমার আবার প্রকারভেদ আছে, কোডনের মধ্যে কি প্রকারভেদ আছে, ধরো কোডন, আচ্ছা কোডন সম্পর্কে তোমাদের একটা ধারণা দিই আগে। ধরো কোডন, তো কোডন কি, তোমার কোডন তো আমরা জানি যে তিনটা নাইট্রোজেন বেস নিয়ে হয়। কোডন কি নিয়ে হয়, তিনটা নাইট্রোজেন বেস, তিনটা নাইট্রোজেন বেস নিয়ে তোমার মূলত এই কোডনটা তৈরি হয়। এখন কথা হলো তিনটা নাইট্রোজেন বেস নিয়ে কোডন তৈরি, এখন তোমাদের কিছু জানা লাগবে, আমাদের যে বডিতে প্রোটিন তৈরি, আমাদের তো কোষের মধ্যে অ্যামিনো অ্যাসিড আছে। তো একটা জিনিস তোমাদের মাথায় লাগবে যে কোষের মধ্যে তোমার হলো প্রোটিন তৈরির অ্যামিনো অ্যাসিড আছে হলো তোমার 20টা, অর্থাৎ কোষের মধ্যে 20টা অ্যামিনো অ্যাসিড আছে যারা হলো প্রোটিন তৈরি করতে পারে। কোষের মধ্যে কয়টা অ্যামিনো অ্যাসিড আছে, 20টা অ্যামিনো অ্যাসিড আছে যারা হলো প্রোটিন তৈরি করতে পারে। এখন কি হয়েছে, এখন আরেকটা জিনিস জানা লাগবে, আরেকটা জিনিস কি, তোমার হলো কখনো, কখনো কি, কখনো হলো তোমার হলো একটা কোডন, একটা কখন, কখনো একাধিক অ্যামিনো অ্যাসিড তোমার হলো করতে পারে না, একাধিক অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে না। অর্থাৎ এই যে একটা হলো ধরো এখানে কি আছে, এখানে যে একটা কোডন আছে,
এখানে একটা কোডন আছে, তো এই যে এই কোডনটা, তো এই কোডনটা কি করবে, এই কোডনটা কখনো দুইটা অ্যামিনো অ্যাসিড নিতে পারবে না, সে অলওয়েজ একটা অ্যামিনো অ্যাসিড নিতে পারবে, সে অলওয়েজ একটা অ্যামিনো অ্যাসিড নিতে পারবে। বাট কাহিনী কাহিনী হলো একটা অ্যামিনো অ্যাসিড তোমার একাধিক কোডন নিতে পারবে। অর্থাৎ একটা এক্সাম্পল দিই, যে এজিইউ আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, এজিইউ, এজিইউ আবার এইইউজি, এই দুইটা আবার যদি মানে আমি এক্সাম্পল দিচ্ছি, এই দুইটা কিন্তু এই দুইটা মিলে কিন্তু একটা অ্যামিনো অ্যাসিড কোড করতে পারবে। অর্থাৎ ধরো একটা টিআরএনএ তে এজিইউ আছে আর একটা টিআরএনএ তে এইইউজি আছে। এখন ধরো একটা অ্যামিনো অ্যাসিডের নাম হলো তোমার কি লাইসিন, লাইসিন একটা অ্যামিনো অ্যাসিড। এখন এই লাইসিনকে কি এজিইউ লাইসিনকে কোড করতে পারবে, এইইউজিউ লাইসিনকে কোড করতে পারে, এরকম হইতে পারে। বা ধরো একটা অ্যামিনো অ্যাসিড হলো লাইসিন, আরেকটা অ্যামিনো অ্যাসিড হলো তোমার মিথিওনিন। এখন এই লাইসিন আর মিথিওনিন এই দুইটাকে একসাথে কোনোদিন এইইউজি কোড করতে পারবে না, এইইউজি যে কোনো একটাকে কোড করতে পারবে, বা দুইটা অ্যামিনো অ্যাসিড একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারবে। এই জিনিসটা মাথায় রাখবে। অর্থাৎ তোমার হলো দুইটা অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ একটা একটা কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না। ফর এক্সাম্পল এইটা, অর্থাৎ এইইউজি কখনো লাইসিন আর মিথিওনিন দুইটাকে কোড করতে পারবে না। কিন্তু কিন্তু কি তোমার হলো একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। অর্থাৎ এজিইউ এইইউজি এরা হলো লাইসিনকে, অর্থাৎ দুইটা অ্যামিনো অ্যাসিড মিলে এই লাইসিনকে কোড করতে পারবে, এটা তোমাদের মাথায় রাখা লাগবে। এখন আমাদের বডিতে তোমার প্রোটিন আছে কয়টা, আমাদের বডিতে তোমার প্রোটিন আছে হলো, সরি আমাদের বডিতে অ্যামিনো অ্যাসিড আছে 20টা, 20টা, তাহলে অ্যাটলিস্ট আমাদের 20টা অ্যামিনো অ্যাসিড আমাদের হলো 20টা কোডন লাগবে আমাদের বডিতে এই 20টা অ্যামিনো অ্যাসিডকে কোড করার জন্য অ্যাটলিস্ট হলো কি 20টা কোডন লাগবে। কারণ কি, কারণ হলো তোমার হলো যদি হলো আমার 20টার কম থাকে, আমি তোমাদেরকে অলরেডি বলে দিচ্ছি যে একটা কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে না। এর জন্য তোমার 20টা অ্যাটলিস্ট থাকা লাগবে, যাতে প্রত্যেকটার জন্য অ্যাটলিস্ট একটা একটা করে থাকে, বেশি হইলেও সমস্যা নেই। কারণ কি, কারণ হলো একাধিক কোডন একটা অ্যামিনো অ্যাসিডকে কোড করতে পারে। এখন যদি তুমি ধরো এই যে কোডন, কোডন কি দ্বারা তৈরি হয়, তোমার নাইট্রোজেন বেস দ্বারা। এখন নাইট্রোজেন কয়টা, 4টা, মানে এ বি সি ইউ, কারণ কোডন থাকে আরএনএ তে, এজন্য ইউ আসতেছে। এখন 4টা আছে, এখন ধরো তুমি দুইটা দুইটা অ্যামিনো অ্যাসিডকে একত্রিত করে তুমি হলো ইটা তৈরি করলে, সিকোয়েন্সটা অর্থাৎ হলো কোডনটা তৈরি করলে। এখন যদি দুইটা করো, ধরো এজি, এরকম ভাবে যদি তুমি কোডন গুলা তৈরি করো, বা জিসি এমনি যদি কোডন গুলা তৈরি করো, তাহলে তোমার মোট টোটাল কম্বিনেশন হবে। তো কম্বিনেশন বের করার সূত্র আছে, কম্বিনেশন বের করার সূত্র কি, তুমি কয়টা নিছো, দুইটা নিবা, টোটাল কয়টা আছে, 4টা আছে, তাহলে টু টু দিবার টু টু দিবার 4 করা লাগবে, টু টু দিবার 4 করলে কত আসতেছে, তোমার 16 আসতেছে। অর্থাৎ তুমি যদি দুইটা দুইটা করে নাও, তাহলে টোটাল তোমার কম্বিনেশন হবে কত, কম্বিনেশন হবে হলো তোমার 16টা। এখন আমার তো অ্যাটলিস্ট 20টা লাগবে, অর্থাৎ দুইটা করে নিলে যেহেতু 16টা আছে, তাহলে আমার দুইটা করে নেওয়া যাবে না। কারণ কি, আমার 20-এর কম হয়ে যাচ্ছে, তাহলে দুইটা নেওয়া যাচ্ছে না, এখন তিনটা নাও, তাহলে তিনটা করে নাও, অর্থাৎ তিনটা একসাথে নাও, অর্থাৎ এজির জায়গায় এজিসি নাও, জিসিইউ নাও, এরকম ভাবে নাও। তাহলে আমার 3 আসতেছে, তাহলে 3 টু দি পাওয়ার 4 করা লাগবে, কারণ কি আমার 4টা আছে আর আমি তিনটা কম্বিনেশন করতেছি। তাহলে 3 টু দি পাওয়ার 4 করলে কি আসে, 3 টু দি পাওয়ার 4 করলে তোমার 64 আসে, 64 আসে, 64 আসে। এখন কিন্তু ঠিক আছে, কারণ আমি তোমাদেরকে বলছি অ্যাটলিস্ট 20টা থাকা লাগবে, 20টার বেশি হলে সমস্যা নেই। তো এখানে তোমার হলো 20টা হয় নাই, বাট 20টার বেশি হয়েছে, কোনো প্রবলেম নেই। তার মানে কি, আমাদের বডিতে একটা কোষে তোমার কোডন থাকে কয়টা, একটা কোষে হলো তোমার কোডন থাকে হলো 64টা। একটা কোষে কয়টা কোডন থাকে, একটা কোষে তোমার কোডন থাকে হলো 64টা। এখন এইখানে এই কোডনের মধ্যে আবার কিছু পার্থক্য আছে, কোডনের ভিতরে কিছু জিনিস তোমাদের জানা লাগবে। তো কি কি তোমরা জানবা একটু জানাই। তো আমরা জানলাম কয়টা কোডন আছে, 64টা কোডন আছে। তো 64টা কোডন আছে। এখন এই 64টা কোডনের ভিতরে কিছু স্পেশাল কোডন আছে। তো একটা কোডন আছে যেটাকে তোমার বলা হয় স্টার্ট কোডন, স্টার্ট কোডন। তো স্টার্ট কোডন কি, এটা তোমাদের মুখস্থ করা লাগবে, এটা তোমাদের এমসিকিউ তে খুবই আসে। যে স্টার্ট কোডন কি, স্টার্ট কোডন হলো এইইউজি, এইইউজি কে স্টার্ট কোডন বলা হয়। কেন বলা হয় বলতেছি, তো এইইউজি যে অ্যামিনো অ্যাসিড কে সংশ্লেষ করে, ওটার নাম হলো মেথিওনিন। তো এইইউজি, এই যে মেথিওনিন, এর শুধুমাত্র এইইউজি হলো কোড করতে পারে, আর কেউ মেথিওনিন কে কোড করতে পারে না। মেথিওনিন কে শুধুমাত্র এইইউজি কোড করতে পারে, এটা তোমাদের জানা লাগবে। এখন এখন এটাকে কেন স্টার্ট কোডন বলা হয়, এখন কথা হলো ধরো এমআরএনএ তে কিন্তু তোমার কিছু থাকে, ধরো এমআরএনএ হলো একটা নির্দিষ্ট ধরো একটা জিন থাকে। এমআরএনএ তে অনেকগুলা নাইট্রোজেন বেজ আছে, এমআরএনএ তে কি আছে, এমআরএনএ তে অনেকগুলা নাইট্রোজেন বেজ আছে। এখন এই নাইট্রোজেন বেজের উপরে বেস করে মূলত আমার প্রোটিনটা তৈরি হয়। এখন কথা হলো কোথা থেকে শুরু করা লাগবে, ধরো এই যে একটা এমআরএনএ, এত বড় একটা এমআরএনএ, এত নাইট্রোজেন বেস অনেকগুলো আছে, এখন কোথা থেকে শুরু করা লাগবে এটা তো তোমার জানা লাগবে। তুমি কি দেখে বুঝবা, যেমন আমরা ওই যে যখন ট্রান্সক্রিপশন পড়াইছিলাম, অনেকে বলছিলাম যে তোমরা যখন হলো টাটা বক্স দেখবা, অর্থাৎ উচ্চ আরে থায়ামিন আর অ্যাডেনিন দেখবা, ওইখান থেকে তুমি হলো এমআরএনএ সংশ্লেষ শুরু করবা। এখন এই যে প্রোটিন সংশ্লেষ, এটা হলো এমআরএনএ এর কোথা থেকে শুরু করবা। তো এটা এমআরএনএ কোথা থেকে শুরু করবে, যেখানে তুমি এই সিকোয়েন্সটা পাবা, এই ইউজি পাবা, যেখানে তুমি এই ইউজি পাবা, ওইখান থেকে তোমার হলো এটা শুরু হবে, ওইখান থেকে তোমার হলো ওই প্রোটিন সংশ্লেষটা শুরু হবে, বা অ্যামিনো অ্যাসিড ধরা শুরু হবে।
তো এই ইউজি, তো এই জন্য তোমার এই ইউজি কে স্টার্ট কোডন বলা হয়। স্টার্ট কোডন বলা হয় কারণ কি এটা হলো একটা কোডন, আর এই মূলত এইখান থেকে মূলত আমার হলো ট্রান্সলেশনটা শুরু হয়। তো এই জন্য স্টার্ট ওয়ার্ডটা অ্যাড করা হয়েছে, এই জন্য এই হলো স্টার্ট কোডন। আর এই মেথিওনিন শুধুমাত্র কি বলে এই ইউজি শুধুমাত্র মেথিওনিন অ্যামিনো অ্যাসিডকে ধরতে পারে, অর্থাৎ সব মানে তোমার যত প্রোটিন তৈরি হয় তোমার হলো, অর্থাৎ তোমার হলো নিউক্লিয়াস বা ডিএনএ যতগুলা প্রোটিন তৈরি করে, প্রতিটা প্রোটিনের যে অ্যামিনো অ্যাসিড থাকে তার ভিতরে স্টার্টিং যে অ্যামিনো অ্যাসিড থাকে ওটা হলো মেথিওনিন থাকে। স্টার্টিং অ্যামিনো অ্যাসিড মেথিওনিন থাকে, তারপরে যা থাকার থাকলো। তো এটা আমাদের মাথায় রাখা লাগবে। তার মানে কি এই মেথিওনিন হলো তোমার হলো ট্রান্সলেশনটা শুরু করে, অর্থাৎ এই ইউজি হলো ট্রান্সলেশন শুরু করে। যে এখানে তোমাদেরকে বললাম যে এখানে প্রথমে তোমার টিআরএনএ রাইবোজোম যৌগ তৈরি হয়ে গেছে, টিআরএনএ রাইবোজোম যৌগ তৈরি হয়ে গেছে, তার ভিতরে এর ভিতরে এমআরএনএ ঢোকে। তখন কি হয়, তখন হলো এমআরএনএটা এরকম স্থির আছে, তখন এই যৌগটা এরকম সামনের দিকে যাইতে থাকে, ততক্ষণ পর্যন্ত যাইতে থাকে যতক্ষণ না তারা এই যে এই কোডনটা পেয়ে যায়। কোন কোডনটা পায়? এই ইউজি পেয়ে যায়। তারা ততক্ষণ পর্যন্ত এই ইউজি পেয়ে যায়, ততক্ষণ পর্যন্ত তারা চলতে থাকে। তারা ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না তারা এই ইউজি পেয়ে যায়। অর্থাৎ যে এই যে টিআরএনএটা যেটা হলো তোমার হলো রাইবোজোমের সাথে থাকে, এটা হলো ফিক্স, এটাকে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। আমি তো এতক্ষণ এক্সাম্পল দিয়েছিলাম, এখন আসল কি হয় ওটা তোমাদেরকে বলতেছি। এটাকে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। এটাকে তোমার কি বলা হয়? ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। কেন এটাকে ইনিশিয়েটর টিআরএনএ বলা হয় তোমাদেরকে বলি। যে এই টিআরএনএটা ফিক্স, অর্থাৎ অনেক টিআরএনএ 31 থেকে 42 প্রকার টিআরএনএ আছে তোমার কোষের মধ্যে, বা তোমার এই যে ট্রান্সলেশন শুরু করার জন্য তোমার এই যে রাইবোজোমের ছোট খন্ডের সাথে যে টিআরএনএটা থাকে ওটা হলো ফিক্স, ওটাকে ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। এখন ইনিশিয়েটর টিআরএনএ বৈশিষ্ট্য কি এটা আমরা জানবো। ইনিশিয়েটর টিআরএনএটা কেন এর নাম ইনিশিয়েটর, কেন এ সবার থেকে আলাদা, কারণ কি ইনিশিয়েটর টিআরএনএ যেখানে এখানে যে অ্যান্টিকোডনটা থাকে ওটা হলো এইউজির উপরে বেস করে হয়, অর্থাৎ এর এখানে এইউজি থাকে। অর্থাৎ ইনিশিয়েটর টিআরএনএ এর কি থাকে, যে হলো অ্যামিনো অ্যাসিড যে বাহু আছে ওইখানে এইউজি থাকবে। আর তাহলে এইখানে কি হবে? এইউজির উল্টা, অর্থাৎ ইউএসি, ইউএসি থাকবে। এখানে কি থাকবে? ইউএসসি থাকবে। অর্থাৎ এই যে এইখানে আমার যে টিআরএনটা যুক্ত হয়েছে, অর্থাৎ প্রথমে প্রথমে তোমার রাইবোজোমের ছোট খন্ডের সাথে যে টিআরএনটা যুক্ত হয়েছে, ওই টিআরএনটা কি, ওই টিআরএনটা মূলত এই যে এই টিআরএনটা। তারপরে যেই টিআরএনএ আসুক, বাট ওই 31 থেকে 42 প্রকারের যে টিআরএনএ আছে এর মধ্যে শুধুমাত্র এই টিআরএনটাই রাইবোজোমের ছোট খন্ডের সাথে প্রথমে যুক্ত হয়, অন্য কোনো টিআরএনএ যুক্ত হইতে পারে না। এই জন্য এর একটা সুন্দর নাম দিছে, এটাকে তোমার কি বলছে, এটাকে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়েছে। ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়েছে, এটাকে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়েছে। তো প্রথম কথা কি, প্রথম কথা এই ইনিশিয়েটর টিআরএনএ, কেন ইনিশিয়েটর টিআরএনএ? কারণ হলো এর হলো তোমার অ্যামিনো অ্যাসিড বাহুতে এইউজি থাকে আর অ্যান্টিকোডন বাহুতে ইউএসসি থাকে, এটা হলো ফিক্স, এই হবে। এখন তোমার প্রথমে কি হয়, তোমার হলো এমআরএনএ, এমআরএনএ যখন হলো তোমার ইসে চলে আসে, এমআরএনএ যখন হলো তোমার হলো সাইটোপ্লাজমে চলে আসে, তখন এই 31 থেকে সাইটোপ্লাজমে থাকে 31 থেকে 42 প্রকার টিআরএনএ এর মধ্যে শুধুমাত্র ইনিশিয়েটর টিআরএনএ এটা যেই কি হয় রাইবোজোমের ছোট খন্ডের সাথে যুক্ত হয়। কেন সেই ইনিশিয়েটর টিআরএনএ? কারণ তার মধ্যে হলো অ্যামিনো অ্যাসিড বাহুতে এইউজি আছে, গেল এই জিনিসটা। তো এই কারণে এই যে এই তারপরে টিআরএনএ রাইবোজোম যৌগটা তৈরি হয়। তৈরি হওয়ার পরে পরের কাহিনী একটু পরে বলতেছি, আরেকটা জিনিস জানে। তো আমরা স্টার্ট কোডন কি শিখলাম, তাহলে 64 প্রকার কোডনের মধ্যে এক প্রকার কোডন হলো তোমার স্টার্ট কোডন। এখন তারপরে কি আছে, তারপরে আরেক প্রকার কোডন আছে যেগুলোকে তোমার স্টপ কোডন বলা হয়। স্টপ কোডন বলে। এখন স্টপ কোডন কি? তো স্টপ শব্দ দ্বারা বুঝতে পারতো যে স্টপ মানে শেষ, তো এরা কি করে, এরা হলো স্টপ করে দাও। তো স্টপ কোডন কারা? তিনটা স্টপ কোডন আছে, উয়া, উগা আর হলো উয়া। এই হলো তিনটা হলো তোমার স্টপ, এই তিনটা হলো স্টপ কোডন আছে, এই তিনটা হলো তোমার স্টপ কোডন আছে। যারা কি করে, যারা যারা হলো যাদেরকে স্টপ কোডন বলে। এখন এদের কাজ কি? এদের কাজ হলো ধরো তুমি তো শুরুতে দেখলা যে এই যে এমআরএনএ এর এইখানে তোমার এইউজি আছে, তো এইখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা ট্রান্সলেশন শুরু করলাম। এখন করে যাচ্ছি করে যাচ্ছি করে যাচ্ছে, এখন তো থামা লাগবে তাই না? ওই যে সেম হইতে যখন ট্রান্সক্রিপশনে পড়াইলাম যে যাইতে 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 যখন দেখবে, যখন হলো পাবে, যখন হলো উচ্চ হারে শুধুমাত্র অ্যাডেনিন পাবে, একটা না 10-12টা অ্যাডেনিন পাবে, তখন কি হবে, তখন হলো ও হলো ওই 10-12টা হলো ইউরাসিল ট্রান্সক্রাইব করে থেমে যাবে। তো এইখানেও তো থামা লাগবে তাই না? না থামলে তো হবে না, আমার এক জায়গায় না, তো এক জায়গায় থামা লাগবে। তো কোথায় থামবে? ওই মানে তুমি কি দেখে বুঝবা যে এইখানে থামা লাগবে? তো যেখানে তুমি স্টপ কোডন পাবা সেখানে থেমে যাও। কারণ স্টপ কোডন তিনটা আছে, তিনটার ভিতরে যে কোনো একটা থাকতে পারে। ধরো আমার এখানে কি আছে, এমনি যাইতে যাইতে এখানে আমার কি আছে, এখানে আমার উয়া আছে, মানে আমার উয়া আছে। তো যখন হলে এমনি যাইতে যাইতে তখন এই ওয়া কে পাবে, তখন কি হবে, তখন আমার ট্রান্সলেশনটা শেষ হয়ে যাবে। ট্রান্সলেশনটা কিভাবে শেষ হবে, যে উয়া, উগা, ওয়াগ এরা কোনো অ্যামিনো অ্যাসিড কে ধরতে পারে না, এরা অ্যামিনো অ্যাসিড কে ধরতে পারে না, এরা হলো অ্যামিনো অ্যাসিড কে ধরতে পারে না। অর্থাৎ এদের জন্য কোনো নির্দিষ্ট টিআরএনএ নেই, এটা কোনো টিআরএনএ, অর্থাৎ এই যে যখন হলে এক একটা কোডন পায়, এই এক একটা কোডনের জন্য এক এক রকমের টিআরএনএ এসে এক একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আসে।
বাট এদের কাছে যখন হলো আমার ইটা চলে আসে, যখন এদের কাছে আমার ইটা চলে আসে, রাইবোজোম চলে আসে, তখন কি হয়, তখন আর কোনো টিআরএনএ আসে না। তখন কি আসে, তখন এদের কাছে আসলে একটা ফ্যাক্টর রিলিজ হয়, যেটাকে তোমার বলা হয় প্রোটিন রিলিজিং ফ্যাক্টর। এরকম একটা পদার্থ, এটা একটা রাসায়নিক পদার্থ বা একটা হরমোন টাইপের জিনিস, এই প্রোটিন রিলিজিং ফ্যাক্টর। এইটা কি হয়, এটা হলো তোমার যখন হলো তোমার হলো ওই রাইবোজোম রাইবোজোম যখন হলো এই এই সেই স্টপ কোডনে আসে, তখন এই রিলিজ প্রোটিন রিলিজিং ফ্যাক্টর এটা হলো ক্ষরণ হয়। আর এটা ক্ষরণ হওয়ার কারণে কি হয়, এটা ক্ষরণ হওয়ার কারণে ওই যে তোমার অ্যামিনো অ্যাসিডের যে চেইনটা তৈরি হয়, ওটা হলো তোমার হলো রাইবোজোম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হয়ে পরে হলো ওটা প্রোটিনে পরিণত হয়ে যায়। এখন এখানে ওয়াও থাকতে পারে, উগাও থাকতে পারে, ওয়াগও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে। যে কোনো একটা তোমার পাইলেই, এদের মধ্যে যে কোনো একটা পাইলেই কি হবে, তোমার অ্যামিনো অ্যাসিড হলো ছেড়ে চলে যাবে। অ্যামিনো অ্যাসিড ছেড়ে চলে যাবে, অ্যামিনো অ্যাসিড ছেড়ে চলে গেলে মানে মানে এটা দ্বারা বোঝাচ্ছে কি, যে এটা দ্বারা বোঝাচ্ছে হলো প্রোটিন তৈরি হয়ে গেছে। এই হলো বিষয়। তো এতটুকু তোমরা বুঝতে পারছো, মানে জিনিসটা আসলে আমি বুঝাই পরে তোমাদেরকে বলবো, এখন একটু বিচ্ছিন্ন আছে, তোমরা জাস্ট কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। তো এই হলো তোমার স্টপ কোডনের কাহিনী। অর্থাৎ তোমার এই যে 64টা কোডন আছে, এর মধ্যে হলো তোমার 3টা কোডন কি করে, 3টা কোডন হলো কোনো অ্যামিনো অ্যাসিডকে ধরতে পারে না, কোনো অ্যামিনো অ্যাসিডকে ধরতে পারে না, অর্থাৎ প্রোটিন সংশ্লেষ করতে পারে না। ওইগুলা কি, ওইগুলা হলো তোমার স্টপ কোডন। ওগুলা স্টপ কোডন অর্থাৎ প্রোটিনকে কোড করতে পারে। অর্থাৎ আমাদের কোষে, একটা কোষে টোটাল 64টা কোডন থাকে, এর মধ্যে 61টা কোডন হলো প্রোটিন কোড করতে পারে। 61টা কোডন প্রোটিন কোড করতে পারে, আর 3টা প্রোটিন কোড করতে পারে না। যারা করতে পারে না ওদেরকে স্টপ কোডন বলা হয়। মানে 61টা কোডনের মধ্যে একটা কোডন আছে যেটা কি করে, যেটা হলো তোমার হলো ট্রান্সলেশন স্টার্ট করে, এই জন্য ওটাকে তোমার স্টার্ট কোডন বলা হয়। এখন ওই স্টার্ট কোডন যেই অ্যামিনো অ্যাসিডটা ধরে, ওটাকে তোমার মেথিওনিন বলা হয়। আর এই স্টার্ট কোডনটা যেই হলো টিআরএনএ তে থাকে, ওই টিআরএনএ টাকে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। আর রাইবোজোম যখন প্রথম তোমার সাইটোপ্লাজমে আসে, তখন কি হয়, তখন একটা টিআরএনএ তোমার হলো সরি তোমার এমআরএনএ যখন প্রথম সাইটোপ্লাজমে আসে, তখন একটা টিআরএনএ রাইবোজোমের ছোট খণ্ডের সাথে যুক্ত হয়ে কি করে, যুক্ত হয়ে একটা টিআরএনএ রাইবোজোম যৌগ তৈরি করে। তো যেই টিআরএনএটা রাইবোজোমের ছোট খণ্ডের সাথে যুক্ত হয়, ওটা হলো ইনিশিয়েটর টিআরএনএ। অর্থাৎ প্রথমে রাইবোজোমের ছোট খণ্ডের সাথে ইনিশিয়েটর টিআরএনএ ব্যতীত অন্য কোনো টিআরএনএ যুক্ত হতে পারে না, এখানে অবশ্যই ইনিশিয়েটর টিআরএনএটাই যুক্ত হয়। এতটুকু আমি তোমাদেরকে বুঝাইতে পারছি যে কোডনের কাহিনী কি, এতটুকু তোমাদেরকে বুঝাইতে পারছি। এখন আমাদের আবার প্রসেসে ফিরে আসে। তো প্রসেসে ফিরে আসে, তো প্রসেসটা এখন বুঝাইলে আরো প্রপারলি তোমরা বুঝতে পারবা। কি বুঝতে পারবা, তাহলে এইটা কি, এটা ধরো আমার ইনিশিয়েটর টিআরএনএ, এটা হলো ইনিশিয়েটর টিআরএনএ, এটা হলো ইনিশিয়েটর টিআরএনএ। এটা হলো তোমার তিন প্রান্ত, তোমার হলো এই যে অ্যামিনো অ্যাসিড বাহু, এটা হলো তোমার টিআরএনএ এর তিন প্রান্তে থাকে। তো তিন প্রান্তে আমার কি আছে, আমার যে ওই জিনিসটা আছে, এই ইউজি আছে, এই ইউজি আছে, এই ইউজি আছে, আর এখানে কি আছে, এখানে উল্টা জিনিসটা, অর্থাৎ ইউ এ হলো সি আছে, ইউএসসি আছে। আর এটা হলো তোমার 5 নাম্বার প্রান্ত। এখন কি হয়েছে, এখন আমার এই মানেটা হলো সাইটোপ্লাজমে চলে আসছে। তো প্রথমে কি করবে, প্রথমে এর সাথে কি যুক্ত হবে, এটা হলো তোমার যুক্ত হবে কিসের সাথে, এটা হলো তোমার যুক্ত হবে হলো ইসের সাথে, রাইবোজোমের ছোট খণ্ডের সাথে। তো এটা হলো আমার রাইবোজোমের ছোট খণ্ড। তো এটা হলো পি, পি পয়েন্ট, এটা ই পয়েন্ট, আর এটা এ পয়েন্ট, এটা এ সরি এটা ই, এটা পি, আর এটা এ। এই হলো তিনটা হলো অংশ, অর্থাৎ রাইবোজোমের যে তিনটা স্থান আছে, এই হলো তিনটা পয়েন্ট। এটা হলো কি, এটা হলো রাইবোজোমের ছোট খণ্ড, ছোট খণ্ড। এখন কি হয়েছে, এখন হলো এর মধ্যে কি হয়েছে, এর মধ্যে হলো আমার এমআরএনএটা ঢুকেছে। এমআরএনএটা এই যে এরকম ঢুকা শুরু করেছে। তো এমআরএনএটা কেমনে ঢুকছে, এমআরএনএটা এমনে ঢুকছে, এমনে ঢুকা শুরু করেছে, এমআরএনএটা এমনে ঢুকা শুরু করছে। এখন এমআরএনএটা কি করবে, এই এমআরএনএটা তোমার এমনি ভিতর দিয়ে যাইতে থাকবে, ভিতর দিয়ে যাইতে থাকবে। তোমার হলো কি হবে, জিনিসটা এরকম না, জিনিসটা হলো আসলে, জিনিসটা হলো তোমার এই যে এরকম ভাবে যাইতে থাকবে। তো এরকম ভাবে এমআরএনএ যাইতে থাকবে, এমআরএনএ ভিতর দিয়ে যাইতে যাইতে তোমার একটা সময় কি আছে, একটা সময় তোমার এই যে পি বরাবর এই যে এমআরএনএ এর কোডন, যেটা কি এইউজি, সরি এইউজি, হ্যাঁ এইউজি পি বরাবর পড়ে যাবে। অর্থাৎ এমআরএনএটা যখন মানে এমআরএনএটা এমনি ভিতর দিয়ে, অর্থাৎ এই দুইটা জিনিস তৈরি হয়ে গেছে, এর ভিতর দিয়ে আমার এমআরএনএটা যাইতে থাকবে। এমআরএনএটা এমনি যাচ্ছে, যাইতে 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 হঠাৎ করে কি হলো, পি বরাবর এই জিনিসটা পড়ে গেল। তখন কি হবে, তখন থেমে যাবে, এমআরএনএ আর যাইতে পারবে না। এমআরএনএ এখানে থেমে যাবে, ধরো এমনি এতটুকু গেছে, এতটুকু তোমার পার হয়ে গেছে, এখানে ইউজি পড়ে গেছে, তো এমআরএনএ এখানে থেমে যাবে, আর যাইতে পারবে না, কারণ পি হলো ওর জিনিসটা পেয়ে গেছে। ওর জিনিসটা কি, ওর জিনিস হলো এই ইউজি, এই ইউজি পেয়ে গেছে। এখন কি হয়েছে, তো এই যে টিআরএনএ, এই ইউজি ও অলরেডি কি, ওর কাছে অলরেডি এই যে এই প্রান্তে, অর্থাৎ এই যে তিন প্রান্তে একটা অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিড কোন অ্যামিনো অ্যাসিড, এটা ধরো আমার অ্যামিনো অ্যাসিড, এটা কি কিসের অ্যামিনো অ্যাসিড, এই ইউজির অ্যামিনো অ্যাসিড। ওটা কি আছে, এর হলো তিন প্রান্তে ওই অ্যামিনো অ্যাসিডটা আছে। তো ভালো কথা, তিন প্রান্তে তোমার অ্যামিনো অ্যাসিড আছে। এখন যখন তোমার হলো ছোট খণ্ড, যখন তোমার ছোট খণ্ড কি, যখন তোমার হলো ছোট খণ্ড ই পেয়ে যায়, ছোট খণ্ড হলো তোমার হলো এই ইউজি পেয়ে যায়, তখন কি হয়, তখন হলো তোমার হলো বড় খণ্ড চলে আসে। এখন হলো তোমার রাইবোজোমের বড় খণ্ড চলে আসে। তো এটা হলো আমার রাইবোজোমের বড় খণ্ড,
এটা কি, এটা হলো আমার রাইবোজোমের বড় খণ্ড। তো রাইবোজোমের বড় খণ্ডে কি থাকে, ই বরাবর একটা এরকম ই থাকে, পি বরাবর একটা এরকম ই থাকে, আর হলো এ বরাবর একটা এরকম ই থাকে, এরকম তিনটা ই থাকে। এটা কি, এটা হলো ই বরাবর, একটা পি বরাবর, আর একটা হলো এ বরাবর, এরকম তিন জায়গা বরাবর তিনটা হলো এরকম গোল ই দেওয়া থাকে। এটা হলো বড় খণ্ড। তাহলে বড় খণ্ড কখন যুক্ত হবে, প্রথমে হলো তোমার ইনিশিয়েটর টিআরএন এর সাথে ছোট খণ্ড যুক্ত হয়, তার মধ্যে তোমার এমআরএনএটা ঢোকে, এমআরএনএটা আস্তে আস্তে যাইতে থাকে, যখন এই ইউজি পেয়ে যায় তখন হলো থেমে যায়, এমআরএনএ আর যায় না। থেমে যাওয়ার পর তারপরে কি হয়, তারপরে হলো রাইবোজোমের বড় খণ্ডটা এসে যুক্ত হয়। যুক্ত হলো, এখন হলো এই ধরো এই যে পি পয়েন্টে কি আছে, পি পয়েন্টে আমার টিআরএনএটা আছে, পি পয়েন্টে আমার টিআরএনএ আছে, যার কাছে এই ইউজির অ্যামিনো অ্যাসিড আছে। পরে কি হয়, তারপরে ধরো এই যে এমআরএনএ, এমআরএনএ যখন হলো তোমার হলো ই মানে ইসের ভিতরে আছে, ছোট খণ্ডের ভিতরে আছে, তো এর হলো তিনটা, এর একটা কোডন কি পি সাইড বরাবর আছে, আরেকটা কোডন কি, আরেকটা কোডন হলো তোমার এ সাইড বরাবর আছে, আরেকটা কোডন কি আছে, এ সাইড বরাবর আছে। এখন তুমি ধরো তোমার এ সাইড বরাবর যে কোডনটা আছে ওটা হলো ইউএসসি, ইউএসএ। তো তোমার এখন কি হবে, এখন তোমার এ সাইড বরাবর যে কোডন আছে ওই কোডনের অ্যান্টি কোডোনালা টিআরএনটা কি হবে, এই হলো এ বরাবর এসে বসবে। তো ধরো ধরো এটা ধরো, ধরো এই যে এইটা, এটা কি, এটা এইখানে তোমার কি আছে এর নিচে এই যে এই টিআরএনটা, এটা হলো কি, এটা হলো ধরো ইউএসসি এর অ্যান্টি কোডন থাকা লাগবে, তার মানে কি এ ইউ জি, অর্থাৎ এটা কি আছে, ইউএসসি বসাই দিছি, সরি সরি এই ইউজি আছে, আচ্ছা ইউএসসি আছে, ইউএসসি এর অ্যান্টিকোডোনালা কি, অ্যান্টিকোডোনালা কি হলো এ ইউজি, এ ইউজি আলা একটা টিআরএন, এটা যে কোনো একটা কিছু, এখানে ইউএসসি এর জায়গায় যদি এ হলো এ জিজি থাকলো বা এ ইউজি থাকলো, মানে যে কোনো কিছু থাকতে পারে, আমি জাস্ট ফর এক্সাম্পল ইউএসসি নিলাম, শুধু এইটা ফিক্স, এইটা এ ইউজি থাকবে, এইটা ফিক্স, বাট আর কোনো কিছুই ফিক্স না। তো আমার কি হলো, আমার হলো এই যে এই টিআরএনটা যার কাছে হলো কি এর অ্যান্টিকোডোনালা, এর অ্যান্টিকোডন আছে, তো এই টিআরএনটা কি আসবে, এই টিআরএনটা তোমার এইখানে আসবে, এখানে এসে এখানে বসে যাবে, ধরো এখানে বসে গেল, এখানে বসে গেল। তো এখানে বসে যাওয়ার পর এর সাথে কি আছে, এর সাথে হলো এর হলো এই প্রান্তে হলো ই আছে, এই প্রান্তে হলো ইউএসসি আছে, তো ইউএসসির জন্য অ্যামিনো অ্যাসিডটা এর সাথে আছে, এর সাথে অ্যামিনো অ্যাসিড আছে, তো এর এই যে এখানে তোমার অ্যামিনো অ্যাসিডটা আছে, এর এখানে অ্যামিনো অ্যাসিড আছে। তো নেক্সটে কি হবে, নেক্সট স্টেজে, নেক্সট স্টেজে কি হবে, নেক্সট স্টেজে হলো তোমার এই যে তোমার এইখানে তোমার হলো এই যে পি সাইডে যেই হলো আমার কি আছে, এই ইউজির অ্যামিনো অ্যাসিড আছে, মানে টিআরএনএ আছে, এর সাথে যে অ্যামিনো অ্যাসিডটা আছে অর্থাৎ মেথিওনিন অ্যামিনো অ্যাসিড, মেথিওনিন কি করবে, এই অ্যামিনো অ্যাসিডটা তোমার এইখানে চলে যাবে, এই অ্যামিনো অ্যাসিডটা এই সাইডের উপরে এমনি চলে যাবে, চলে যাওয়ার পরে ধরো এই টিআরএনটা ফাঁকা হয়ে গেছে, তখন কি হবে, তখন এই টিআরএনটা তোমার এই যে পি সাইড থেকে এই টিআরএনটা তোমার ই সাইডে চলে যাবে। ই সাইডে যে কি হবে, ই সাইডে যে টিআরএনটা কি হবে, ই সাইডকে বলা হয় তোমার এক্সিট সাইড, অর্থাৎ এই টিআরএনটাকে বের করে দেয়। ই সাইডে যাওয়ার সাথে সাথে ই সাইড কি করবে, এই টিআরএনটাকে তোমার বাইরে ফেলাই দেবে, বাইরে ফেলাই দেবে। তারপরে কি হবে, তারপরে এই যে এই পুরা জিনিসটা, এই জিনিসটা এমনি সামনে যাবে, আগের বার রাইবোজোম যাচ্ছিল, এবার এই জিনিসটা সামনে যাবে, এই জিনিসটা সামনে যাবে, সামনে গেলে কি হবে, সামনে গেলে এই যে এই জিনিসটা, এই কোডনটা এই পি বরাবর চলে আসবে, আর একটা নতুন কোডন, একটা নতুন কোডন এসে এ বরাবর চলে আসবে, এই বরাবর চলে আসবে। তো তখন কি হবে, তখন দেখো পি সাইডটা ফাঁকা হয়ে গেছে, কারণ পি এরটা ইতে যে এদিকে চলে গেছে, তখন এতে যে অ্যামিনো অ্যাসিডটা আছে, এতে যে অ্যামিনো অ্যাসিডটা আছে ওই অ্যামিনো অ্যাসিডটা, অর্থাৎ সরি এতে যে টিআরএনএ আছে ওই টিআরএনটা তোমার পি সাইডে চলে আসবে, পি সাইডে হলো এর টিআরএনটা চলে আসবে, আর এর সাথে কি দুইটা অ্যামিনো অ্যাসিড একসাথে আছে, দুইটা অ্যামিনো অ্যাসিড একসাথে আছে। তো এইখানে আবার কি নতুন একটা কোডন আসবে, নতুন কোডনের জন্য কি আসবে, নতুন কোডনের জন্য নতুন একটা টিআরএনএ আসবে, নতুন একটা টিআরএনএ আসবে, ধরো এটা একটা নতুন টিআরএনএ, একটা নতুন কোডন, নতুন কোডনের নতুন টিআরএনএ, আর এইখানে যেটা আছে ওর সাথে কি আছে, ধরো এইখানে এলো এটা চলে আসে, এটা চলে আসে এইখানে, এর সাথে এখন দুইটা অ্যামিনো অ্যাসিড আছে, দুইটা, দেখো দুইটা অ্যামিনো অ্যাসিড আছে, আর এখানে যে নতুন আছে নতুনের সাথে একটা অ্যামিনো অ্যাসিড আছে। তো তারপরে কি হবে, তারপরে এই অ্যামিনো অ্যাসিড, এই যে দুইটা অ্যামিনো অ্যাসিড একসাথে আছে, এই দুইটা অ্যামিনো অ্যাসিড আবার এই যে এখানে যুক্ত হয়ে তিনটা হয়ে যাবে, আর এইটা কি হবে, ইতে চলে যাবে, এটা ইতে চলে যায়, বাইরে বের হয়ে যাবে, তারপরে এটা আবার যাবে, এখানে আবার নতুন কিছু আসবে, নতুন কিছু আসার কারণে এইদিকে শিফট করবে, এইদিকে শিফট করে এখানে আবার তিনটা আলাদা চলে যাবে, আবার এখানে নতুন একটা আসবে যার কাছে একটা আছে, একটা এসে এই তিনটা আবার এর উপরে চাপে যাবে, চাপে যাওয়ার পরে এইতে এসে চলে যাবে, এরকম ভাবে তোমার কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যতক্ষণ না, যতক্ষণ না কি হয়, যতক্ষণ না তোমার হলো, যতক্ষণ না তোমার ই বরাবর এইখানে হলো এই বরাবর, ধরো এই যে এ সাইড বরাবর, এ সাইড বরাবর তোমার কি আসে, এ হলো উয়া, তোমার উগা আর উয়াগ এর মধ্যে যে কোনো একজন আসে, উয়া উগা আর উয়াগ এর মধ্যে যে কোনো একজন এ বরাবর আসে। যখন এর মধ্যে যে কোনো একজন হলো এ বরাবর আসবে তখন কিন্তু আর টিআরএনএ আসবে না, তখন আর টিআরএনএ আসবে না, তখন আর টিআরএনএ আসবে না, তো কি হবে, তখন হলো এখানে আর টিআরএনএ আসবে না, তখন কি হবে, একটা ফ্যাক্টর রিলিজ হবে, একটা ফ্যাক্টর রিলিজ হবে, অর্থাৎ এখানে তোমার আসলে একটা ধরো একটা পদার্থ বেরোবে, একটা পদার্থ বেরোনোর কারণে তোমার এই যে এই জিনিসটা আর এইদিকে সরবে না, অর্থাৎ ধরো এইখানে তো এই জিনিসটা এমনি থাকে, এই জিনিসটা এখানে থাকে, পরে নতুনটা আসলে এইদিকে চেপে যায়, তো তখন আর এইদিকে চাপে নেই, ফ্যাক্টরের কারণে কি হবে, এই টিআরএন এর ভিতর থেকে এই জিনিসটা বেরিয়ে চলে যাবে,
টিআরএনএর ভিতরে থেকে ওই যে অ্যামিনো অ্যাসিডের যে চেইনটা আছে চেইনটা বের হয়ে তোমার সাইটোপ্লাজমে চলে যাবে। তো চেইনটা অনেক বড় হয়ে গেছে, চেইনে তোমার অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে আছে। এখন কি এই অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে তোমার কি তৈরি করে, অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একসাথে যুক্ত হয়ে তোমার হলো যে জিনিসটা তৈরি করে ওটাকে তোমার পলিপেপটাইড বলা হয়, অর্থাৎ এটাকে তোমার হলো পলিপেপটাইড চেইন বলা হয়, পলিপেপটাইড চেইন বলা হয়, পলিপেপটাইড চেইন বলা হয়। এখন আমাদের বডিতে যেসব প্রোটিন তৈরি হয়, আমাদের বডিতে যেসব প্রোটিন তৈরি হয়, এই প্রোটিন গুলো তোমার একটা পলিপেপটাইড চেইন দ্বারাও হইতে পারে, আবার অসংখ্য পলিপেপটাইড চেইন দ্বারাও হইতে পারে, অনেকগুলো পলিপেপটাইড চেইন দ্বারাও হইতে পারে, এরকম হইতে পারে। অর্থাৎ ধরো এই পলিপেপটাইড চেইনটা তোমার সাইটোপ্লাজমে চলে গেছে, এখন আমার যে প্রোটিনটা লাগবে, অর্থাৎ আমার ডিএনএ যে প্রোটিনটা তৈরি করবে ওটা হলো একটা পলিপেপটাইড চেইনের না, তিনটা পলিপেপটাইড চেইনের। তাহলে তোমার আবার কি হবে, আবার হলো অন্য আরেকটা এমআরএনএ পাঠাবে, ওই এমআরএনএ আরেকটা পলিপেপটাইড চেইন তৈরি করবে, আরেকটা এমআরএনএ পাঠাবে, ওটা আরেকটা পলিপেপটাইড চেইন তৈরি করবে, তারপরে তিনটা পলিপেপটাইড চেইন একত্রিত হয়ে আমার প্রোটিনটা তৈরি করবে। অর্থাৎ পলিপেপটাইড চেইন প্রোটিন এরকম না, এখানে তোমার কিছু শর্ত আছে। অর্থাৎ প্রোটিন তোমার একটা পলিপেপটাইড চেইন দ্বারাও তৈরি করতে হতে পারে, বাট একাধিক পলিপেপটাইড চেইন দ্বারাও তৈরি হতে পারে, বাট কিছু শর্ত আছে। প্রথম শর্ত কি, প্রথম শর্ত হলো তোমার পলিপেপটাইড চেইনে 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে, অর্থাৎ দুইটা তিনটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হলে পলিপেপটাইড চেইন তৈরি হয়ে যায়। বাট প্রোটিন তৈরি যে পলিপেপটাইড চেইন হওয়া লাগবে ওইখানে অবশ্যই 50টার বেশি অ্যামিনো অ্যাসিড হওয়া লাগবে, এটা হলো প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত কি, দ্বিতীয় শর্ত হলো চেইনটা এরকম সরল হইলে হবে না, যে এরকম সরল একটা এরকম সরল হইলে হবে না, চেইনটা কিরকম এরকম জড়ায় পেঁচায় থাকা লাগবে, চেইনটা একদম জড়ায় পেঁচায় থাকবে। তৃতীয় কথা কি, তৃতীয় কথা হলো এদের একটা ত্রিমাত্রিক বিন্যাস, অর্থাৎ কি এদের গঠনটাও একটা ত্রিমাত্রিক বিন্যাস হওয়া লাগবে, এটা কোনো দ্বিমাত্রিক বা একমাত্রিক বিন্যাস হবে না, এদের গঠনটা একটা ত্রিমাত্রিক বিন্যাস হওয়া লাগবে। এরকম কিছু শর্ত ফলো করলে পলিপেপটাইড চেইন গুলো তোমার প্রোটিনে পরিণত হয়। তো এরকম পলিপেপটাইড চেইন বের হয়ে যায়, পলিপেপটাইড চেইন বের হয়ে যাওয়ার পরে তোমার কি হয়, এই পলিপেপটাইড চেইন গুলো একটা বা একত্রে মানে আরো দুই তিনটা একসাথে হয়ে একটা ত্রিমাত্রিক বিন্যাস আনে, একসাথে জড়ায় পেঁচায় থাকে, আর এদের মধ্যে 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকে, তখন ওই জিনিসটা প্রোটিন হয়ে যায়। দেন প্রোটিন আমাদের নেক্সট কাজ করে, আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে বা বিভিন্ন কাজকর্ম করাই হলো প্রোটিন। এই হলো মূলত কাহিনী। এখন জিনিসটা আসলে অনেক জটিল একটা জিনিস। এখন তোমরা যদি এখানে কিছু বুঝতে পারো, কিছু বুঝতে পারো, তাহলে দেখবা যে নেক্সট টাইম আমি যখন ওই যে গুছাই তোমাদেরকে বলবো তখন কিন্তু তোমরা ম্যাক্সিমাম বুঝে গেছো। আর যদি তোমরা বই এক দুইবার রিডিং করো তাহলে এই প্রসেসটা বুঝতে পারো, প্রসেসটা সহজ বাট প্রসেসটা একটু কমপ্লেক্স, বুঝতেই পারতো যে কিরকম কমপ্লেক্স। তো এই জিনিসটা আমি তোমাদেরকে আরেকবার বোঝানো বলতে, এখন আমি তোমাদেরকে প্রসেসটা মোটামুটি তোমাদেরকে বুঝাইছি। এখন তোমাদের কি ওয়ার্ড গুলো, অর্থাৎ মেইনলি কি কি জানা লাগবে অলরেডি কিছু করাই ফেলছি, আর যদি কিছু বাদ থাকে সেইগুলো আমি একটা একটা করে ডিসকাস করব। তো আমাদের কি কি সম্পর্কে জানা লাগবে, আমি প্রথমে তোমাদেরকে শুরু করছিলাম। তো প্রথমে আমাদের এমআরএনএ সম্পর্কে জানা লাগবে, আমরা অলরেডি এমআরএনএ সম্পর্কে জানি। এমআরএনএ সম্পর্কে আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে একটা এমআরএনএ হয়, এটা হলো 5 থেকে 3 প্রান্তে থাকে, আর এর সাথে কি থাকে, এর সাথে হলো তোমার কোডন থাকে, কোডন থাকে এরকম ভাবে থাকে। এমআরএনএ চিনলাম, তারপরে তোমার টিআরএনএ চিনা লাগবে। তো টিআরএনএ চিনা লাগবে, তো টিআরএনএ কিরকম হয়, যে টিআরএনএ এরকম হয়, এই টিআরএনএ এরকম হয়। তো টিআরএনএ এটা হলো 3 প্রান্ত, আর এটা 5 প্রান্ত। 3 প্রান্তে কি থাকে, 3 প্রান্তকে তোমার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড বাহু বলা হয়। তো অ্যামিনো অ্যাসিড বাহুর বৈশিষ্ট্য কি, এই যে এমআরএনএ তে যে কোডনটা থাকে, এই সেম কোডনটা হলো এই অ্যামিনো অ্যাসিড বাহুতে থাকে, আর এই কোডনের যে অ্যান্টি কোডনটা ওটা হলো এই যে এইখানে থাকে, এটাকে তোমার অ্যান্টি কোডন বাহু বলা হয়। এখানে তোমার কি আছে, এই অ্যামিনো অ্যাসিডের অ্যান্টি কোডনটা এখানে থাকে। তো টিআরএনএ সম্পর্কে আমাদের এতটুকু জানা লাগবে। তার মানে কি, তার মানে হলো তোমার এমআরএনএ এর কোডন ইজ ইকুয়াল টু টিআরএনএ হলো 3 প্রান্তের যে কোডটা থাকে ওইটা হলো ধরো টিআরএনএ 3-এ যা থাকে, টিআরএনএ 3-এ থাকে ওটা কি, ওটা হলো তোমার এমআরএনএ এর কোডন, ওটা সমান সমান এমআরএনএ এর কোডন। আর হলো এমআরএনএ এর কোডন, আর এদের কি, এদের হলো বিপরীত, এদের বিপরীত কি, এদের বিপরীত হলো অ্যান্টিকোডন, এদের বিপরীত হলো অ্যান্টিকোডন। তো জিনিসটা তোমরা মোটামুটি বুঝতে পারছো। তো এই দুইটা আমাদের মেইনলি জানা লাগবে। তারপরে কি সম্পর্কে জানা লাগবে, তারপরে আমাদের রাইবোজোম সম্পর্কে জানা লাগবে। তো রাইবোজোম সম্পর্কে তোমরা অলরেডি জানো, তো তোমাদেরকে আমি বলছি। তো তারপরে আমাদের রাইবোজোম সম্পর্কে জানা লাগবে। রাইবোজোম, তো রাইবোজোম আমরা জানি কি, রাইবোজোম হলো কোষে হলো দুইটা খণ্ডে থাকে, দুইটা খণ্ডে বিভক্ত থাকে, একটা বড় খণ্ড আর একটা কি, একটা হলো ছোট খণ্ড। তো আমি তোমাদেরকে ওই রাইবোজোম পড়ার সময় বলছিলাম যে দুইটা খণ্ড কি, ছোট খণ্ড কি, ধরো প্রকৃত কোষ, প্রকৃত কোষের ক্ষেত্রে ছোট খণ্ড হলো 40S, আর বড় খণ্ড কি, বড় খণ্ড হলো 60S। তো এই হলো রাইবোজোম, একে কে তৈরি করে, একে হলো তোমার নিউক্লিয়াস তৈরি করে, নিউক্লিয়াস তৈরি করে দুই খণ্ডে এরা সাইটোপ্লাজমে ঘোরাফেরা করে। কিসের জন্য ঘোরাফেরা করে, কখন এমআরএনএ আসবে, কখন এমআরএনএ আসবে, কখন আমি প্রোটিন তৈরি করবো, ওই জন্য এরা ঘোরাফেরা করে। যখনই এমআরএনএ চলে আসে তখন এই যে এই ছোট খণ্ডটা অর্থাৎ 40-এ, এটা কি ইনিশিয়েটর টিআরএনএ, ইনিশিয়েটর টিআরএনএ অর্থাৎ যেই টিআরএনএ এর সাথে এই ইউজি থাকে ওই টিআরএনএ এর সাথে এই ছোট খণ্ডটা যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে তারপরে এর মধ্যে এমআরএনএ ঢোকে। তো যখন এই ছোট খণ্ডের মধ্যেই তোমার রাইবোজোমে আমরা জানি যে 3টা স্থান থাকে, 3টা স্থান কি কি, তোমার পি, ই, এই 3টা স্থান হলো রাইবোজোমের ছোট খণ্ডে থাকে। তো এই ছোট খণ্ডের পি তে যখন হলো তোমার হলো এই এমআরএনএ এর হলো এই ইউজি চলে আসে,
তখন কি হয়, তখন হলো এমআরএনএ জ বন্ধ হয়ে যায়, তখন বড় খণ্ডটা যে ছোট খণ্ডের সাথে যুক্ত হয় তারপরে আস্তে আস্তে প্রোটিন সংশ্লেষ তৈরি শুরু হয়। তো ওটা তোমাদের অলরেডি তোমরা মোটামুটি জানো। তো আমাদের রাইবোজোম সম্পর্কে জানা লাগবে, দেন আমাদের কি সম্পর্কে জানা লাগবে, কোডন আর অ্যান্টিকোডন। কোডন আর অ্যান্টিকোডন তো এটা তোমাদেরকে অলরেডি পড়াই ফেলছি, কোডন আর অ্যান্টিকোডন। কোডন আর অ্যান্টিকোডন তো এগুলো তোমাদেরকে কিন্তু অলরেডি আমার পড়ানো হয়ে গেছে। কোডন কি, কোডন অ্যান্টিকোডন এগুলো মূলত তোমার তিনটা নাইট্রোজেন বেস নিয়ে গঠিত হয়। তিনটা নাইট্রোজেন বেস নিয়ে যেই জিনিসটা তৈরি হয় ওটা হলো কোডন আর অ্যান্টিকোডন। তো কোডন অ্যান্টিকোডন এরা কি করে, এই কোডন মেইনলি কোডন জিনিসটা, কোডনের বিপরীত জিনিস হলো অ্যান্টিকোডন, মানে এই জিনিসটা মানে অ্যান্টিকোডনই ওয়ান কাইন্ড অফ কোডন, বাট কোডনের কাজ করার জন্য অ্যান্টিকোডন লাগে, এর জন্য হলো ওটা হলো অ্যান্টিকোডন জিনিসটা আছে। বাট মেইনলি আমাদের কোডন সম্পর্কে জানা লাগবে। এখন কোডন সম্পর্কে কি কি জানবো, কোডন প্রধানত তিনটা নাইট্রোজেন বেস নিয়ে গঠিত। কয়টা নাইট্রোজেন বেস? তিনটা নাইট্রোজেন বেস, এটা আমরা সবাই জানি। এখন কোডনের কাজ কি, কোডনের কাজ হলো অ্যামিনো অ্যাসিড করা, অর্থাৎ এই কোডন অনুযায়ী টিআরএনএ কি করে, অ্যামিনো অ্যাসিড ধরে, অর্থাৎ এক একটা কোডনের জন্য এক একটা অ্যামিনো অ্যাসিড আছে, এক একটা কোডনের জন্য এক একটা অ্যামিনো অ্যাসিড আছে। এইটাই হলো তোমার কোডনের কাজ। আর এই কোডনটা কোথায় থাকে, কোডনটা তোমার এমআরএনএ থাকে। আর হলো অ্যান্টিকোডনটা কোথায় থাকে, এটা হলো তোমার টিআরএনএ তে থাকে। তো এই কোডন অনুযায়ী এই হলো অ্যান্টিকোডনের, টিআরএনএ হলো অ্যামিনো অ্যাসিড ধরে। নেক্সট কথা কি, নেক্সট কথা টোটাল কোডন কয়টা, টোটাল কোডন হলো 64টা। টোটাল 64টা কোডন আছে। কোডন টোটাল কয়টা আছে, 64টা কোডন আছে। কেন আছে অলরেডি বুঝাই দিছি। এই 64টা কোডন কি করে, 20টা অ্যামিনো অ্যাসিড ধরে। আমাদের কোষে টোটাল কয়টা অ্যামিনো অ্যাসিড আছে, 20টা অ্যামিনো অ্যাসিড, 20টা অ্যামিনো অ্যাসিড ধরে। মানে কোডন আবার দুই প্রকার, একটা হলো মানে কোডনের মধ্যে আবার দুই টাইপের কোডন পাবা আলাদা ভাবে, স্টার্ট কোডন আলাদা নাম আছে। তো স্টার্ট কোডন কি, স্টার্ট কোডন হলো ফিক্স এইউজি, এইউজি হলো স্টার্ট কোডন। তো এই স্টার্ট কোডন কোন অ্যামিনো অ্যাসিড ধরে, মেথিওনিন অ্যামিনো অ্যাসিড ধরে, মেথিওনিন অ্যামিনো অ্যাসিড ধরে। অর্থাৎ ট্রান্সলেশনের শুরুতে যে অ্যামিনো অ্যাসিডটা যুক্ত হয় ওটা হলো হলো মেথিওনিন। অর্থাৎ ট্রান্সলেশন শুরু করে হলো মেথিওনিন অ্যামিনো অ্যাসিড। অর্থাৎ তোমার ট্রান্সলেশনের মাধ্যমে যত প্রোটিন তৈরি হয় সবগুলা প্রোটিনের যে পলিপেপটাইড চেইন থাকে ওই চেইনের প্রথম অ্যামিনো অ্যাসিড হলো মেথিওনিন। অর্থাৎ এই জন্য, আর এই মেথিওনিনকে কোড করে কি, এইউজি নামক কোডন, এইউজি নামক কোডন। আর এইউজি যে টিআরএনএ তে থাকে ওই টিআরএনএ কে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়, ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়, ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। তারপরে কি কথা আছে, তারপরে আরো কিছু কোডন আছে, এগুলোকে স্টপ কোডন বলে। তা আমরা জানি যে কোডন কি, কোডন হলো তোমার অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড কি করে, অ্যামিনো অ্যাসিড কোড করে। বাট কিছু কোডন আছে যেগুলো কি, যেগুলো হলো ওয়াক আর উগা, এরা কি করে, এরা আবার অ্যামিনো অ্যাসিড কোড করতে পারে না, এরা অ্যামিনো অ্যাসিড কোড করে না। এরা কি করে, এরা হলো অ্যামিনো অ্যাসিড তৈরি হচ্ছে, অর্থাৎ প্রোটিন তৈরি হচ্ছে, পলিপেপটাইড চেইন তৈরি হচ্ছে, ওইটাকে বন্ধ করে, ওটাকে বন্ধ কিভাবে বন্ধ করে, এরা হলো এক ধরনের ফ্যাক্টর রিলিজ করে, এটাকে তোমার প্রোটিন রিলিজিং ফ্যাক্টর বলে। এটা এক ধরনের হরমোন জাতীয় পদার্থ, এটাকে তোমরা রিলিজ করে, রিলিজ করার কারণে কি হয়, তোমার পলিপেপটাইড চেইনটা তৈরি হওয়া বন্ধ হয়ে যায়। তো এরা বন্ধ করে। তার মানে এই যে 64টা কোডন আমরা চিনলাম, এই 64টার মধ্যে তোমার মাত্র 61টা কোডন, 61টা কোডন হলো প্রোটিন সংশ্লেষ করতে পারে, আর 3টা কোডন হলো প্রোটিন সংশ্লেষ করতে, এরা কারা, এরা হলো উগা আর ওয়াক। তো এই জিনিসগুলো, এই যে এই হলো হলো কি হলো স্টার্ট কোডন, হলো স্টপ কোডন, তো এই নামগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে, কারণ এগুলো এমসিকিউ তে প্রচুর আসে, যে নিচের কোনটি স্টার্ট কোডন, নিচের কোনটি স্টপ কোডন, স্টার্ট কোডন কোন হলো কোন অ্যামিনো অ্যাসিড কোড করে, এরকম বিভিন্ন হলো এমসিকিউ তোমার পরীক্ষায় আসে। তো এই কোডন সম্পর্কে আমাদের এতটুকু জিনিস জানা লাগবে। আমরা মোটামুটি কোডন আর অ্যান্টিকোডন সম্পর্কে জানলাম। আরো কিছু কথা তোমাদেরকে বলে দিছিলাম, যে কোডন কি, তোমার একটা কোডন কখনো একাধিক অ্যামিনো অ্যাসিড কে কোড করতে পারে না। ফর এক্সাম্পল এইউজি, এইউজি শুধুমাত্র মেথিওনিনকেই কোড করবে, এইউজি শুধুমাত্র এইউজি একসাথে মেথিওনিন আর লাইসিনকে কোড করতে পারবে না। বাট একাধিক অ্যামিনো অ্যাসিড, অর্থাৎ একটা অ্যামিনো অ্যাসিডের জন্য আবার একাধিক কোডন থাকতে পারে। অর্থাৎ এই মেথিওনিনের জন্য, ফর এক্সাম্পল মেথিওনিন রাখলাম না, লাইসিন, লাইসিন কি, লাইসিন হলো একটা অ্যামিনো অ্যাসিড। এখন লাইসিনকে কি কোড করতে পারে, ধর লাইসিনকে হলো তোমার হলো লাইসিনকে হলো কি হয়েছে, লাইসেন্সকে তোমার ইউজিজি, ইউজিজি কি করতে পারে, ইউজিজি হলো তোমার লাইসেন্সকে কোড করতে পারে। এখন আরেকটা অ্যামিনো অ্যাসিড আছে যেটা কি, যেটা হলো তোমার এজিজি, এখন এজিজিও তোমার লাইসেন্সকে কোড করতে পারে, এরকম হইতে পারে। বাট কখনো এরকম হতে পারে না যে শুধুমাত্র এই ইউজিজি, লাইসিন আর মেথিওনিন এই দুজনকে একসাথে কোড করতে পারে, এরকম হয় না। এই জন্য আমাদের বডিতে অ্যাটলিস্ট 20টা কোডন থাকা দরকার, অ্যাটলিস্ট 20টা কোডন থাকা দরকার। এখন জিনিসটা হলো, তাহলে দুইটার গঠন যদি করি আমরা, দুইটা যদি হলো নাইট্রোজেন বেস একসাথে করি, তাহলে আমরা টোটাল 16টা কোডন পাবো, যেটা তোমার 20টার থেকে কম। এই জন্য তোমার তিনটা নাইট্রোজেন বেস একত্রিত করে কোডন তৈরি করা হয়, যাতে কি হয়, যাতে হলো তোমার 20টার বেশি হয়, যাতে আমার 20টা অ্যামিনো অ্যাসিড কোড করা যায়। এতটুকু তোমাদের জানা লাগবে। তো কোডন অ্যান্টিকোডন সম্পর্কে তোমাদের আগেও বলেছি, এখনো বলেছি, তোমরা মোটামুটি জিনিসগুলো চিনে গেছো। তারপরে ইনিশিয়েটর টিআরএনএ, তোমরা অলরেডি ইনিশিয়েটর টিআরএনএ চিনে গেছো। তো ইনিশিয়েটর টিআরএনএ কি, ইনিশিয়েটর টিআরএনএ হলো তোমার হলো সেই জিনিস হলো,
ইনিশিয়েটর টিআরএনএ হলো যেই টিআরএনএ এর সাথে হলো কি আছে কোডন হিসেবে অ্যান্টিকোডন হিসেবে এইউজি এর অ্যান্টিকোডনটা থাকে। অর্থাৎ ইনিশিয়েটর টিআরএনএ হলো তোমার এইউজি যে স্টার্ট কোডনের যেই টিআরএনএ ওটাকেই তোমার হলো ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। স্টার্ট কোডনের টিআরএনএ কেই তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। এতটুকু জানলেই হচ্ছে। ইনিশিয়েটর টিআরএনএ চিনলে এরপরে হলো অ্যামিনো অ্যাসিড, পলিপেপটাইড, এগুলা কি। তো অ্যামিনো অ্যাসিড, তো অ্যামিনো অ্যাসিড কি, আমরা প্রোটিন তো সবাই চিনি। তো এই যে প্রোটিন, প্রোটিন কি, প্রোটিন হলো তোমার মূলত অনেকগুলো অ্যামিনো অ্যাসিড নিয়ে একত্রিত হয়ে তোমার হলো প্রোটিন দ্বারা গঠিত। অর্থাৎ তুমি যদি প্রোটিনকে ভাঙো তাহলে শুধু অ্যামিনো অ্যাসিডকেই পাবা, অর্থাৎ অনেকগুলো অ্যামিনো অ্যাসিড একত্রিত হয়ে প্রোটিন তৈরি হয়। এতটুকু জানা লাগবে। দেন সেকেন্ড কথা কি, সেকেন্ড কথা হলো অ্যামিনো অ্যাসিড কিভাবে প্রোটিন তৈরি করে। ধরো এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এইটা একটা অ্যামিনো অ্যাসিড, এদের মধ্যে একটা বন্ধন কাজ করে যেটাকে তোমার পেপটাইড বন্ধন বলা হয়। তো এটা একটু মাথায় রাখবে যে দুইটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে কি আছে, পেপটাইড বন্ধন, তো বন্ধন কাজ করে। তো এরকম অনেকগুলা পেপটাইড বন্ধন দ্বারা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি হয়। এরকম অনেকগুলো অ্যামিনো অ্যাসিড তৈরি হলে যে চেইনটা তৈরি হয় এই চেইনটাকে তোমার পলিপেপটাইড চেইন বলা হয়। পলিপেপটাইড চেইন বলা হয়। এই চেইনটাকে তোমার কি বলা হয়, এই চেইনটাকে তোমার পলিপেপটাইড চেইন বলা হয়। এতটুকু জানলা। এতটুকু জানলে দেখো এই তখন এখন প্রোটিন, প্রোটিন কেমনে তৈরি হয়, এরকম একটা পলিপেপটাইড চেইনও হইতে পারে, 2 থেকে 3টা পলিপেপটাইড চেইন হইতে পারে। এগুলো একত্রিত হয়ে তোমার কিছু জিনিস ফলো করা লাগে। যে প্রোটিন তৈরি যে পলিপেপটাইড চেইন গুলো থাকে ওইগুলোতে অবশ্যই 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। 50টার বেশি অ্যামিনো অ্যাসিড থাকা লাগবে। দ্বিতীয় কথা এগুলো হলো তোমার জড়ায় পেঁচায় থাকা লাগবে, এগুলো কখনো এরকম সরল ভাবে থাকলে হবে না। আর তৃতীয় কথা হলো এগুলো একত্রিত হয়ে একটা ত্রিমাত্রিক বিন্যাস তৈরি করা লাগবে। এগুলা যদি করতে পারে তাইলে হলো তোমার প্রোটিনটা তৈরি হবে। এই হলো প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, পেপটাইড, এই জিনিসগুলো। তো তোমরা তো রাইবোজোম অলরেডি চিনলা। দেন আরেকটা জিনিস তোমাদের একটু চেনা লাগবে হলো পলিজোম। পলিজোম জিনিসটা একটু চেনা লাগবে। তো পলিজোম কিছু না, পলিজোম হলো রাইবোজোমেরই। অর্থাৎ ধরো আমার বডিতে তোমার অনেক বড় একটা কাজ করা লাগবে। এখন কাজ যত বড় হবে, কাজ যত মানে কমপ্লেক্স হবে, কাজ যত বড় হবে, কাজ যত কমপ্লেক্স হবে, তোমার হলো প্রোটিন তত বেশি লাগবে। এখন কথা হলো আমার বডিতে আমার অনেক বেশি প্রোটিন লাগবে, মানে একটা কাজ করা লাগবে, এই কাজটা করার জন্য আমার অনেক বেশি প্রোটিন লাগবে। তখন কিন্তু একটা রাইবোজোমে কাজ হবে না। তখন কি হবে, তখন ওই যে এমআরএনএ, তো এই যে এমআরএনএ, ধরো এই যে একটা এমআরএনএ দিছে, এখন এই এমআরএনএ আমার অনেক প্রোটিন লাগবে, অনেক প্রোটিন লাগবে। তখন কি হবে, তখন হলো তোমার হলো এমআরএনএ এর জন্য এমআরএনএটাও একটু বড় হবে। তো তখন কি হয়, তখন হলো একটা রাইবোজোম, ধরো এই যে এখানে ধরো একটা রাইবোজোম যুক্ত আছে, এরকম অনেকগুলা রাইবোজোম একসাথে যুক্ত হয়ে যায়। তোমার এমআরএনএ এর সাথে তখন আর একটা রাইবোজোম যুক্ত হয় না, অনেকগুলা রাইবোজোম, এরকম অনেকগুলা রাইবোজোম তোমার এমআরএনএ এর সাথে যুক্ত হয়েছে। কারণ আমার অনেক প্রোটিন লাগবে, একটা রাইবোজোমে হচ্ছে না, অনেকগুলা। এই যে অনেকগুলা রাইবোজোম একসাথে যুক্ত হয়ে রয়েছে, এই যে এই গঠনকে তোমার পলিজোম বলা হয়। অর্থাৎ অনেকগুলা রাইবোজোমকে একত্রে পলিজোম বলা হয়। অর্থাৎ তোমার এই রাইবোজোম গুলো তোমার একত্রিত হয়ে তোমার মূলত প্রোটিনটা সংশ্লেষ করতে, কারণ আমার প্রোটিন অনেক বেশি লাগবে। তো এই হলো মূলত এই যে এখানকার কাহিনী। তো এই জিনিসগুলা সম্পর্কে তোমার জানা লাগবে। তো আমি প্রথমে তোমাদের প্রসেস বুঝাইছি, প্রসেসেও তোমাদেরকে বলে দিছি, এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের কি কি লাগবে। তো এইগুলা তোমাদেরকে মোটামুটি আমি ক্লিয়ার করে দিচ্ছি, কি ওয়ার্ড গুলা বুঝাই দিলাম, প্রসেসটা মোটামুটি বোঝানোর ট্রাই করলাম। তো তোমরা যদি এতক্ষণ যদি মনোযোগ দিয়ে শোনো, মনোযোগ দিয়ে বোঝো, তাহলে এখন আমি তোমাদেরকে একদম সাফ সাফ মানে ওই জিনিসগুলাই একটু গুছাই বলে দেবো। অর্থাৎ আমি ধাপে ধাপে বলে দেবো, তখন তুমি কিন্তু ইজিলি ক্যাচ করতে পারবে যদি এতক্ষণ পর্যন্ত জিনিসগুলো প্রপারলি বুঝে আসতো। এতক্ষণ কি ছিল, এতক্ষণ তোমার বুঝা ছিল, এখন তোমার খাতায় লিখা। আমি এতক্ষণ তোমাকে বুঝাইছি, তোমার হলো জ্ঞানটা মানে তোমার জ্ঞানটা বাড়াইছি, তোমাকে জানাইছি, তোমাকে বুঝাইছি। এখন আমি তোমাকে শিখাবো যে কিভাবে তুমি খাতায় লিখবা, কিভাবে গুছাই লিখবা। তো চলো আমরা একটু খাতায় কিভাবে গুছাই লিখি ওটা শিখি। তো এখন আমরা কি শিখবো, আমরা এখন হলো ট্রান্সলেশনের ধাপ শিখবো। তো ট্রান্সলেশনের ধাপটা কি, ট্রান্সলেশনের ধাপ হলো প্রথম ধাপ। প্রথম ধাপ কি, প্রথম ধাপ হলো তোমার ইনিশিয়েটর টিআরএনএ। ইনিশিয়েটর ইনিশিয়েটর টিআরএনএ ইনিশিয়েটর টিআরএনএ এটা কি হয়, এটা হলো তোমার রাইবোজোমের ছোট খণ্ডের সাথে যুক্ত হয়। রাইবোজোমের ছোট খণ্ডের সাথে যুক্ত হয়, ছোট খণ্ডের সাথে যুক্ত হয়ে কি করে, তোমার হলো রাইবোজোম টিআরএনএ যৌগ গঠন করে। রাইবোজোম টিআরএনএ যৌগ গঠন করে। রাইবোজোম টিআরএনএ যৌগ গঠন করে। তো এই 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 ধাপটা তো তোমরা প্রথমেই বুঝতে পারছো যে এখানে কিন্তু বোঝানো গেছে, তোমরা অলরেডি জানো যে প্রথমে কি হয়। প্রথমে যখন হলো তোমার ইনিশিয়েটর টিআরএনএ অর্থাৎ যে টিআরএনএ এর সাথে এইউজি আছে তোমরা চিনো, ওটা হলো কি হয়, রাইবোজোমের ছোট খণ্ডের সাথে যুক্ত হয়ে কি করে, রাইবোজোম টিআরএনএ যৌগ হলো হলো তোমার রাইবোজোম টিআরএনএ যৌগ হলো তৈরি করে। তৈরি করার পরে কি হয়, সেকেন্ড স্টেপে এই যে রাইবোজোম টিআরএনএ যৌগ আছে, রাইবোজোম টিআরএনএ যৌগ তোমার হলো এ হলো তোমার হলো এমআরএনএ এর 5 প্রান্তে যুক্ত হয়, অর্থাৎ 5 নম্বর প্রান্তে যুক্ত হয়। এমআরএনএ 5 নম্বর প্রান্তে যুক্ত হয়। এটা হলো তোমার দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপ কি, তৃতীয় ধাপ হলো তোমার হলো এমআরএনএটা এটা হলো তোমার সামনে যাইতে থাকে। এটা কি, এমআরএনএ ধরো 5 নম্বর প্রান্তে এটা যুক্ত হলো,
এখন কি এটা কি, ধরো এই যে এই জিনিসটা আমি তোমাদেরকে একটু অত প্রপারলি জিনিসটা বুঝাইতে পারি, ওই টাইমে একটু ভুল ছিল। আসলে তোমার এমআরএনএ যায়নি, এরাই সামনে যায়। অর্থাৎ ধরো এই যে আমার যৌগটা এখন এমআরএনএ এর এই 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 জায়গাটা যুক্ত হলো, এখন কি হবে, এরা এমনি সামনে যাবে, এমনি সামনে যাবে। তো জিনিসটা এরকম। তো তোমার নেক্সট নেক্সট ধাপ তোমরা কি লিখবা, যৌগটি এমআরএনএ ধরে, যৌগটি এমআরএনএ ধরে। অর্থাৎ ওই টাইমে ধরো অনেক কিছু একসাথে বলেছি তো গুলাই দিছে। তো এখন আমি জিনিসটা একদম প্রপারলি তোমাদের বুঝাই দিচ্ছি, মানে বুঝাই দেওয়া বলতে ওই জিনিসটা একটু গুছাই বলে দিচ্ছি। তো যৌগটি কি হয়, এই যে এই যৌগটি, এই রাইবোজোম টিআরএনএ যৌগটি হলো তোমার হলো এমআরএনএ, এমআরএনএ ধরে, এমআরএনএ ধরে তোমার 5 থেকে 3 প্রান্তে চলতে থাকে। 5 থেকে 3 প্রান্তে, 5 থেকে 3 প্রান্তে ততক্ষণ চলতে থাকে, ততক্ষণ চলতে থাকে, চলতে থাকে যতক্ষণ না, যতক্ষণ না তোমার হলো, যতক্ষণ না হলো এই সে হলো এই যৌগের, যৌগের পি সাইটে, যৌগের পি সাইটে, পি সাইটে স্টার্ট কোডন এইউজি আসে, বুঝলেন, এইউজি আসে। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ। কি, যৌগটি, যৌগটি কি করে, যৌগটির সাথে প্রথমে এমআরএনএ যুক্ত হয়েছে, এমআরএনএ কোন প্রান্ত যুক্ত হয়েছে, 5 প্রান্ত যুক্ত হয়েছে। এরপরে কি আছে, যৌগটি এমআরএনএ ধরে 5 থেকে 3 প্রান্তে চলতে থাকে। 5 থেকে 3 প্রান্তে ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না যৌগটির পি সাইটে, যৌগটির কি, পি সাইটে তোমার হলো স্টার্ট কোডন এইউজি আসে, ততক্ষণ না যৌগটির পি সাইটে তোমার হলো স্টার্ট কোডন এইউজি আসে। কথাটা বুঝতে পারছো, যে যৌগটি এমআরএনএ ধরে 5 থেকে 3 প্রান্তে ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না যৌগটির পি প্রান্তে, পি প্রান্তে স্টার্ট কোডন এইউজি আসে। তো এটা হলো তোমার আরেকটা পয়েন্ট, এটা হলো আমাদের থার্ড পয়েন্ট। তো এই হলো 3টা ধাপ, আমি তোমাদেরকে অলরেডি ডিসকাস করলাম, জানানো যায়। এগুলো কিন্তু আমি যা পড়েছি তার ভিতরেই তোমার ওই জিনিসটাই জাস্ট একটু গুছাই বলতেছি। তো ওইটা কথাগুলো যদি তোমরা প্রপারলি শুনো, তাহলে এইগুলো বুঝতে কিন্তু তোমার কোনো সমস্যা হবে না। মাঝে একটু ভুল ছিল একটা জিনিস, আমি বলছিলাম কি, আমি বলছিলাম যে এমআরএনএ চলে, আসলে এমআরএনএ চলে না, মূলত তোমার হলো ইটাই চলে, মূলত আমার হলো ওই ওই যৌগটাই চলে। তো এটা একটু ভুল ছিল, এটা একটু কারেকশন করে নিও। তারপরে কি, আমার 4 নাম্বার ধাপে আসি। 3টা ধাপ অলরেডি ই করছে। এখন ধরো পি সাইডে কি আছে, পি সাইডে হলো এই এইউজি যুক্ত হয়ে গেছে, পি সাইডে তোমার এইউজি যুক্ত হয়ে গেছে। তো এটা হলো তোমার কি, যতক্ষণ এসে আছে। এখন কি হয়েছে, এখন হলো যৌগটি কি আছে, যৌগটি, যৌগটি পি সাইডে, যৌগটির পি সাইডে ইউজি যুক্ত হলে, পি সাইডে ইউজি যুক্ত হলে যৌগটি, যৌগটির চলা থেমে যায়, চলা থেমে যায়, থেমে যায় এবং রাইবোজোমের বড় খণ্ডটি যুক্ত হয় যৌগটির সাথে, সরি এমনি লিখো যে যৌগটির সাথে, এবং যৌগটির সাথে, যৌগটির সাথে রাইবোজোমের বড় খণ্ডটি যুক্ত হয়, বড় খণ্ড যুক্ত হয়, বড় খণ্ড যুক্ত হয়। তো এই লাইনটা লিখো, যে যৌগটি হলো, যৌগটির পি সাইটে এইউজি যুক্ত হলে তোমার যৌগটির মানে এমনি লিখো যে যৌগটির পি সাইডে, যৌগটির পি সাইডে এইউজি যুক্ত হলে যৌগটির চলা থেমে যায়। পি সাইডে এইউজি যুক্ত হলে কি হয়, যৌগটির চলা থেমে যায় এবং যৌগটির সাথে কি হয়, রাইবোজোমের বড় খণ্ড যুক্ত হয়, যৌগটির সাথে রাইবোজোমের বড় খণ্ড। অর্থাৎ এইউজি পাইলে যৌগটির চলা থেমে যাবে, পি সাইডে এইউজি পাইলে যৌগটির চলা থেমে যাবে। তারপরে কি হবে, তারপরে হবে যে তোমার যৌগটির সাথে কি হয়, যৌগটির সাথে রাইবোজোমের বড় খণ্ড যুক্ত হয়। তো রাইবোজোমের বড় খণ্ড যুক্ত হলে এখন কি হয়, এখন হলো তোমার এই যে হলো, এখন তুমি লেখো যে রাইবোজোম, এখন জিনিসটা আর যৌগ নাই, জিনিসটা রাইবোজোম হয়ে গেছে। কারণ কি, ছোট খণ্ড আছে, বড় খণ্ড আছে, তার মানে কি জিনিসটা এখন রাইবোজোম হয়ে গেছে। এখন তুমি রাইবোজোম লিখবা, সুন্দর মতো রাইবোজোম লিখবা, যে রাইবোজোমের এ সাইটে, এ সাইটের, এ সাইটের কোডন অনুযায়ী, এ সাইটে ধরো এমনি লিখবা যে এ সাইটে এমআরএন এর কোডন অনুযায়ী, এমআরএন এর কোডন অনুযায়ী, এমআরএন এর কোডন অনুযায়ী, কোডন অনুযায়ী কি আছে, এমআরএন এর কোডন অনুযায়ী টিআরএনএ যুক্ত হয়, টিআরএনএ যুক্ত হয়, যুক্ত হয়। এই জিনিসটা লিখলা। এই জিনিসটা লিখার পরে এরপরের ধাপে লেখো পি সাইটে হলো রাইবোজোমে। আর সবসময় রাইবোজোম ওয়ার্ডটা এখন ইউজ করবে, আসলে জিনিসটা পরে পরে এসে চলে যায়। এটা হলো হলো তোমার তারপরে স্টেপ কি, রাইবোজোমের এ সাইটের, তোমার এ সাইটে এমআরএন এর কোডন অনুযায়ী টিআরএনএ যুক্ত হয়, রাইবোজোমের এ সাইটে তোমার হলো এমআরএন এর কোডন অনুযায়ী টিআরএনএ যুক্ত হয়। এটা হলো তোমার নেক্সট লাইন। তারপর লাইন কি, তারপরের লাইন হলো, তারপরে তোমার তারপরের লাইন, তারপরের লাইন কি লিখবা, তারপরের লাইন লিখবা যে তোমার হলো এই যে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে তোমার পি সাইটে তোমার হলো রাইবোজোম, সবসময় রাইবোজোম ওয়ার্ডটা মাথায় শুরুতে লিখবা, যে রাইবোজোমের পি সাইটে,
পি সাইটে পি সাইডে থাকা অ্যামিনো অ্যাসিডটি পি সাইডে থাকা অ্যামিনো অ্যাসিডটি তোমার এ সাইডে টিআরএনএ এর অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে যায়। পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। তো এটা হলো তোমার নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হলো তোমার রাইবোজোমের পি সাইটে থাকা অ্যামিনো অ্যাসিডটা, অর্থাৎ পি সাইডে যে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড আছে, তো পি সাইডে থাকা অ্যামিনো অ্যাসিডটি এ সাইডের টিআরএনএ তেও তো এ সাইডে একটা টিআরএনএ আইছে, ওটার কোডন অনুযায়ী এ সাইডে একটা টিআরএনএ আইছে, তো ওই টিআরএনএ যে অ্যামিনো অ্যাসিড আছে ওই অ্যামিনো অ্যাসিডটার সাথে কি হয়, ওই অ্যামিনো অ্যাসিডটার সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। ওই অ্যামিনো অ্যাসিডের সাথে কি হয়, ওই অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়। এরপরে কি লিখবা? এরপরে হলো রাইবোজোমের পি সাইডের তোমার হলো অ্যামিনো অ্যাসিড বিহীন ওয়ার্ডটা করে দিবা, অ্যামিনো অ্যাসিড বিহীন টিআরএনএটি ই সাইটে যায় ই সাইটে যে ই সাইটে যায় তারপরে লিখবা এবং হলো তোমার হলো রাইবোজোম থেকে ই সাইটে যায়, আর এবং যার ফলে কি হয়, যার ফলে হলো রাইবোজোম থেকে রাইবোজোমের বাইরে চলে যায়, এবং যার ফলে কি হয়, যার ফলে রাইবোজোমের বাইরে চলে যায় রাইবোজোমের বাইরে চলে যায় রাইবোজোমের বাইরে বা সাইটোপ্লাজমে চলে যায়, এমনিও লিখতে পারো যে যার ফলে সাইটোপ্লাজমে চলে আসে বা রাইবোজোমের বাইরে চলে যায়, যে কোনো একটা তোমার যেটা ভালো মনে হয় ওটা লিখ, বাইরে চলে যায়। তো এটা হলো আমার নেক্সট লাইন কি, রাইবোজোমের পি সাইটে যে অ্যামিনো অ্যাসিড বের, অর্থাৎ পি সাইডে যে টিআরএনএ ছিল, ও কিন্তু ওর অ্যামিনো অ্যাসিড এ সাইডের টিআরএনএ কে দিয়ে দিচ্ছে। তো এখন কি হবে, এখন হলো রাইবোজোমের পি সাইডের অ্যামিনো অ্যাসিড বিন টিআরএনএ ই সাইডে চলে আসে এবং রাইবোজোম থেকে বাইরে চলে যায়, এরকম কিছু একটা লিখে দিলা। তো এই হলো তোমার আরেকটা ধাপ। তার নেক্সট ধাপ কি? নেক্সট ধাপ হলো এখন কি হয়, এখন হলো তোমার হলো রাইবোজোম কি থাকে, রাইবোজোম তোমার এমআরএনএ ধরে সামনে যাওয়া শুরু করে, এমআরএনএ ধরে এমআরএনএ ধরে সামনে এগিয়ে যায় সামনে এগিয়ে যায় এবং এই সাইডে নতুন নতুন কোডন আসে। এই সাইডে কি আসে, এই সাইডে তোমার নতুন কোডন আসে এই সাইডে কি আসে, নতুন কোডন আসে। তারপরে হলো তোমার এ সাইডের অ্যামিনো অ্যাসিডটি এ সাইডের সরি এ সাইডের টিআরএনএটি এ সাইডের টিআরএনএটি তোমার হলো পলিপেপটাইড সহ এখন কিন্তু আর সেটা অ্যামিনো অ্যাসিড নাই, যেহেতু দুইটা অ্যামিনো অ্যাসিড একসাথে হয়েছে, ওটা কি হয়েছে, ওটা হলো পেপটাইড হয়ে গেছে, এখন ওটা ডাইপেপটাইড, কিন্তু আমরা একবার পলিপেপটাইড বলে দেবো, যে পলিপেপটাইড সহ পি সাইডে পি সাইডে চলে যায় আর এবং এই সাইডে আবার আগের মতো নতুন এই সাইডে কি হয়, এই সাইডে আবার নতুন টিআরএনএ আসে, এই সাইডে আবার কি আসে, আবার নতুন, এই সাইডে আবার কোডন অনুযায়ী কথাটা লিখে দেবা, কোডন অনুযায়ী নতুন টিআরএনএ আসে নতুন টিআরএনএ আসে। তো এই জিনিসটা তোমার এই দুইটা ধাপ লেখা লাগবে। প্রথম ধাপ কি, প্রথমে এই ধাপটা কি, যে রাইবোজোম এমআরএনএ ধরে সামনে এগিয়ে যায় এবং এই সাইডে নতুন কোডন আসে। তারপরে কি লিখবা, এই সাইডে টিআরএনএটি, তখন ওই যে এই সাইডে নতুন কোডন আসার পরে কি হয়, তোমার এই সাইডে টিআরএনএটি পলিপেপটাইড সহ পি সাইডে চলে যায় এবং এই সাইডে কি হয়, এই সাইডে আবার কি আসে, এই সাইডে আবার এই সাইডের কোডন অনুযায়ী আবার নতুন টিআরএনএ আসে, এই সাইডে কোডন অনুযায়ী কি আসে, এই সাইডে হলো তোমার কোডন অনুযায়ী আবার কি আসে, নতুন টিআরএনএ আসে। এই হলো তোমার নেক্সট স্টেপ, এই সাইডের টিআরএনএটি পলিপেপটাইড সহ পি সাইডে চলে যায়, আর এই সাইডে কি হয়, এই সাইডে হলো তোমার এই সাইডের ওই নতুন কোডন অনুযায়ী তোমার নতুন টিআরএনএ আসে। তারপরে ধাপে কি রাখবা, এরপরে তুমি মোটামুটি প্রসেসটা তুমি এক্সপ্লেন করতে পারছো যে আসলে এরকম হয়। তারপরে কি আসবে, তুমি এই যে তারপরে একটা কথা লিখে দেবে যে এরকম ভাবে এরকম ভাবে তোমার কি হয়, এরকম এরকম ভাবে তোমার রাইবোজোম সামনে চলতে থাকে রাইবোজোম সামনে চলতে থাকে সামনে চলতে থাকে এবং টিআরএনএ এ থেকে পি, পি থেকে ই, টিআরএনএ এ থেকে পি, এ থেকে পি, একটা এরকম দিবা, পি থেকে ই,
করে এ থেকে পি হলো পি থেকে ই করে একটি পলিপেপটাইড চেইন গঠন করে, একটি পলিপেপটাইড চেইন গঠন করে, পলিপেপটাইড চেইন গঠন করে, পলিপেপটাইড চেইন গঠন করে। তো এই লাইনটা লিখে দিলে কিন্তু তোমার পুরা পলিপেপটাইড চেইন গঠন হয়ে গেল। তো কি এরকম ভাবে তোমার রাইবোজোম সামনে চলতে থাকে এবং টিআরএনএ এ থেকে পি, পি থেকে ই করে একটি পলিপেপটাইড চেইন গঠন করে, এ থেকে পি, পি থেকে ই করে একটি পলিপেপটাইড চেইন গঠন করে, একটি পলিপেপটাইড চেইন গঠন করে। পলিপেপটাইড চেইন গঠন করার পরে কি হয় তোমার, তারপরে কি তারপরের লাইন কি, তারপরের লাইন হলো তো সামনে যেতে যেতে রাইবোজোম কি আসে তোমার হলো সামনে যেতে যেতে তোমার ধরো রাইবোজোমের এই সাইড এরকমই লেখো যে সামনে যেতে যেতে, সামনে যেতে যেতে রাইবোজোম কি হয়, রাইবোজোমের রাইবোজোমের এ সাইডে, এ সাইডে, এ সাইডে এক সময় স্টপ কোডন আসে, এক সময় কি আসে, এক সময় হলো স্টপ কোডন আসে, স্টপ কোডন আসে, স্টপ কোডন আসে। এই হলো তোমার নেক্সট স্টেপ কি, সামনে যেতে যেতে রাইবোজোমের এই সাইডে এক সময় কি আসে, এক সময় হলো স্টপ কোডন আসে, স্টপ কোডন আসে। এতটুকু লেখো যে সামনে যেতে যেতে রাইবোজোমের এই সাইডে এক সময় কি আসে, এক সময় হলো স্টপ কোডন আসে। তো এই হলো আমার দুইটা ধাপ। এই দুইটা ধাপ যদি লেখা শেষ হয় তারপরে তোমরা কি লিখবা, তারপরে কি লিখবা, স্টপ কোডন, স্টপ কোডনের কারণে, স্টপ কোডনের কারণে, কারণে এই সাইডে অ্যামিনো অ্যাসিড যুক্ত না হয়ে, অ্যামিনো অ্যাসিড এই সাইডে সরি, এই সাইডে সরি, কারণে এই সাইডে, এই সাইডে টিআরএনএ যুক্ত না হয়ে, টিআরএনএ যুক্ত না হয়ে, না হয়ে সেখান থেকে, সেখান থেকে কি হয়, সেখান থেকে তোমার প্রোটিন রিলিজিং ফ্যাক্টর খরিত হয়, প্রোটিন, তাই তো প্রোটিন রিলিজিং ফ্যাক্টর, প্রোটিন রিলিজিং ফ্যাক্টর খরিত হয়, রিং ফ্যাক্টর খরিত হয়, ফ্যাক্টর খরিত হয়, ফ্যাক্টর খরিত হয়। এই জিনিসটা লিখবা, খরিত হয়। তারপরে কি হবে, তারপরে লিখবা যে তোমার হলো এই ফ্যাক্টরের কারণে, এই ফ্যাক্টরের কারণে, এই ফ্যাক্টরের কারণে তোমার হলো, এই ফ্যাক্টরের কারণে তোমার হলো ই থেকে তোমার রাইবোজোম থেকে সরি, এই ফ্যাক্টরের কারণে পি সাইটের সরি, এই এই ইসের কারণে সরি, এই সাইডে টিআরএনএ যুক্ত সরি, এই লাইনটা তো লিখছো যে স্টপ কোডনের কারণে এই সাইডে টিআরএনএ যুক্ত না হয়ে সেখান থেকে প্রোটিন রিলিজিং ফ্যাক্টর খরিত হয়। এই ফ্যাক্টরের কারণে কি হয়, এই ফ্যাক্টরের কারণে অত কিছু কিছু লেখা লাগবে না, এই ফ্যাক্টরের কারণে কি হয়, রাইবোজোম থেকে তোমার পলিপেপটাইড চেইন মুক্ত হয়ে যায়, রাইবোজোম থেকে, রাইবোজোম থেকে পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন, পলিপেপটাইড চেইন মুক্ত হয়ে, মুক্ত হয়ে সাইটোপ্লাজমে চলে আসে, সাইটোপ্লাজমে, প্লাজমে চলে আসে, চলে আসে। এতটুকু লেখো, পলিপেপটাইড চেইন মুক্ত হয়ে তোমার সাইটোপ্লাজমে চলে আসে। তো তোমরা এতটুকু বুঝতে যে স্টপ কোডনের কারণে কি হয়, এই সাইডে আর টিআরএনএ যুক্ত হবে না, এতক্ষণ যুক্ত হচ্ছিল কারণ স্টপ কোডন আসছিল না। স্টপ কোডন যেই আসছে তখনই কি হয়, এই সাইডে আর টিআরএনএ যুক্ত হবে না, কি হবে সেখান থেকে কি হবে, সেখানে টিআরএনএ যুক্ত না হয়ে সেখান থেকে এই সাইড থেকে তোমার হলো প্রোটিন রিলিজিং ফ্যাক্টর ক্ষয়িত হবে, এর কারণ কি স্টপ কোডন। এরপরে কি হবে, এই ফ্যাক্টরের কারণে তোমার রাইবোজোম থেকে পলিপেপটাইড চেইন মুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই পলিপেপটাইড চেইনটা আমার রাইবোজোমের ভিতরে তৈরি হচ্ছিল ওটা কি হবে, ওটা তোমার মুক্ত হয়ে যাবে, মুক্ত হয়ে কোথায় চলে যাবে, সাইটোপ্লাজমে চলে যাবে। তারপরে লাস্ট একটা ধাপ লিখবা কি, পরবর্তীতে, পরবর্তীতে সাইটোপ্লাজমে, সাইটোপ্লাজমে, প্লাজমে এই এই পলিপেপটাইড চেন, এই পলিপেপটাইড চেন, এই পলিপেপটাইড চেন প্রোটিনে পরিণত হয়, প্রোটিনে পরিণত হয়, পরিণত হয় এবং আমাদের যাবতীয় এত কিছু লিখা হলে এত প্রোটিনে পরিণত হয়, এতটুকু লিখে দিলে হবে। পরবর্তীতে কি হয়, সাইটোপ্লাজমে এই পলিপেপটাইড চেন প্রোটিনে পরিণত হয়। এখন আমার কি দরকার ছিল, প্রোটিন দরকার ছিল। কোথা থেকে প্রোটিন দরকার ছিল, আমার এমআরএনএ থেকে প্রোটিন তৈরি দরকার ছিল। তো আমি এই যে এমআরএনএ, প্রথমে এমআরএনএ নিয়েছিলাম, নিয়ে কি করছিলাম, এই যে আমার সেই প্রোটিন, আমি সেই প্রোটিনকে পেয়ে গেছিলাম, মানে আমার ট্রান্সলেশন শেষ। এই হলো জিনিস। আমি কিন্তু তোমাদেরকে মোটামুটি মানে ই করে মানে ধরো আমার ভাষায়, আমার ভাষায় এই যে এখানে তোমাদের কয়টা ধাপ বললাম, এখানে মনে হয় তোমাদেরকে 10টা মতো ধাপ বলছি, এই 10টা ধাপ পুরো আমার ভাষা, তুমি নিজের ভাষায় পড়ো। আমার ভাষা মানে তোমার বইয়ের ভাষা তো
তোমার ভাষা না, আর আমার ভাষা অনেকটা তোমার ভাষা আর একটু আলাদা হইতে পারে। তো তুমি প্রসেসটা বুঝাইছি, তুমি বুঝছো, কি ওয়ার্ড গুলা চিনছো, দেন আমি আমার ভাষায় তোমাকে বলেছি, তুমি বইও একবার পড়ছো, সব মিলাই নিজের ভাষায় প্রসেসটা লিখে রাখো। অনেকটা আমি যেভাবে লিখেছি ওইভাবেই লিখবা। জাস্ট তোমার যদি মনে হয় যে কিছু বাদ দেওয়া লাগবে, কিছু যোগ করা লাগবে, ভাষাটা চেঞ্জ করা লাগবে, করে দিবা। বাট করে তোমার মতো নোট করে রেখে দাও। যে আমি প্রথমে তোমাকে বুঝাইছি ওই টাইমে ধরো এইটা বুঝাচ্ছি ওইটা বুঝাচ্ছি সব একসাথে গুছাই নিতে পারিনি, বাট এইখানে যখন ধাপগুলা বলো তখন ওই যে আগে যেই কথাগুলো বুঝাইছি সব একসাথে করে সুন্দর মতো গুছাই ধাপগুলা বলে দিলাম। এবং ধাপগুলা কিন্তু আমি অত প্রপারলি লিখি না, আমি জাস্ট কোনো রকম মুখে বলি আর হালকা মতো কোনো রকমে লিখে দিই। তো আমার কথা শুনে আমার ওই দিকে হালকা পাতলা দিকে তোমরা তোমাদের মতো লিখবো, ও আমারটা কপি করবা না। না, আমারটা কপি করলে তোমার মুখস্থ করা হয়ে যাবে, না আমি কখনো চাবো না তুমি মুখস্থ করবা, তুমি জিনিসটা নিজের ভাষায় যাতে শিখতে পারো, প্রসেসটা যাতে তুমি বুঝতে পারো, পরীক্ষার হলে তুমি কিছু না কিছু লিখে দিয়ে আসতে পারো, এই জিনিসটা আমি চাচ্ছি। তো তোমার 4 নম্বরের অ্যান্সার তুমি একদম বোর্ড মতো হুবহু লিখলে 4 পাইতা, বাট তুমি যদি নিজের ভাষায় লিখে দিয়ে আসো তুমি অবশ্যই 3 পাবা। 3ই না, এই হলো কাহিনী। তো এইভাবে তুমি নিজের ভাষায় লিখলে কি হবে, তোমার ধরো কাছে টাইম কম, তোমার কাছে টাইম কম, তাহলে কি হবে তুমি জিনিসটা একটু শর্টে লিখতে পারবা। শর্টে লিখে কিছু, বাট তুমি যদি পুরো মুখস্থ করে যাও তাহলে কি হবে, তুমি জিনিস কিচ্ছু বাদ দিতে পারবে না, আর বাদ দিতে না পারলে তোমার কাছে টাইম নেই, লিখে কমপ্লিট করতে পারবে না। বাট তুমি বুঝলে কি হবে, তুমি কম টাইমে লিখে ফেলা দিতে পারবা। তো এই হলো মূলত তোমার ট্রান্সলেশন প্রসেসটা, যেটা আমি তোমাদেরকে মোটামুটি বোঝানোর ট্রাই করলাম। যতটুকু বোঝানো সম্ভব আমি একদম A to Z প্রথমে প্রসেস শিখালাম, কিওয়ার্ড শিখালাম, ধাপ শিখালাম, সব শিখাই দিলাম। এখন আমি তোমাদেরকে কি করলাম, আমি তোমাদেরকে কিছু লাইন দাগাই দিছিলাম। তো ওই লাইনগুলো তোমাদেরকে একটু এক্সপ্লেন করে দিব যে এইগুলা এমসিকিউতে আসতে পারে। অর্থাৎ এর ভিতরে তো আমি যে জিনিসটা তোমাদের প্রসেসটা শিখালাম এটা মূলত তোমাদেরকে সিকিউর জন্য শিখালাম, এবং এমসিকিউর জন্য কিছু কিছু লাইন তোমাদেরকে একটু শিখাই দিই। তোমাদেরকে যেগুলো দাগাই দিচ্ছে ওইগুলো একটু আলোচনা করি। তো প্রথমে দাগাই দিয়েছিলাম যে ট্রান্সলেশনের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় উপাদান সমূহ। তো প্রয়োজনীয় উপাদান সমূহ, তো এখানে তোমার mRNA লাগে, tRNA লাগে, এটা তোমরা জানো, এখানে তোমার বাদবে না। দেন এখানে কি বলছিলাম তোমার, ওই যে এমসিকিউ কি তোমার স্টার্ট কোডন, এটাকে তোমার সূচনা কোডনও বলা হয়। তো সূচনা কোডন, তো এই এমসিকিউ আসতে পারে যে স্টার্ট কোডন কি AUG, এটা পুরো মুখস্থ। এখন AUG কোন অ্যামিনো অ্যাসিড হলো করে, কোন অ্যামিনো অ্যাসিড হলো তোমার ট্রান্সক্রাইব করে, এটা হলো তোমার ম্যাথিওনিন। অর্থাৎ ইউজির জন্য কোন অ্যামিনো অ্যাসিড আসে, তোমার মেথিওনিন। তো এটা হলো খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এমনও আসতে পারে স্টার্ট কোডন বা সূচনা কোডন কি AUG, এমনও আসতে পারে AUG কোন অ্যামিনো অ্যাসিড কে কোড করে, মেথিওনিন। বা সূচনা কোডন বা স্টার্ট কোডন কোন অ্যামিনো অ্যাসিড কে কোড করে, মেথিওনিনকে। তো এইগুলা তোমার একটু মাথায় রাখা লাগবে। দেন দ্বিতীয় কথা হলো এই যে এই ইউজির জন্য যে টিআরএনএটা, অর্থাৎ ইউজির যে টিআরএনএ বা স্টার্ট কোডন যে টিআরএনএ, ওটাকে কি বলে, ওটাকে ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। এটাও মাথায় রাখবে, ওটাকে কি বলে, ওটাকে তোমার ইনিশিয়েটর টিআরএনএ বলা হয়। এটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। তো এই একটা এমসিকিউ। দ্বিতীয় এমসিকিউ আমাদের বডিতে কয়টা কোডন আছে, আমাদের বডিতে টোটাল কোডন সংখ্যা কয়টা, কোডন সংখ্যা হলো 64টা। তাহলে তোমার যদি পরীক্ষায় এমন আসে যে বডিতে মোট কোডন সংখ্যা কয়টা, মোট কোডন সংখ্যা কয়টা, 64টা। বা যদি প্রশ্নটা এমন আসে যে প্রোটিন সংশ্লেষণকারী কোডন কয়টা, তো প্রোটিন সংশ্লেষণকারী কোডন কয়টা, 61টা। কারণ কি, তোমার 3টা স্টপ কোডন আছে এর ভিতরে যারা প্রোটিন সংশ্লেষ করতে পারে না। মোট কোডন 64, প্রোটিন সংশ্লেষণকারী কোডন 61। তো এমনি এটা মাথায় রাখা লাগবে। দেন কি আছে, দেন হলো স্টপ কোডন। তো স্টপ কোডন কারা, এটা খুবই ইম্পর্টেন্ট। 3টা স্টপ কোডন আছে, তোমাদের কারা এটা মাথায় রাখা লাগবে। স্টপ কোডন কি, উয়া, উগা আর উয়া। তো এটা এমনি মনে রাখবে, এটা মনে রাখার টেকনিক্যালি যেটা উয়া উগা উয়া, উয়া উগা উয়া, উয়া বলবা দেখবা উগা চলে আসবে, ওয়াক চলে আসবে। তো তুমি 2-3 বার যদি এমনি প্র্যাকটিস করো, উয়া উগা ওয়াক, উয়া উগা ওয়াক, উয়া উগা ওয়াক, এমনি করতে করতে কিন্তু তোমার মুখস্থ হয়ে যাবে যে স্টপ কোডন যে 3টা কারা। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, তোমার পরীক্ষায় দেবে যে নিচের কোনটি স্টপ কোডন বা নিচের কোনটি স্টপ কোডন না। তো এরকম বিভিন্ন ভাবে এমসিকিউটা আসতে পারে। তো স্টপ কোডন কারা তোমার জানা লাগবে। দেন তোমার কি জানা লাগবে, দেন তোমার জানা লাগবে যে আমাদের বডিতে অ্যামিনো অ্যাসিড কয়টা আছে, অর্থাৎ আমাদের বডিতে প্রোটিন সংশ্লেষকারী অ্যামিনো অ্যাসিড কয়টা আছে, বা অ্যামিনো অ্যাসিড কত প্রকার, এরকম লাগে। তাহলে অ্যামিনো অ্যাসিড সংখ্যা কয়টা, বডিতে অ্যামিনো অ্যাসিড অনেক আছে, বাট প্রোটিন সংশ্লেষণকারী অ্যামিনো অ্যাসিড সংখ্যা বা প্রোটিন সংশ্লেষণকারী অ্যামিনো অ্যাসিড সংখ্যা কয়টা, 20টা। 20টা বা 20 প্রকার, যে কোনো কিছু, মানে 20 পাইলেই হচ্ছে 20 প্রকার। তাহলে বডিতে অ্যামিনো অ্যাসিড থাকলেই কত, 20, অ্যামিনো অ্যাসিড থাকলেই 20। অর্থাৎ কোনো এমসিকিউতে যদি বলে যে অ্যামিনো অ্যাসিড কয়টা, 20টা। প্রোটিন সংশ্লেষণকারী অ্যামিনো অ্যাসিড কয়টা, 20টা। কারণ পরীক্ষায় কখনো আরো অনেক অ্যামিনো অ্যাসিড আছে, বাট সবসময় এই জিনিসটার উপরে বেস করে তোমাকে এমসিকিউ দিবে। অ্যামিনো অ্যাসিড কয়টা, 20টা। প্রোটিন সংশ্লেষণকারী অ্যামিনো অ্যাসিড কয়টা, 20টা। তো ঘাবড়ায় যাবে না যে অ্যামিনো অ্যাসিড একরকম হবে, প্রোটিন সংশ্লেষণকারী আরেক রকম, না, দুইটাই সব 20, অ্যামিনো অ্যাসিড মানে 20। এটা হলো কাহিনী। তো এই এমসিকিউটা তোমার আসতে পারে। দেন হলো এই যে টিআরএনএ, তো টিআরএনএ সরি এই যে ট্রান্সলেশন একটা প্রসেস তোমাদেরকে পড়াইলাম। এখন এই পুরো প্রসেসটা, তো প্রসেসের জন্য তো কিছু এনজাইম লাগে, অর্থাৎ ওই যে তোমার হলো টিআরএনএ এর সাথে হলো তোমার কি বলে, টিআরএনএ এর সাথে রাইবোজোমের ছোট খন্ড লাগলো, ভিতরে এমআরএনএ ঢুকলো, তারপরে আবার বড় খন্ড আসলো, জ আশা করলো, টিআরএনএ আসলো। তো এই পুরা জিনিসটাকে
নিয়ন্ত্রণ তো করা লাগবে, তাই না? এই পুরা জিনিসটাকে নিয়ন্ত্রণ করা লাগবে। তো এই যে তোমার এই যে কি বলে ট্রান্সলেশন প্রসেস নিয়ন্ত্রণকারী একটা এনজাইম আছে, অর্থাৎ পুরা ট্রান্সলেশন প্রসেসটাই এই এনজাইমটা নিয়ন্ত্রণ করে। তো এই এনজাইমটাকে তোমার অ্যাক্টিভেটিং এনজাইম বলা হয়। অ্যাক্টিভেটিং এনজাইম বলা হয়। তো অ্যাক্টিভেটিং এনজাইমের কাজ কি? অ্যাক্টিভেটিং এনজাইমটা মূলত ওই যে ট্রান্সলেশন প্রসেস নিয়ন্ত্রণকারী এনজাইমকে, অর্থাৎ এই যে পুরো প্রসেসে এত কিছু হলো, তো এত কিছু শুধুমাত্র একটা এনজাইমে নিয়ন্ত্রণ করে, সেটা হলো অ্যাক্টিভেটিং এনজাইম। এখন এই অ্যাক্টিভেটিং এনজাইম কি? অ্যাক্টিভেটিং এনজাইম হলো তোমার অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, টিআরএনএ সিনথেসিস। তার মানে তোমাকে এমনি বলবে যে ট্রান্সলেশনের প্রধান এনজাইম কি? ট্রান্সলেশনের প্রধান এনজাইম কি? অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। বা অনেক সময় তোমার অপশনে অ্যাক্টিভেটিং এনজাইমও বলে দিতে পারে। তারপরে যদি অ্যাক্টিভেটিং এনজাইম থাকে তাহলে অ্যাক্টিভেটিং এনজাইম, আর স্পেসিফিকলি কি? অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। অর্থাৎ পুরা ট্রান্সলেশন প্রসেস এতক্ষণ পড়াইলাম, এই পুরা প্রসেসটা একটা এনজাইম নিয়ন্ত্রণ করে। সেই এনজাইম কি? সেই এনজাইম হলো অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস। এই এনজাইমই মূলত এই পুরা ট্রান্সলেশন প্রসেসটা নিয়ন্ত্রণ করে। তো এটা তোমাদের জানা লাগে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। তো এই এমসিকিউটা আমরা জানলাম না। নেক্সট কি আছে? নেক্সট হলো কিছু অ্যান্টিবায়োটিকের নাম আছে, কিছু অ্যান্টিবায়োটিকের নাম আছে। এখন আমরা সবাই তো অ্যান্টিবায়োটিক চিনি। তো অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো তোমার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে। একটা জিনিস বলি, ধরো আমাদের অনেক সময় কি হয়, আমাদের অনেক সময় বিভিন্ন রোগ হয়, কিছু ভাইরাস ঘটিত রোগ হয়, যেমন ডেঙ্গু। তারপরে ডেঙ্গু কিন্তু একটা ভাইরাস ঘটিত রোগ, মশা কামড়ালে হয়, কিন্তু মশার মধ্যে মূলত ভাইরাস থাকে। তারপরে চিকুনগুনিয়া একটা ভাইরাস ঘটিত রোগ। তারপরে এরকম বিভিন্ন আমাদের কিছু ভাইরাস ঘটিত রোগ আছে। এখন আমাদের কি হয়, আমরা কিছু হইলে অ্যান্টিবায়োটিক খাওয়াই দিই, কিছু হইলে অ্যান্টিবায়োটিক খাওয়াই দিই। এখন কথা কি? অ্যান্টিবায়োটিক হয়েছে অ্যান্টিবায়োটিক, আমরা যেটা বলি অ্যান্টিবায়োটিক, আমরা গ্রামে কি বলা হয়? অ্যান্টিবায়োটিক বলা হয়। অ্যান্টিবায়োটিক মানে এই অ্যান্টিবায়োটিক ওষুধকেই বলা হয়েছে। এখন কথা হলো অ্যান্টিবায়োটিক শুধুমাত্র ব্যাকটেরিয়ার বিরুদ্ধেই কাজ করে। অর্থাৎ তোমার যদি ডেঙ্গু হয়, তোমার অ্যান্টিবায়োটিক খাওয়ায় কোনো কাজ হবে না, কারণ কি? এটা ভাইরাসের কারণে হচ্ছে। বাট যদি তোমার কলেরা হয়, তাইলে ওইটা কাজ করতে পারে, কারণ কি? কলেরা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো তোমার ইসের ভিতরে, তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগের বিরুদ্ধে কাজ করে। অ্যান্টিবায়োটিক কি? অ্যান্টিবায়োটিক হলো সেসব ওষুধ যারা কিসের বিরুদ্ধে কাজ করে? যারা হলো তোমার ব্যাকটেরিয়া ঘটিত রোগের বিরুদ্ধে কাজ করে। ব্যাকটেরিয়া ঘটিত রোগের বিরুদ্ধে কাজ করে, ঘটিত রোগের বিরুদ্ধে কাজ করে। এখন কথা হলো অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে? অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, কোন অ্যান্টিবায়োটিক কিভাবে কাজ করে, ওই জিনিসটাই তোমার এই যে বইতে এখানে বলা আছে। মানে কি বলা আছে এখানে? তোমার একটা জায়গায় কিছু অ্যান্টিবায়োটিকের নাম দেওয়া আছে, আর আরেকটা জায়গায় কি বলা আছে? আরেকটা জায়গায় হলো বিঘ্ন সৃষ্টিকারী পর্যায় বলা আছে। যেমন ফর এক্সাম্পল, আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো একটা অ্যান্টিবায়োটিকের নাম কি? তোমার হলো টেট্রাসাইক্লিন। তো টেট্রাসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিকের নাম, টেট্রাসাইক্লিন একটা অ্যান্টিবায়োটিক নাম। তো তোমার কি হয়েছে? তোমার কলেরা হয়েছে। তো কলেরা কিসের কারণে হয়? ভিব্রিও কলেরা নামক একটা হলো ব্যাকটেরিয়ার কারণে, ভিব্রিও কলেরা। তো তোমার বডিতে ভিব্রিও কলেরাই আছে, তোমার ভিব্রিও কলেরা আছে। এখন তুমি মরে যাচ্ছ ভিব্রিও কলেরার কারণে, তো কলেরা হয়। তো তোমারে কি খাইলে? তুমি হলো টেট্রাসাইক্লিন খাই ফেললো। এখন টেট্রাসাইক্লিন কিভাবে কাজ করবে? তো এখানে কি বলছে? এখানে বলছে বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়তে বলছে যে রাইবোজোমের টিআরএনএ সংযুক্তি পর্যায়, রাইবোজোমের টিআরএনএ সংযুক্তি পর্যায়। অর্থাৎ কি? এই যে ভিব্রিও কলেরা, এটা একটা ব্যাকটেরিয়া, তাই না? এটা একটা ব্যাকটেরিয়া, এটা একটা ব্যাকটেরিয়া, ভালো কথা। এখন এই যে ব্যাকটেরিয়া, এখন এই ব্যাকটেরিয়া কিভাবে তোমার বডিকে ইফেক্ট করতেছে? সে তো নিজে ইফেক্ট করবে না, সে কিভাবে ইফেক্ট করতেছে? সে তোমার বডিতে বিভিন্ন ক্ষতিকারক প্রোটিন তৈরি করতেছে, বিভিন্ন ক্ষতিকারক হলো প্রোটিন তৈরি করতেছে। তো এই যে ভিব্রিও কলেরা যে প্রোটিনটা তৈরি করে, সেটাকে তোমার বলা হয় কেমোটক্সিন। এগুলো তোমরা পরে জানবা। কেমোটক্সিন নামক একটা প্রোটিন তৈরি করে। তো কেমোটক্সিন একটা বিষাক্ত প্রোটিন। তো কি করবে? এই যে ভিব্রিও কলেরে, সে হলো এই প্রোটিনটা তৈরি করে তোমার বডিকে ইফেক্ট করবে, তোমার বডি একদম শেষ করে দেবে। এই হলো এই কেমোটক্সিন নামক প্রোটিনটা তোমার হলো কন্টিনিউয়াসলি এই ভিব্রিও কলেরে তৈরি করতেছে। এখন তুমি কি খাইছো? তুমি হলো টেট্রাসাইক্লিন খাইছো। তো টেট্রাসাইক্লিন খাইছো। এখন টেট্রাসাইক্লিনের কাজ কি? ধরো এই যে কেমোটক্সিন প্রোটিনটা ভিব্রিও কলেরের দিয়ে তৈরি হচ্ছে। এখন ভিব্রিও কলেরে কিভাবে প্রোটিন তৈরি করতেছে? ওই নর্মাল মানুষ যেমনি তৈরি করে, ওরাও তেমনি তৈরি করে। ভিব্রিও কলেরের মধ্যে ডিএনএ আছে, এই ডিএনএটা কি করে? এই ডিএনএটা তোমার রেপ্লিকেশন করে নতুন ডিএনএ তৈরি করে। তারপরে এই নতুন ডিএনএটা কি করে? এই নতুন ডিএনএটা তোমার হলো এমআরএনএ তৈরি করে ট্রান্সক্রিপশনের মাধ্যমে। পরে এর এমআরএনএটা প্রোটিন তৈরি করে। এখন এমআরএনএ যখন প্রোটিন তৈরি করে, অর্থাৎ যখন হলো এই ভিব্রিও কলেরের ট্রান্সলেশন হয়। এখন ট্রান্সলেশন প্রসেস তো আমরা একটু আগে শিখলাম, তাই না? একটু আগে কি আমরা ট্রান্সলেশন প্রসেস শিখলাম না? এখন ট্রান্সলেশনে একটা ধাপ কি ছিল? যে প্রথমে কি হয়? প্রথমে হলো তোমার টিআরএনএ। টিআরএনএ কি হয়? টিআরএনএ বা ইনিশিয়েটর টিআরএনএ কি হয়? রাইবোজোমের ছোট খণ্ডের সাথে, রাইবোজোমের ছোট খণ্ডের সাথে যুক্ত হয়, এখন আমি ইনিশিয়েটর অত স্পেসিফিকলি বলবো না। রাইবোজোমের ছোট খণ্ড মানে তো রাইবোজোম,
আর হলো ইনিশিয়েটর টিআরএনএ মানে টিআরএন, আমি এমনি বললাম যে টিআরএন এর সাথে যুক্ত হবে। তো এরা যদি এর সাথে যুক্ত হবে দেন হলো তোমার বড় খন্ড টন্ড যুক্ত হয়ে বিভিন্নভাবে কি করবে, ভিব্রিও কলের এই কেমোটক্সিন প্রোটিনটা তৈরি করবে। কেমোটক্সিন প্রোটিনটা তৈরি করলে কি হবে, তোমার বডিতে সমস্যা তৈরি হবে। কিন্তু কি হয়, তুমি কি করেছো, তুমি কিন্তু এখন আর নর্মাল নেই, তুমি কিন্তু কি খাইছো, তুমি কিন্তু টেট্রাসাইক্লিন খাইছো। টেট্রাসাইক্লিন খাওয়ার কারণে কি হবে, যখন হলো তোমার ইসে গেছে তোমার ভিব্রিও কলের ওর বডিতে ওর ডিএনএ রেপ্লিকেশন করে নতুন ডিএনএ তৈরি করেছে, নতুন ডিএনএ থেকে এমআরএনএও তৈরি হয়ে গেছে। এখন কি হবে, এখন প্রোটিনটা তৈরি হতে যাবে। তো প্রোটিন তৈরি হয়ে প্রথমে কি হয়েছে এর হলো টিআরএনএটা, অর্থাৎ ভিব্রিও কলের ভিতরে টিআরএনএ রাইবোজোমের সাথে লাগতে যাচ্ছে, লেগে প্রোটিন তৈরি করে। তখন কি হবে, তখন টেট্রাসাইক্লিন চলে আসবে। টেট্রাসাইক্লিন চলে আসবে, টেট্রাসাইক্লিন তৈরি এসে কি করবে, টেট্রাসাইক্লিন এসে তোমার টিআরএনএ এর রাইবোজোমের সাথে লাগতে দেবে না। টিআরএনএ কে সে কি করবে না, সে হলো টিআরএনএ আর রাইবোজোমের মাঝখানে একটা দেয়াল হয়ে দাঁড়ায় থাকবে। তার কাজ হলো আমি কোনো রকমের টিআরএনএ কে রাইবোজোমের সাথে লাগতে দেবো না, আমার জীবন চলে যায় তাও আমি কখনো টিআরএনএ কে রাইবোজোমের সাথে লাগতে দেবো না, কখনোই না। এই যে ও হলো টিআরএনএ কে রাইবোজোমের সাথে লাগতে দেবে, এখন টিআরএনএ আর রাইবোজোমের যদি ইটা না হয়, ওদের যদি কোঅর্ডিনেশনটা না হয়, তাহলে কি কখনো তোমার ভিব্রিও কলোনির মধ্যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি হবে, কখনোই না। ট্রান্সলেশন হওয়ার জন্য অবশ্যই টিআরএনএ আর রাইবোজোমের এক হওয়া লাগবে, বাট টেট্রাসাইক্লিন কখনো টিআরএনএ আর রাইবোজোমকে এক হইতে দেবে না। এই জন্য বলছে যে বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়ে হলো রাইবোজোমের সাথে টিআরএনএ, রাইবোজোমের টিআরএনএ সংযুক্তি পর্যায়ে। অর্থাৎ এই টাইমে কি হয়, যখন রাইবোজোম টিআরএনএ এর সাথে লাগবে ট্রান্সলেশনে, এদের ট্রান্সলেশনে তোমার হলো কিসের এই হলো ভিব্রিও কলের ট্রান্সলেশন, তখন কি হবে, টেট্রাসাইক্লিন ওই জিনিসটা লাগতে দেবে না। আর না লাগলে কখনোই এই প্রোটিন তৈরি হবে না, কখনোই কেমোটক্সিন তৈরি হবে না। আর কেমোটক্সিন তৈরি না হলে আমাদের কলেরার ওই সমস্যাটা হবে না। আর যেহেতু ব্যাকটেরিয়া কেমোটক্সিন তৈরি করতে পারতেছে না, ভিব্রিও কলেরা যেহেতু কেমোটক্সিন তৈরি করতে পারতেছে না, ও আর বেশি দিন টিকে থাকতে পারবে না, ও মরে যাবে, কারণ ওর মেইন কাজ হলো কেমোটক্সিন তৈরি করা। যেহেতু ও এই টেট্রাসাইক্লিনের কারণে কেমোটক্সিন তৈরি করতে পারতেছে না, ও একসময় মারা যাবে। মারা যাওয়ার কারণে কি হবে, ও মারা যাওয়ার কারণে তোমার হলো তোমার কি হবে, তোমার হলো তুমি হলো কলেরা থেকে ভালো হয়ে যাবে। এই হলো তোমার অ্যান্টিবায়োটিকের কাজ। কিন্তু এটা শুধুমাত্র তোমার ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কাজ করে, ভাইরাসের ক্ষেত্রে কাজ করে না। কেন কাজ করে না, কারণ ভাইরাসের মধ্যে তো তোমার ডিএনএ নেই, প্রোটিন তৈরি হওয়া তো দূরের কথা। ভাইরাস ওরকম ভাবে তোমার হলো নর্মাল জীবরা যেভাবে প্রোটিন তৈরি করে, ভাইরাস ওইভাবে প্রোটিন তৈরি করে না। ভাইরাসের ভিতরে ডিএনএ নেই, ওর মধ্যে আরএনএ থাকে, আর কিছু নেই। তো ওর প্রোটিন তৈরি করার প্রসেসটা অন্যরকম। কিরকম সেটা তোমাদেরকে লাস্ট ভিডিওতে বলছিলাম, যখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ পড়াইছিলাম, যে ভাইরাস কেমনে প্রোটিন তৈরি করে, প্রথমে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ হয়, তারপরে এইটা হয়, তারপরে ওইটা হয়, অনেক কাহিনী, নর্মালি হয় না। এই জন্য এই জিনিসগুলো কখনো ভাইরাস ঘটিত রোগের ক্ষেত্রে কাজ করে না, কারণ ভাইরাস অন্যরকম ভাবে কাজ করে। বাট অ্যান্টিবায়োটিক শুধু ব্যাকটেরিয়ার কাজ চেনে, আর কারোর কাজ চেনে না। তো এইভাবে কাজ করে। তো এই জন্য বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়ে কি, মানে কোন জায়গাটা বিঘ্নটা তৈরি করতেছে, কোন জায়গাটা তৈরি করতেছে, তো ওই জিনিসটাই এখানে তোমার স্পেসিফিকলি বলে দিচ্ছে। এখন আমি তোমাদেরকে মেইনলি শিখাবো যে তোমরা এটা কেমনে মনে রাখবা। এটা আসলে মনে রাখা একটু কঠিন। তোমাদের প্রথমত এই জিনিসগুলো একটু নাম মনে রাখা লাগবে। নাম কি, নামগুলো একটু মনে রাখা লাগবে। ক্লোরোমাইসিন, ক্লোরোমাইসিন নামগুলো একটু কষ্ট করে মনে রাখা লাগবে, কিন্তু বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়ে আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। ক্লোরোমাইসিন, তারপরে কি আছে, তারপরে তোমার ইরিথ্রোমাইসিন। এই জিনিসটা তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন কোচিং এ এক্সাম দিবা, দেখবা যে প্রতিটা কোচিং এর এক্সামে যদি এই অধ্যায় থাকে, অবশ্যই এইখান থেকে একটা প্রশ্ন দিয়ে দেবে। নিওমাইসিন, নিওমাইসিন। আর কি আছে তোমার হলো, তোমার আছে হলো স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিন দেখবা সবার শেষে এলো সিন টিন আছে, এমনি একটু মনে রেখো। স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন, স্ট্রেপ্টোমাইসিন। আর হলো তোমার টেট্রাসাইক্লিন, টেট্রাসাইক্লিন। এই হলো তোমার পাঁচটা নাম, তোমার বইতে দিয়ে আছে। এখন মনে রাখবা কেমন, বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়ে। তোমার পরীক্ষায় এমসিকিউ কেমনে আসবে, এমসিকিউ আসবে যে তোমার হলো কিসে, ওই ধরো রাইবোজোমের সাথে টিআরএনএ সংযুক্তি পর্যায়ে বিঘ্ন সৃষ্টি করে কোন অ্যান্টিবায়োটিক, কোন অ্যান্টিবায়োটিক। তার বা এরকম আসবে কি যে তোমার হলো পেপটাইড বন্ধনী সৃষ্টিতে বিঘ্ন সৃষ্টি করে কোন অ্যান্টিবায়োটিক, এরকম ভাবে তোমার এমসিকিউ আসবে। তো তুমি কেমনে মনে রাখবা, টেট্রাসাইক্লিন কি, টেট্রাসাইক্লিন কি দিয়ে তৈরি হয়েছে, এর এর হলো ইংলিশে বড়, ইংলিশে কি আসবে প্রথমে, টেট্রা আসবে। তো টেট্রাসাইক্লিন তুমি মাথায় রাখবা টিআরএনএ, টিআরএনএ দেখলেই টেট্রাসাইক্লিন মেরে দেবা। তারপরে কি আছে, তারপরে আছে হলো তোমার স্ট্রেপ্টোমাইসিন। স্ট্রেপ্টোমাইসিনটা আবার তো রাখো এই দুইটা, ইরিথ্রোমাইসিন আর নিওমাইসিন, ইরিথ্রোমাইসিন আর নিওমাইসিন। তো দুইটা শেষে কি আছে, দুইটা শেষে কিন্তু মাইসিন আছে, মাইসিন বাদ। একটা ইরিথ্রো আর একটা নিও। এখন একটা জিনিস কি, আমরা সবাই একটা প্রবাদ জানি যে ছোট মরিচের ঝাল বেশি, ছোট মরিচের ঝাল বেশি। তো এখানে ইরিথ্রো আর নিও এর মধ্যে ছোটকে নিও ছোট, তো আমি এমনি মনে রাখলাম যে ছোট মরিচের ঝাল বেশি, তার মানে কি নিওতে ঝাল বেশি। নিওতে কেমনে ঝাল বেশি, নিওতে ঝাল বেশি হলো নিও একসাথে এমআরএনএ টিআরএনএ দুইটাকেই সামলায়। এমআরএনএ টিআরএনএ দুইটার ক্ষেত্রেই কি, দুইটার ক্ষেত্রে হলো তোমার নিও, দুইটার ক্ষেত্রেই নিও। আর আমি কার সাথে কম্পেয়ার করছি, ইরিথ্রো। তাহলে ছোট মরিচের ঝাল বেশি হলো বড় মরিচের তো ঝাল কম,
তো বড় মরিচের ঝাল কম, এখন বড় মরিচে এখানে আমার ঝাল কি আছে, এই দুইটা ঝাল একসাথে আছে, এখন অলরেডি টিআরএনএ ঝালটা কে নিয়ে নিয়েছে, টিআরএনএ ঝালটা টেট্রা নিয়ে নিয়েছে, তাহলে আমার আর কোন ঝাল বাদ থাকতেছে, এমআরএনএ ঝালটা বাদ থাকতেছে, তো এমআরএনএ ঝালটা আমরা এখানে দিই। এমআরএনএ ঝালটা তাহলে কি ইরিথ্রোর ক্ষেত্রে কি এমআরএনএ। তারপরে আর কি আছে, স্ট্রেপ্টো বাদ আছে আর ক্লোরো বাদ আছে, তো ক্লোরো আর স্ট্রেপ্টো, তাই না, এখন তোমার স্টেপটো আর ক্লোরো, এখন দুইটা জিনিস বাদ আছে তোমার, পেপটাইড বন্ধনী সৃষ্টিতে আর ট্রান্সলেশনের সূচনা লগ্নে। তো স্ট্রেপ্টো স্ট্রেপ্টো এই জিনিসটা শুরু হয়েছে কেমন, স্ট্রেপ্টো স্ট্রে স্ট্রে এই জিনিসটা এই শুরুতে আছে, স্ট্রে আছে। এখন আমার দুইটা জিনিস আছে, একটা হলো পেপটাইড বন্ধনী সৃষ্টিতে বাধা, আর একটা হলো ট্রান্সলেশনের সূচনাতে বাধা। এখন ট্রান্সলেশনে কি আছে, ট্রা আছে, শুরুতে ট্রা আছে, এখন এই ট্রার সাথে কি তুমি ক্লোরোর মিল বেশি পাবা না স্ট্রের মিল বেশি পাবা, অবশ্যই স্ট্রের মিল বেশি পাবা, কারণ এখানে ট্রো আছে, টয় রফলা এখানেও আছে আবার টয় রফলা এখানেও আছে, তার মানে ট্রান্সলেশন পাইলেই কারে বসাই দিবা, ট্রান্সলেশন পাইলেই তুমি এরে বসাই দিবা, ট্রান্সলেশন পাইলেই কারে বসাই দেবা, স্টেপ্রোরে বসাই দিবা, আর বাদ থাকতেছে ক্লোরো, তাহলে আর একটাই বাদ আছে পেপটাইড, পেপটাইড, তো পেপটাইড পাইলেই কারে বসাই দিবা, পেপটাইড পাইলেই তুমি হলো ক্লোরে বসাই দিবা। তো আমার এমসিকিউ কেমন আছে, এমসিকিউতে এই বিঘ্ন সৃষ্টিকারী পর্যায় বলে দেয়, তোমার এই হলো অপশনে হলো চারটা হলো থাকে, অপশনে হলো তোমার চারটা হলো ওই অ্যান্টিবায়োটিক থাকে, যে অ্যান্সার করা লাগে, তাহলে টেকনিক্যালি মনে রাখা লাগবে। কেমনে টেকনিক্যালি মনে রাখা, দেখো তোমার বইতে কিন্তু বলা আছে, বইতে বলা আছে কি, তুমি দেখো আমি তোমাদের কেমনে পড়াইছি, তোমার পুরো লাইন মনে রাখা লাগবে না, পুরো লাইন মনে রাখা লাগবে না, কারণ এখানে সবগুলোর মধ্যে একটা কি ওয়ার্ড আছে, যেমন তোমার টেট্রার ক্ষেত্রে টিআরএনএ আছে, এখন টেট্রার যদি ওই বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়ে তোমার দেওয়া লাগে, অবশ্যই তোমাকে টিআরএনএ মেনশন করে দেওয়া লাগবে, টিআরএনএ বাদে কখনো বিঘ্ন সৃষ্টিকারী পর্যায়ে তোমার পরীক্ষায় লিখতে পারবে না। যখন হলো ইরিথ্রো দিবে অবশ্যই ভিতরে এমআরএনএ মেনশন করে দেওয়া লাগবে, যখন হলো তোমার হলো নিও দিবে, নিও দিলে অবশ্যই টিআরএনএ আর এমআরএনএ দুইটাই মেনশন করে দেওয়া লাগবে। এই জন্য আমি তোমাদেরকে কি, তোমাদেরকে জাস্ট বোল্ড ওয়ার্ড গুলা শিখাচ্ছি, যে কি টেট্রা, টেট্রা টি দ্বারা শুরু, টিআরএনএ গেল, তাহলে এটা টিআরএন। নিও ইরিথ্রো, ছোট মরিচের ঝাল বেশি, তো নিও আর ইরিথ্রো, তো মাইসিন দুইটারই আছে, মাইসিন বাদ, নিও আর ইরিথ্রো, এখন নিও আর ইরিথ্রোর মধ্যে ছোটকে নিও, নিও ঝাল বেশি, ঝাল বেশি মানে ওর জিনিসপত্র বেশি, ওর জিনিসপত্র বেশি মানে ও একসাথে এমআরএনএ টিআরএনএ দুইটা ঝালরেই সামলাই ফেলতেছে। আর ইরিথ্রো, তাহলে ইরিথ্রো কোন ঝালরে সামলাবে, ও যেহেতু বড় মরিচ ওর ঝাল কম, তার মানে কি ও হলো কারে সামলাবে, এখন টিআরএনএ এর অলরেডি টেট্রা সামলাই ফেলতেছে, তার মানে এমআরএনএ কে সামলাবে, এমআরএনএ বাইসে থাকতে ইরিথ্রোর কাছে, তো ইরিথ্রো কি করবে, এমআরএনএ সামলাবে। এরপরে আর দুইটা হলো কিওয়ার্ড আছে, পেপটাইড আর ট্রান্সলেশন, ট্রান্সলেশনে ট্রো আছে, আর হলো স্টেপটোতেও ট্র আছে, তাহলে ট্রর সাথে ট্র যাবে, তাহলে স্টেপটো কাকে সামলাবে, ট্রান্সলেশনকে সামলাবে। আর কি আছে তোমার হলো ক্লোরোমাইসিন বাদ আছে, এখন ক্লোরো কি বাদ থাকতেছে, পেপটাইড, ক্লোরো কারে সামলাবে, পেপটাইডের সামলাবে। তো তুমি যদি ক্লোরোমাইসিনের জন্য পেপটাইড মনে রাখো তাহলে অ্যান্সার করতে পারবা, এরিথ্রোর জন্য যদি এমআরএনএ মনে রাখো তাহলে অ্যান্সার করতে পারবে, নিওর জন্য এমআরএনএ টিআরএনএ একসাথে মনে রাখো তাহলে অ্যান্সার করতে পারবো, টেট্রার জন্য যদি টিআরএনএ মনে রাখো তাইলে অ্যান্সার করতে পারবা, স্টেপটোর জন্য যদি ট্রান্সলেশন মনে রাখো তাইলে অ্যান্সার করতে পারবা। এই হলো তোমার টেকনিক, যে তোমার এমসিকিউতে শুধু বিঘ্ন সৃষ্টিকারী পর্যায় দিবে আর তোমার অ্যান্টিবায়োটিক অ্যান্সার করা লাগবে। তো তুমি কিন্তু এইভাবে টেকনিক্যালি কিন্তু জিনিসগুলো সব মনে রাখতে পারবে, আর তুমি যদি পুরা লাইন মনে রাখতে যাও কোনোদিন মনে রাখতে পারবা না। বাট এই যে টিআরএনএ এমআরএনএ দেখে তুমি অ্যান্সার করতে পারো, আমি যে শুধু যে কিওয়ার্ড আলাদা করছি এমন না, আমি তোমাকে টেকনিকও শিখাইছি, যে কিওয়ার্ড গুলো কিভাবে মিলাই পড়বা, তো এইভাবে মিলাই পড়বা, দেখবা ইজিলি 2-3 বার প্র্যাকটিস করলে তোমার মাথায় ঢুকে যাবে। তো এটা একটু মাথায় রাখো, যারা মেডিকেল এক্সপিরিয়েন্স আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারপরে একটা লাইন কি বলছে, যে দুটি অ্যামিনো অ্যাসিড হলো তোমার পেপটাইড বন্ধন দ্বারা একত্রিত হয়ে তোমার কি করে, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে তোমার মানে দুইটি অ্যামিনো অ্যাসিড পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়, এটা তোমাদেরকে আগেও বলছি, যে কি অ্যামিনো অ্যাসিড হলো পেপটাইড বন্ধন দ্বারা যুক্ত হয়ে পলিপেপটাইড যুক্ত তৈরি করে, আর এই পলিপেপটাইড চেইন হলো তোমার প্রোটিন তৈরি করে। তাহলে অ্যামিনো অ্যাসিডের মাঝখানে কোন বন্ধন দেখা যায়, পেপটাইড বন্ধন দেখা যায়, অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে কোন বন্ধন দেখা যায়, পেপটাইড বন্ধন দেখা যায়, অ্যামিনো অ্যাসিডের মাধ্যমে তোমার হলো পেপটাইড বন্ধন দেখা যায়, অ্যামিনো অ্যাসিডের মধ্যে কোন বন্ধন দেখা যায়, তোমার হলো পেপটাইড বন্ধন দেখা যায়। এখানে তোমাদের একটা জিনিস একটু শিখাই রাখি, অ্যামিনো অ্যাসিড, এটা ধরো একটা অ্যামিনো অ্যাসিড, এদের মধ্যে কি থাকে, অ্যামিনো অ্যাসিড থেকে তোমার হলো প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয় কি দ্বারা, তোমার পেপটাইড বন্ধন দ্বারা, পেপটাইড বন্ধন দ্বারা। আর হলো তোমার মোনোস্যাকারাইড, অনেকগুলা মোনোস্যাকারাইড একত্রিত হয়ে তোমার মূলত শর্করা তৈরি করে, তৈরি করে। তো মোনোস্যাকারাইডের মধ্যে কোন বন্ধন থাকে, গ্লাইকোসাইডিক বন্ধন থাকে, গ্লাইকোসাইড বন্ধন থাকে, সরি গ্লাইকোসাইড, গ্লাইকোসাইড বন্ধন, গ্লাইকোসাইড বন্ধন থাকে, গ্লাইকোসাইড বন্ধন থেকে এটা কি করে, শর্করা তৈরি করে। এই দুইটা জিনিসটা মাথায় রাখা, মিলাই মিলাই বললে মনে থাকবে না, কারণ যখন কোষ রসায়ন করবো তখন এই জিনিসটা পাবা। তাহলে কি তোমার হলো অ্যামিনো অ্যাসিডের মধ্যে পেপটাইড বন্ধন থাকে, যেটা দ্বারা কি হয়, প্রোটিন তৈরি করে, আর হলো তোমার মোনোস্যাকারাইডের মধ্যে গ্লাইকোসাইড বন্ধন থাকে, যেটা দ্বারা কি তৈরি হয়, যেটা দ্বারা তোমার শর্করা তৈরি হয়। তো এমনি তুমি কিন্তু দুইটা আরেকটা এমসিকিউ শিখে যাচ্ছ, যখন কোষ রসায়ন পড়বা তখন এটা পাবা, তুমি আগে থেকে জিনিসটা জেনে গেছো, তো এই দুইটা একসাথে মিলাই করতে পারো। দেন আমার একটা শক দিয়ে আছে, শকটা কি, শকটা হলো তোমার
ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য। তো চলো আমরা শখটা আগে শিখি। ট্রান্সক্রিপশন আর হলো তোমার ট্রান্সলেশন। ট্রান্সলেশন এই দুটার মধ্যে পার্থক্য। তো ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনের মধ্যে পার্থক্য, প্রথম কথা, প্রথম জিনিস কি, ট্রান্সক্রিপশন কি জিনিস আমরা জানি অলরেডি। ট্রান্সক্রিপশনে শিখছি কি, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। তো তুমি একটা পয়েন্ট লিখে দেবে যে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়। আর ট্রান্সলেশন কি, ট্রান্সলেশনে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তো এটা তুমি অলরেডি জানো, এটা কিন্তু নতুন কিছু না। গেল একটা পয়েন্ট। দেন সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড পয়েন্ট দাগাইতে নিষেধ করছে, দাগাইবা না। দেন তারপরে আরেকটা পয়েন্ট বলা হয়েছে কি, তোমার হলো ট্রান্সক্রিপশন কোথায় হয় আর ট্রান্সলেশন কোথায়। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবা, রেপ্লিকেশন। এখানে তোমাকে তিনটা প্রসেস পড়াইছি, এর মধ্যে তোমার রেপ্লিকেশন আর হলো তোমার ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন এই দুইটা কোথায়, এই দুইটা তোমার নিউক্লিয়াসের মধ্যে হয়। নিউক্লিয়াসের মধ্যে হয়, নিউক্লিয়াসের মধ্যে হয়। এটা তোমরা একদম সেট করে রাখবা মাথার মধ্যে, এটা তোমরা একদম সেট। রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসে হয়। আর হলো তোমার ট্রান্সলেশন, ট্রান্সলেশন কোথায় হয়, ট্রান্সলেশন হলো সাইটোপ্লাজম। ট্রান্সলেশন সাইটোপ্লাজম। তো এই দুইটা জিনিস খুব ভালোভাবে মাথার মধ্যে ঢুকে রাখো, যে রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন। রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন কোথায়, রেপ্লিকেশন আর ট্রান্সক্রিপশন হলো তোমার নিউক্লিয়াসে হয়। আর হলো ট্রান্সলেশন হলো সাইটোপ্লাজমে। এটা তোমরা একদম মাথার ভিতরে সেট করে রাখো, কারণ এটা খুব ইম্পর্টেন্ট, মাঝে মধ্যে এমসিকিউতে চলে আসে। তার মানে ট্রান্সক্রিপশন কোথায় হয়, ট্রান্সক্রিপশন হলো নিউক্লিয়াসে হয়। আর হলো ট্রান্সলেশন কোথায়, ট্রান্সলেশন হলো সাইটোপ্লাজমে। এই হলো আরেকটা পার্থক্য, তোমরা বের করে ফেলা দিতে পারবে। গেল আরেকটা পার্থক্য, তো এটাও শিখে নিলাম। দেন হলো 3 নম্বরে কি বলছি, কোন এনজাইম লাগে। তোমরা এখানে কিছু দেখবা না, এর ক্ষেত্রে কোন এনজাইম লাগে। ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম কি, আরএনএ পলিমারেজ এনজাইম, এতটুকু লিখে দিবা। আরএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম লাগে, এতটুকু লিখে দিবা, আর কিছু লিখবা না। যে ট্রান্সক্রিপশনের প্রধান এনজাইম হলো আরএনএ পলিমারেজ। আর এর প্রধান এনজাইম কি, এর প্রধান এনজাইম হলো তোমার অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এনজাইম। এটাও একটু আগে শিখলাম, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস এনজাইম, টিআরএনএ সিনথেসিস এনজাইম। তো এটা এর এনজাইম আরএনএ পলিমারেজ, এর এনজাইম হলো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস। তো এটাও কিন্তু তোমরা অলরেডি জানো। আর আমি তোমাদেরকে 6 নাম্বার পয়েন্ট স্কিপ করতে বলছি। আমি এখানে 6টা পয়েন্ট আছে, 4টা পয়েন্ট স্কিপ করতে বলছি, তো বাদ গেল কোনটা, ও আচ্ছা আচ্ছা, আরেকটা পয়েন্ট বাদ গেছে। তো এটা তো বুঝছো যে কোন এনজাইম লাগে, এটা হলো আরএনএ পলিমারেজ এনজাইম লাগে, আর এটা হলো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস এনজাইম লাগে। এটাও কিন্তু নতুন কিছু না, আগেই জানো। আর 4 নাম্বারে কি, রাইবোজোমের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি তোমাকে যখন ট্রান্সক্রিপশন পড়াইছি, আমি তোমাকে কখনো বলছি যে রাইবোজোমে এইখানে লাগবে ওইখানে লাগবে, কখনো বলিনি। বা ট্রান্সলেশন পড়াইছি, বারবার রাইবোজোমকে আনছি, বারবার রাইবোজোমকে আনছি। রাইবোজোমের সাথে এর সম্পর্ক আছে, এর সম্পর্ক আছে, এর সম্পর্ক নেই, এই একটা পয়েন্ট। এটাও তুমি অলরেডি জানো, প্রসেস শিখলে এটাও জানবা, এনজাইমও চিনবা, এই বেসিক জিনিসও জানবা। জাস্ট এইটা একটু মাথায় রাখবা যে রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন দুইটাই নিউক্লিয়াসে হয়, আর ট্রান্সলেশনটা সাইটোপ্লাজমে হয়। তাহলে আমাদের সব শেষ, সব শেষ। দেন তোমার কিছু এমসিকিউ আছে। তোমার একটা কথা বলি, প্রোটিন সম্পর্কে কিছু কথা বলা আছে, প্রোটিন সম্পর্কে কিছু কথা বলা আছে, এটা একটু জেনে রাখবা। কোষের সর্ববৃহৎ সর্ববৃহৎ কর্মী অণু, কোষের সর্ববৃহৎ কর্মী অণু, কোষের সর্ববৃহৎ কর্মী অণু কে, প্রোটিন। কোষের সর্ববৃহৎ কর্মী অণু, কর্মী অণু হলো তোমার প্রোটিন। আরেকটা কথা বলা হয়েছে কি, কোষের সবকিছু প্রকাশ করে, কোষের সবকিছু নিয়ন্ত্রণ, কোষের সবকিছু, সবকিছু তোমার নিয়ন্ত্রণ প্লাস প্রকাশ, নিয়ন্ত্রণ প্লাস প্রকাশ কে করে, প্রোটিন করে, প্রোটিন করে। তো এটা তোমরা অলরেডি জানো কি, যে কোষের সবকিছু নিয়ন্ত্রণ করে কে, প্রোটিন, প্রকাশ করে প্রোটিন। কারণ কি, এই যে বললাম তো, যে নিউক্লিয়াস ডিএনএ কে কোষের মস্তিষ্ক বলে। কেন বলা হয়, কারণ কি এরা কোষের সবকিছু নিয়ন্ত্রণ, কেমনে নিয়ন্ত্রণ করে, প্রোটিন তৈরি করে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ডাইরেক্টলি প্রোটিন সবকিছু নিয়ন্ত্রণ করতেছে। প্রোটিন এই যে বৈশিষ্ট্য তোমাদেরকে বললাম না, যে বাবার একটা জিন আছে, এটা হলো তোমার কি সন্তানে গেল কিসে, সোনালী চুলহার জিন। তো ওই জিনটা সন্তানে যাওয়ার পরে ওই জিনের যে ডিএনএ থাকে ওটা হলো এমআরএনএ তে পরিণত হয়, দেন ওই এমআরএনএটা প্রোটিন তৈরি করে, দেন সন্তানের চুল সোনালী, অর্থাৎ সন্তানের মধ্যে বাবার বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে। এই জন্য এই যে প্রকাশের কথা বলছে, অর্থাৎ এই যে প্রকাশ করতেছে, তার জিন তো আর ডাইরেক্টলি প্রকাশ করে না। জিন কিভাবে প্রকাশ করে, তোমার প্রোটিন তৈরি করে প্রকাশ করে। তোমার নিউক্লিয়াস, নিউক্লিয়াস কিভাবে, নিউক্লিয়াস কোষের সবকিছু নিয়ন্ত্রণ, কেমনে নিয়ন্ত্রণ করে, প্রোটিন তৈরি করে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ সবকিছু জিন করতেছে, সবকিছু নিউক্লিয়াস করতেছে, বাট ডাইরেক্টলি কি করতেছে, ডাইরেক্টলি হলো প্রোটিনের মাধ্যমে করতেছে। অর্থাৎ এই যে কাজগুলো ডাইরেক্টলি কি করে, ডাইরেক্টলি হলো তোমার প্রোটিন করে, ডাইরেক্টলি কি করে, ডাইরেক্টলি প্রোটিন করে। আর ইনডাইরেক্টলি নিউক্লিয়াস করে, ইনডাইরেক্টলি ডিএনএ করে, ইনডাইরেক্টলি জিন করে, বাট ডাইরেক্টলি এই কাজগুলা কি করতেছে, ডাইরেক্টলি এই কাজগুলা হলো প্রোটিন করতেছে, সবকিছু নিয়ন্ত্রণ করতেছে, সব বৈশিষ্ট্য প্রকাশ করতেছে। এই জন্য বলছে যে কোষের সবকিছু নিয়ন্ত্রণ ও প্রকাশ করে কে, প্রোটিন। তো এই জিনিসটা আমাদের মাথায় রাখা হবে, যে ডাইরেক্ট কাজ করে প্রোটিন, বাট ইনডাইরেক্টলি জিন ডিএনএ এটা হলো ইনডাইরেক্ট কাজ করে। আরেকটা কথা বলছে যে কোষের সবচেয়ে সর্ববৃহৎ কর্মী অণু, কর্মী অণু বলতে
কর্মী অণু, অর্থাৎ সবচেয়ে বড় কাজকর্ম করার সবচেয়ে বৃহৎ অণু হলো কর্মী। মানে এখানে বোঝার কিছু নেই, তোমরা জাস্ট এমসিকিউ হিসেবে মাথায় রাখবে যে কোষের সর্ববৃহৎ হলো কর্মী অণু। কি কর্মী অণু হলো তোমার প্রোটিন। এখন এখানে এর সাথে মিলাই আরেকটা জিনিস তোমাদের পড়া লাগে, আমি তোমাদেরকে বলছি কোষের সবচেয়ে বড়, কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু, রাসায়নিক অণু, রাসায়নিক অণুকে ডিএনএ। কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণু ডিএনএ। এটা তোমাকে ডিএনএ 5টা বৈশিষ্ট্য বলছিলাম, মানে 5টা নাম বলছিলাম, সেখানে বলছিলাম যে কোষের সবচেয়ে বড় রাসায়নিক অণুকে ডিএনএ। তো এটা মাথায় রাখবা। কর্মী ওয়ার্ডটা থাকলে প্রোটিন, কর্মী থাকলে প্রোটিন, বাট রাসায়নিক থাকলে কি, রাসায়নিক থাকলে ডিএনএ, এটা মাথায় রাখবা। অর্থাৎ কোষের সর্ববৃহৎ কর্মী অণু হলো প্রোটিন, কর্মী প্রোটিন, রাসায়নিক ডিএনএ, কর্মী প্রোটিন রাসায়নিক ডিএনএ। এখন যদি এমসিকিউতে এই জিনিস আছে তোমার গুলাই যাবে, কারণ তুমি দুইটাই বলছো কিন্তু কোনটা কি বলছো গুলাই গেছো। বা তুমি যদি এক জায়গাটা লিখে রেখে দাও যে কর্মী প্রোটিন আর রাসায়নিক হলো ডিএনএ, কোনোদিন তুমি পরীক্ষার হলে গুলাবে না। যদি তুমি এক জায়গায় লিখে দাও কোষের সর্ববৃহৎ কর্মী অণু হলো প্রোটিন আর সর্ববৃহৎ রাসায়নিক অণুকে ডিএনএ, এতটুকু তোমাদের মাথায় রাখা লাগবে। এতটুকু তোমরা জানলা। দেন আমাদের একটা টপিক সম্পর্কে একটু জানা লাগবে, সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা টপিকটা আমাদের একটু জানা লাগবে। সেন্ট্রাল ডগমা টপিকটার নাম কি, টপিকটার নাম হলো সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমা, তো এখানে তোমার প্রথমত সেন্ট্রাল ডগমা সম্পর্কে তোমার প্রথমত কিছু দিয়ে আছে, কিছু ইনফরমেশন বা কিছু এমসিকিউ দিয়ে আছে। এমসিকিউ গুলা কি, এমসিকিউ গুলা হলো সেন্ট্রাল ডগমা কি, সেন্ট্রাল ডগমা আণবিক জীববিজ্ঞানের, আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি, আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি। এটা একটা এমসিকিউ, খুব ভালো একটা এমসিকিউ, মনে রাখবা যে আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি কি, সেন্ট্রাল ডগমা। দেন কথা কি বলা আছে, আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি, আণবিক বংশগতিবিদ্যা, বংশগতিবিদ্যার হলো মৌলিক নীতি। তো এখানে আণবিক দুইটার ক্ষেত্রে আণবিক আছে, দুইটার ক্ষেত্রে মৌলিক নীতি, শুধু আলাদা কি জীববিজ্ঞান আর বংশগতিবিদ্যা। এখন তোমার কথা হলো তুমি এটা মাথায় রাখো, অর্থাৎ জীববিজ্ঞান হোক বংশগতিবিদ্যা হোক, অ্যান্সার কি, অ্যান্সার হলো সেন্ট্রাল ডগমা। তো কথা হলো এই জিনিসটার নাম সেন্ট্রাল ডগমা। তো এই যে এই জিনিস তোমাকে যদি বলে, তুমি কোনোদিন পড়োনি, তোমাকে বলছে কি, তোমার বুক থেকে বলছে যে আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি, এখন একটা অপশনে সেন্ট্রাল ডগমা আছে, তুমি যদি কোনোদিন না পড়ে থাকো তুমি প্রথমেই সেন্ট্রাল ডগমা অপশনটা বাদ দিয়ে দিবা। কেন বাদ দিবা, কারণ এর নাম শুনে কোনোদিন মনে হবে না যে এটা কোনো কিছুর মৌলিক নীতি। তো এইটা তোমার একবার পড়লে তুমি মাথায় ঢুকে যাবে কি, আণবিক জীববিজ্ঞান হোক আণবিক বংশগতিবিদ্যা হোক, সবার মৌলিক নীতি হলো তোমার সেন্ট্রাল ডগমা। আণবিক জীববিজ্ঞানের মৌলিক নীতি সেন্ট্রাল ডগমা, আণবিক বংশগতিবিদ্যার মৌলিক নীতি হলো সেন্ট্রাল ডগমা। এখন সেন্ট্রাল ডগমা জিনিসটা কি এটা তোমাকে বোঝায়। অর্থাৎ আমরা তো তিনটা প্রসেস করলাম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এখন কথা কি, এই যে তিনটা প্রসেসের মধ্যে তোমার ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন আর হলো তোমার ট্রান্সলেশন, এই দুইটাকে একত্রে তোমার সেন্ট্রাল ডগমা বলা হয়, সেন্ট্রাল ডগমা বলা হয়। অর্থাৎ সেন্ট্রাল ডগমার মধ্যে কে নেই, সেন্ট্রাল ডগমার মধ্যে তোমার রেপ্লিকেশন নেই। ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনকে সেন্ট্রাল ডগমা বলা হয়। কেমনে, তোমার ধরো ট্রান্সক্রিপশনে কি হচ্ছে, তোমার নতুন ডিএনএ, অর্থাৎ ডিএনএ থেকে কি তৈরি হচ্ছে, এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ এমআরএনএ তৈরি হচ্ছে। আবার হলো ট্রান্সলেশন, এমআরএনএ থেকে তোমার প্রোটিন তৈরি হচ্ছে। এখন কথা হলো তুমি যদি এইটাকে একসাথে বলে এটাকে তুমি ট্রান্সক্রিপশন বলবা, আবার এইটাকে তুমি কি বলবা, এটাকে তুমি ট্রান্সলেশন বলবা। বাট এই পুরা জিনিসটা, এই যে এই পুরা জিনিসটাকে তুমি একত্রে কি বলবা, সেন্ট্রাল ডগমা বলবা, সেন্ট্রাল ডগমা। অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে, এটাকে তুমি কি বলতেছো, ট্রান্সক্রিপশন বলতেছো। এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে, এটাকে তুমি কি বলছো, যে এটাকে তুমি ট্রান্সলেশন বলতেছো। বাট ডিএনএ থেকে ডাইরেক্টলি প্রোটিন তৈরি হচ্ছে, অর্থাৎ এই পুরা জিনিসটা একসাথে কি, একসাথে হলে এটা হলো সেন্ট্রাল ডগমা। অর্থাৎ ডিএনএ থেকে এমআরএনএ হয়ে প্রোটিন তৈরি হচ্ছে, পুরা জিনিসটা হলো তোমার সেন্ট্রাল ডগমা। অর্থাৎ ডিএনএ থেকে ডাইরেক্টলি প্রোটিন, বা ডিএনএ থেকে এমআরএনএ হলো ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে প্রোটিন হলো ট্রান্সলেশন, বা ডিএনএ থেকে প্রোটিন কি, ডিএনএ থেকে প্রোটিন হলো সেন্ট্রাল ডগমা। তো এটাই হলো সেন্ট্রাল ডগমা। আর এই রিলেটেড দুইটা এমসিকিউ আছে, দুইটা এমসিকিউ আমাদের একটু জানা লাগবে। তো এমসিকিউ দুইটা তোমাদেরকে লিখে দিছি। এই হলো মূলত আমার ট্রান্সলেশন টপিক। তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, আসলে ট্রান্সলেশন প্রসেসটা বড় না, কঠিনও না, বাট প্রসেসটা একটু মানে আজাইরা টাইপের। এই জন্য আসলে তোমার প্রথমে বোঝানো লাগলো, ই করা লাগবে, এই কোন জন্য ভিডিওটা অনেক বড় হয়ে গেল। আরো পরে একটু এমসিকিউ নিয়ে আলোচনা করলাম। তো আমি ট্রান্সলেশন টপিকটা কমপ্লিট করে দিছি। আর আমি চাইছি, আমি তোমাদেরকে, আমার মেইন লক্ষ্য ছিল তোমাদেরকে প্রথমে প্রসেসটা বোঝানো, যে তোমরা বোঝো প্রসেসটা কি, তোমাদের খাতায় কেমনে লিখতে হবে ওটা প্রথমে ভাবা লাগবে না। তো প্রথমে বোঝো যে আসলে জিনিসটা কি হচ্ছে, তারপরে আমি যেমন গুছাইয়ে লিখে দিছি ওইটাকে তুমি ইউজ করে তুমি নিজে খাতায় কেমনে লিখবে ওইটা যাতে তুমি বুঝতে পারো, এটা আমার মেইন ই ছিল। তো আমি এইভাবে করেই তোমার তিনটা প্রসেসই তিনটা ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তো আজকে এই ট্রান্সলেশনের মাধ্যমে আমার প্রসেস গুলো শেষ। নেক্সট আরেকটা টপিক বাদ আছে জিন। তো নেক্সট ভিডিওতে আমি জিন নিয়ে আলোচনা করলে আমার এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো এই জিনের পরেও আজ কিছু স্পেশাল টাইপের কিছু ক্লাস থাকবে, যেগুলো সম্পর্কে আমার ইন্ট্রো ভিডিওতে তোমাদের অলরেডি বলে দিছি।
তো ওই স্পেশাল টাইপের ক্লাসগুলো নিব, নিয়ে আমি এই অধ্যায়টা শেষ করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।